আহ, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। কী অবস্থা সবার? সবাই কেমন আছো? আমার কথা ঠিকঠাকভাবে শুনছো কি না, দেখছো কি না, এটা একটু আগে বলো, তারপর আমরা শুরু করি। আমরা যারা ফেসবুক থেকে আসি তারা একটু কনফার্ম করি, অ্যান্ড যারা হচ্ছে যে গুগল মিট থেকে আসো তারা একটু কনফার্ম করো। আমরা শুরু করি। একটু কনফার্ম করো যে সব কিছু ঠিকঠাক আছে কি না, তাহলে কোনো ঝামেলা হবে না। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে গুগল মিটের সবাইকে মানে অ্যাডমিট দিইনি। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ কি না, দেখতে পাচ্ছ কি না একটু বলো। জি ভাইয়া। সব দেখা যায়, সব শোনা যায়? হ্যাঁ আছে। আচ্ছা, সো আমি হচ্ছে যে আজকে একটু তোমাদের সাথে ওরিয়েন্টেশন ক্লাসটা খুব মানে মজাভাবে করতে চাইছিলাম, বাট মজাভাবে করার স্কোপটা খুব কম থাকলো, বুঝছো? কারণ আজকে সকাল থেকে এই ইঞ্জিনিয়ারিং ব্যাচের তো একটা মনে হয় ছোটোখাটো একটা ট্র্যাজেডি দেখলাম, যে ওদের ক্লাসটা রেকর্ড করতেছিলাম এই পরিমাণগত রসায়নের উপরে। হ্যাঁ, তো ওদের ক্লাসটা শর্ট করতে গিয়ে একদিনে শ্যুট করা যায়নি আর কি, সকল প্রশ্ন শুধু সলভ করার ছিল। আজকে শ্যুট করতে গিয়ে দেখি অর্ধেক শ্যুট হয়েছে, অর্ধেক হয় নাই, কার রেকর্ডের সময় আসেন সাউন্ডটা আসে নাই, কেন আসে নাই তাও জানি না, বাট সব কিছু ঠিকঠাক ছিল সিগন্যাল থেকে আর কি। হয়ে যায় মাঝে মধ্যে এরকম। সো এমন একটা দিনে, এমন একটা মোমেন্টে তো ভাবলাম পরে একটু ছোটো একটা ন্যাপ নিয়ে আসছি, যাতে করে আমরা সব কিছু কথাবার্তা ঠিকঠাকভাবে বলতে পারি। ঠিক আছে? সো তোমরা এটা নিয়ে কোনো প্যারা খাবা না, তোমাদের কোনো সমস্যা নেই, কারণ যা ভুল হওয়ার হয়েছে, নেক্সট টাইম ইনশাল্লাহ এরকম আর হবে না আর কি। ঠিক আছে? এবার তোমরা আমরা সবাই বলো, তোমরা সবাই কেমন আছো? আনমিউট করে কথা বললো, সমস্যা নেই কোনো। তোমরা সবাই কেমন আছো? আছি ভাইয়া ভালো। আলহামদুলিল্লাহ, আসি ভাইয়া ভালো, এটা কেমন আছি আবার? ভালো থাকতে বলছে একদম পাকাপোক্ত হয়ে ভালো আছে এরকম, হ্যাঁ? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, আজকে আমরা যখন দাঁড়াইছি সেটা হলো আমাদের ভার্সিটি প্রোগ্রাম ওরিয়েন্টেশনের জন্য, যে ভার্সিটি প্রোগ্রামটাতে আমরা আসলে কীভাবে আগাবো, অ্যান্ড পাশাপাশি যেহেতু শুধুমাত্র ভাইয়া আবার কেমিস্ট্রির কথা বলতেছে, শুধুমাত্র কেমিস্ট্রি দিয়ে তো আর চান্স নিশ্চিত হবে না, অন্যান্য সাবজেক্টটাও পড়তে হবে। তো সবগুলো কথা আমরা আজকে বলবো। আমি আলোচনা শুরু করতেছি এখন, কখন শেষ হবে এইটা এটা আমরা সঠিকভাবে বলতে পারতেছি না। যতক্ষণ লাগুক, আমাদের প্রোগ্রাম সম্পর্কে যতগুলো আলোচনা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া এবং অন্যান্য ভার্সিটি নিয়ে যতগুলো কথাবার্তা দরকার, আমরা সবগুলো কথা আজকে শেষ করব। কারণ নেক্সট লেকচারগুলো থেকে শুধুমাত্র আমরা পড়াশোনাটাই করবো, সেদিন হয়তো আমাদের কথাবার্তা বলার স্কোপগুলো একটু কম থাকবে, শুধু পড়াশোনা রিলেটেড আমরা কথাগুলো বলতে পারবো। ঠিক আছে? এই জন্য সবাই মন খুলে যার মনে যা যা প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন করতে পারবা। ঠিক আছে? ওকে, পারলে একটা খাতা কলম সাথে নিয়ে রেখো। আমরা যদি একদম শুরু থেকে শুরু করি, যে আমাদের আসলে টার্গেটটা কি, আমরা যারা এখন এইখানে বসে আছি তাদের সবার টার্গেটটা কি, কার কার টার্গেটটা কি? তোমরা কেউ একজন আমাকে বলো তো, একজন একজনকে বলো যে আমার টার্গেট হচ্ছে এইটা, বলো, মন খুলে বলো একটু আমারে। যার সাউন্ড আসতেছে সে শুধু মেসেজ করতেও পারো, কোনো সমস্যা নাই। যার সাউন্ড আসতেছে শুধু মানে মিউট করে রেখে শুধু মেসেজ করো আর কি। একজনের মনে সাউন্ড আসতেছে, গাড়ির সাউন্ড আসতেছে। ওয়ালাইকুম আসসালাম আরমান আলী, বলো কার কি ড্রিম আছে, কার কি টার্গেট আছে, টার্গেটটা একটু আমারে বলো, কার কি টার্গেট? জাহাঙ্গীরনগর ডিএনইউ। আচ্ছা, একজন বলছে জাহাঙ্গীরনগর ডিইউ, জেইউডি, আর কেউ? এক এক করে সবারটা বলো। মেইন টার্গেট ডিইউ ভাইয়া নাইম হাসান বলছে মেইন টার্গেট হচ্ছে ডিইউ এ ইউনিট। তারপর একদম মন খুলে কিন্তু কথা বলবা, হ্যাঁ, কোনো পিছা মানে লুকাবো না কিছু আর কি, এটা একদম মন খুলে বলবা। ইউনিট এবং জাহাঙ্গীরনগর একজন বলছে কে ইউ এ ইউনিট খুলনা। তারপর ডিএমসি প্লাস ডিইউ ফার্মেসি। ওকে, আচ্ছা, কারো একজন থেকে সাউন্ড আসতেছে, এটা অফ করে রাখো ভাইয়া প্লিজ। হুম, এটা হচ্ছে ফার্মেসি। বাইরে থাকলে সাউন্ড তাহলে ইয়ে করার দরকার নেই, ভয়েস অন করার দরকার নেই, শুধু টেক্সট করে যাইও বা দেখো শুনো আর কি এটা। তারপর আরেকজন বলছে ডিও জেনেটিক্স।
জেনেটিক্স বলতে এটাকে জিইবি বলে, হ্যাঁ, জিইবি। ওকে, তারপর ডিউ অ্যান্ড মেডিকেল আছে। ওকে, মেডিকেল এডমিশন টেস্ট, একদম মন খুলে আমরা যেন বলতে পারি যে আমার টার্গেটটা কি। মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্লাস ডিউ, একদম মন খুলে কথাগুলো বললো, কারণ আমরা যদি নিজেদের টার্গেট ফিক্স না করতে পারি তাহলে কিন্তু সামনে এগোনো যাবে না। জেইউ, ডিইউ, ট্রিপলি। ওকে ভাইয়া, গতকাল ফিজিক্স ক্লাসের রেকর্ড ক্লাসটা 54 মিনিট টাইমের পর রেকর্ড হয় নাই, ফুল টাইমটা করতে পারি নাই। ওকে, এটা আচ্ছা মানে ইমনের সাথে কথা বলতে হবে। আচ্ছা তুমি তুমি বলার পরে খুব ভালো হইলো, আমি আজকে ক্লাসে রেকর্ডে দিই নেই, যদিও ফেসবুক থেকে ডাউনলোড করে পরে দিতে পারবো, বাট এটা রেকর্ড রেখে দিই আর কি। হ্যাঁ, রেকর্ড রেখে দিই। ওকে, মানে এক্সট্রা এক্সট্রা লেয়ারে একটা রেকর্ড রেখে দিচ্ছি আর কি। এটা ঢাকা ইউনিভার্সিটি, ফেসবুকে আছে অনেকে, ঠিক আছে। আচ্ছা আমার সামনে হচ্ছে দুইটা উইন্ডো, মানে একটা উইন্ডো আছে এখন। আচ্ছা আমি ফেসবুকটা এখানে নিয়ে রাখবো, সমস্যা হবে না কোনো। হ্যাঁ, তারপর একজন কি বলছো, একজন বলছে এমবিএসটিউ, মানে হচ্ছে আমাদের এটা মনে হয় মাওলানা ভাসানী, তাই না? এমবিএসটিউ। তারপর আর কেউ? একজন বলছে জেইউ ডিইউ আছে, বলছো একজন জেইউ প্লাস ডিইউ টার্গেট অ্যান্ড টু বি স্পেসিফিক ট্রিপলি সিএসই টার্গেট, ট্রিপলি সিএসই টার্গেট। আর কেউ নাই? আর কোনো স্বপ্ন নাই এখানে? শুধুমাত্র মন খুলে বলো স্বপ্নগুলো। আমি আমি চাই যে আমরা স্বপ্নগুলো থেকে শুরু করবো। আমার কিন্তু আজকে কোনো তাড়া নেই যে কতক্ষণ চালাবো, কতক্ষণ কী হবে, আমার কিন্তু তাড়া নেই আজকে, কারণ তোমাদের পরে আমি কোনো ব্যাচও রাখিনি আজকে, শুধুমাত্র তোমাদের ব্যাচটাই আজকে আসো। হ্যাঁ, অ্যান্ড ইনশাল্লাহ তোমাদের ব্যাচের পর অন্য ব্যাচে ক্লাসও রাখবো না, যাতে করে আমরা লম্বা সময় থাকতে পারি, দরকার পড়লে পড়তে পারি আর কি, এরকম আর কি। বুটেক্স অ্যান্ড ডিও, বুটেক্স অ্যান্ড ডিও, বুটেক্স প্লাস ডিও। ওকে, দেন ইউপি প্লাস রাজশাহী ইউনিভার্সিটি। ওকে, একজন আছে বিইউপি প্লাস আরইউ। আরইউতে কয়েকটা ইউনিট আছে, হ্যাঁ, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিট, মাইক্রোবায়োলজি। হ্যাঁ, আরইউতে বেশ কয়েকটা ইউনিট আছে, একটা হচ্ছে মনে হয় ইয়ে ইউনিট, হ্যাঁ, সিইউ আছে, সি আছে না, ইঞ্জিনিয়ারিং একটা ইউনিট আছে এরকম। ওকে, আমি এখন দেখতেছি, হ্যাঁ, জাস্ট সিএসসি। ওকে, আচ্ছা আর কারো কিছু না থাকলে তাহলে এগুলোর মধ্যে কি সবার যদি হয়ে যায় তাহলে এটা এই পার্টটা অফ করবো আর কি, এই পার্টটা অফ করবো আমরা। এই পার্টটা একদমই এক্সক্লুসিভভাবে ভিতরে নেওয়ার, এটা চাইলে ওরিয়েন্টেশনটা লাইভ করতে পারতাম, বাট এটা করার দরকার নেই, যাতে করে আমরা একটু ভেতরে নিজের কথাবার্তা বলতে পারি, এই জন্য। আচ্ছা, আরেকজন সাস্ট বলছো, খুব ভালো একটা পয়েন্ট বলছো। আর কেউ কিছু মনে হয় না থাকলে আমরা এখানে শেষ করি। হ্যাঁ, অনেক বলছো আর কি, অনেক, ঠিক আছে। সো অ্যাটলিস্ট একটা তো জিনিস হয়েছে না, অ্যাটলিস্ট একটা তো জিনিস হয়েছে, একটা মনের ভিতরে, একটা মনের ভিতরে এই ম্যানিফেস্টেশন যেটা বলে, তো এইটা অ্যাটলিস্ট হয়ে গেছে যে আমরা কে কী করতে চাই, এটা একটা টার্গেটটা পেয়ে গেছি। হ্যাঁ, সবার টার্গেটের মধ্যে আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম টার্গেটের মধ্যে একটাই টার্গেট ফিক্সড আছে, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এ। এইটা আমাদের সবার কাছে টার্গেট। যদি এইটা না হয় দেন আমরা সেকেন্ড অপশনে যাই। যদি আমরা মানে অন্যান্য অপশনগুলোকে টার্গেট করে কেউ আগায়, এইরকমটা সাধারণত ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে খুব কম হয় আর কি। হ্যাঁ, একজন বলছে আইইউটি, আচ্ছা আইইউটিও লিখে রাখি পাশে, আইইউটিটাও পাশে লিখে রাখতেছি। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার পাশে সামনে কারা কারা আছে আর কি, এরকম। এখন ঘটনা হইলো যে ভাইয়া দেখেন যে ম্যানিফেস্টেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট এই কারণে যে আপনি কি করতে চান, কোথায় পড়তে চান, আপনার মানে নেক্সট লক্ষ্যটা কোথায়, এইটা যদি ঠিক না থাকে তাহলে হচ্ছে কোনোভাবেই মানে জীবনে কিছু পাওয়া যাবে না, ঠিক আছে। আমি মানে একটু এটা শুনতে মোটিভেশন মনে হতে পারে, বাট এটা আসলে আপনার তোমার কাছে মোটিভেশন না, এটা খাতার মধ্যে খুব বড় করে প্রয়োজনে লিখে রাখবা আর কি, ঠিক আছে। এটা খাতার মধ্যে প্রয়োজনে বড় করে লিখে রাখবা। যেমন ধরো আমার তোমাদের চাওয়া না, আমি চাই, হ্যাঁ আমি চাই আমার, আর আমার লাগবে, এইটা প্রয়োজনে লিখে রাখবা আর কি। এটা
প্রয়োজন লিখে রাখবা। চাওয়া আর লাগবে এই কথার মধ্যে পার্থক্যটা কি? চাওয়া আর লাগবে এই কথার মধ্যে পার্থক্যটা কি? গতকাল মনে হয় ইঞ্জিনিয়ারিং ব্যাচে এটা বলছিলাম কিনা আমি জানি না, বাট এখানে আমি এটা বলবো। সেটা হচ্ছে যে ব্যক্তিরা চায়, সাউন্ড কম মনে হচ্ছে? সাউন্ড তো কম না, সাউন্ডটা আবার চেক করে দেখো, সাউন্ড ঠিক আছে মোটামুটি সব কিছুতে। এটা যে ব্যক্তিটা চায় শুধুমাত্র, তো তার কাছে কি থাকে? তার কাছে একটা উইশ থাকে। আই উইশ আমি একজন ডাক্তার হতে পারতাম, আই উইশ আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারতাম, আই উইশ আমি সাস্টে পড়তে পারতাম, এইটা। অথবা তার মনের মধ্যে একটা ড্রিম থাকে, সাস্টের ওই জিনিসটা ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই লাইব্রেরিটা ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই লাল বিল্ডিংটা ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই লাল গাড়িটা ভালো, এইরকম একটা মনের মধ্যে কিছু একটা থাকে যেটা দেখে তার চাই, এটা তার চাই এই জিনিসটা আর কি, এরকম। আরেকটা আরেকটা আছে যাদের মনের মধ্যে আবার মনে হচ্ছে লাগবে, তারা হচ্ছে আবার এইভাবে চিন্তা করে না, তাদের মধ্যে উইশ থাকে না, তাদের মনের মধ্যে ড্রিম থাকে না, তাদের কাজগুলো হয় খুবই স্ট্র্যাটেজিক ওয়েতে, তাদের কাজগুলো আগায়। কীভাবে আগায়? তারা হচ্ছে প্রথম কথা হচ্ছে ডিসাইড করে তাদের কি লাগবে, তারা এটা ডিসাইড করে। 2 নম্বর কথা হচ্ছে কি করে, তারা এই ডিসাইডের উপর তারা প্ল্যান করে তারা কীভাবে এটাতে আগাবে, তারপর তারা ওইটার উপরে অ্যাকশন নেয় যে ওই প্ল্যানটা তারা কীভাবে এক্সিকিউট করবে। ঠিক আছে? সো তোমার যদি কথা এরকম হয় যে তোমার টার্গেটটা কি, ভাই আমি এটা করতে চাই, ভাই এটা আমার এটা দরকার, এটা এরকম, বাট চাই না বলে বলবা কি, ভাইয়া আমার ওই জায়গায় চান্স পাওয়া লাগবে, তাহলে এটাতে যেটা হয় তোমার কনফিডেন্সটা আসে, তোমার ওটার মধ্যে একটা অথরিটি তৈরি হয়, অ্যান্ড এইটাই তোমাকে, তোমার এই চাওয়াটাই তোমাকে অটোমেটিক নিয়ে যাবে আর কি। এটা একটা তোমাকে বাস্তব একটা উদাহরণ বলি। এইখানে আমাদের সামনে যারা তোমরা আছো, তোমার পরিবারে কেউ যদি থাকে তাহলে আরও ভালো হবে, বাবা মাকে শখ আমার কথাগুলো শুনো, তাহলে কাজে লাগবে। সেটা হচ্ছে কি, যে ধরো আমরা সবাই জানি মানে নামাজ আমরা পড়তে চাই সবাই, আমরা সবাই কী করতে চাই? নামাজ পড়তে চাই। অথবা আমরা ধরো যে নামাজ, যেহেতু বললাম ধর্মের ভিত্তিতে আবার তোমাদের কারো কারো ইয়া হইতে পারে, বাধ্য এটা, তাহলে আমরা বলি যে আমরা ধরো হেলদি থাকতে চাই। এইটা চাই না এমন কি কেউ আসো যে আমরা হেলদি থাকতে চাই না, হেলদি খাইতে চাই না, এমন কি কেউ আসো? একটু কমেন্টে বলো তো, হেলদি থাকতে চাই না, হেলদি খাইতে চাই না, এমন কি কেউ আসো? আসো কেউ এরকম যে হেলদি থাকতে চাই না, তারপর হেলদি খাইতে চাই না, এরকম কেউ নেই। তার মানে সবাই আমরা হেলদি থাকতে চাই, হেলদি খাইতে চাই। কিন্তু তুমি আমার এটা বলো, তুমি কি সকালবেলা ঘুম থেকে উঠতে পারো? সকাল 8টার মধ্যে ঘুম থেকে উঠতে পারো? তুমি কি ঠিকঠাকভাবে এই মানে চিনি খাওয়াটা ছেড়ে দিতে পারছো? তুমি কি জানো যে কোক খাওয়াটা বেটার না, তাও তুমি এটা ছাড়তে পারছো? এটা পারো নাই। কেন পারো নাই বলো তো? মানে এটা করতে পারো নাই কেন? মানে এটা করতে না পারার পিছনে কারণটা কি? কারণ তুমি শুধুমাত্র চাইছিলা এটা, হ্যাঁ, তুমি শুধুমাত্র এটা চাইছিলা, তোমার একটা উইশ ছিল এটা, এটা করলে মনে এরকম হয়। তোমার মনে আছে যে অ্যাস্ট্রন হলের ওই ভিডিওটা দেখার পরে আমরা এরকম একটা বডি বানানোর জন্য আমরা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এটা করতে হয়, কিন্তু এটা আমাদের স্বপ্নের মধ্যে পড়ছে, কিন্তু এটা আমাদের সত্যির মধ্যে আর যায়নি। বুঝছো? তাহলে ওইখান থেকে ওইরকম একটা চাওয়া দিয়ে কিন্তু আমার আর এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হবে না, আমি এটা লিখে দিতে পারতেছি সবার আগে। যদি ওইরকমটা হয় যে আমি হেলদি থাকতে চাই, আমি ভালো একটা হেলথ চাই, আমি হচ্ছে ধরো নামাজ পড়তে চাই, ঠিক আছে, জাস্ট এইগুলো চাওয়ার মধ্যে যদি থাকে, তাহলে তুমি হচ্ছে তোমার মধ্যে এই চান্স পাওয়াটা হবে না, এটা সত্যি কথা একটা। তাহলে কি করতে হবে? স্পেসিফিক হইতে হবে যে ভাইয়া আমার চান্স পাওয়া লাগবে, এবার আপনি বলেন যে এটার জন্য কি করতে হবে, প্রশ্ন হইতে হবে এরকম। ঠিক আছে? আমি এটাতে আরেকটা উদাহরণ দিয়ে আমি এই জায়গাটাতে যাব, তারপর আমরা কথা বলবো এটা, কারণ আগে ঠিক করে নিতে হবে যে আমরা কোন দিকে আগাচ্ছি। আমরা কোন দিকে আছি, কারণ ঠিক পথে 10 পা আগাইলেও ভালো, আর ভুল পথে 10,000 পা আগাইলেও এটা খারাপ। ওকে? এটা তাহলে যে আমি যে উদাহরণটা দিই, ধরো একটা ছোট মেয়ের কথা বলি, হ্যাঁ, যে ধরো আমার বাসায় তো ছোটো বোন আছে, এরকম আমি উদাহরণ দিয়ে বলি। ধরো তার ঈদের দিন একটা নতুন জামা লাগবে ধরলাম, তো জামা লাগার জন্য সে কি করে, জামাটা জামা চাই, তো সেইটার জন্য কি করে? তাহলে এক কর্নারে বসে থাকে, কাউকে কিছু বলে না, চুপচাপ থাকে, এটা করে না, এটা করে না, মন খারাপ করে বসে থাকে নাকি? সে কি করে? সে জানে এই জামাটার জন্য কাকে বললে হবে, মেবি ভাইয়াকে বললে হবে, মেবি আম্মুকে বললে হবে, মেবি আব্বুকে বললে হবে। ও ঠিক জায়গায় ডিসাইড করে ও কার কাছে যাবে। ও শুধু চাওয়ার মধ্যে কিন্তু জামাটা নিয়ে বসে থাকে না, ও
ও যখন বলে, বা ও ধরো যে ঈদের দিন তো মেহেদি লাগে, তো সবাই জানো, ধরো যে ও মেহেদি যখন লাগে, ও তখন কি করে, ও বলে না মেহেদি চাই, এরকম না, ভাইয়া মেহেদি লাগবে নিয়ে আইসো, এরকম বলে কিন্তু তখন। তাহলে কি করা লাগে, তখন ও প্রথমে ডিসাইড করে ও কাকে কথাটা বলবে, তারপরে ও প্ল্যান করে যে এই মেহেদিটা নিয়ে এসে কী করবে, তারপরে প্ল্যান করে যে এই মেহেদিটার জন্য আমি তাহলে কী কী করবো। ও দেখবা তোমাকে যখন বলছে না মেহেদিটা আমার লাগবে ভাইয়া নিয়ে এসো, এর সাথে সাথে সে প্ল্যানও করছে কার কার হাতে দিবে, কে কী দিবে, কার হাতে দিয়ে নিবে, সবগুলো কথা প্ল্যান করে নিছে। তো শুধু চাই এর মধ্যে আমরা থাকবো না, আমরা থাকবো হচ্ছে যে ভাইয়া আমার চান্স পাওয়া লাগবে, এইরকম একটা কমিটমেন্ট আমরা নিজেরা নিজেদেরকে দিয়ে শুরু করি জার্নিটা আর কি। তো এবার তোমরা আমার তাহলে এটা বলো যে তোমরা যে যেটা এখানে টার্গেট বলছো, এই টার্গেটটা আমাদের কি ওই জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় চান্স পাওয়া লাগবে, নাকি আমরা আসলে চাই এরকম জায়গায় আছে? জাস্ট এটা আমাকে একটু কনফার্ম করো, তাহলে আমরা একটা জার্নিটা মনে হয় বেটার হবে আর কি। এটা লাগবেই। চান্স পাওয়া লাগবে ভাই, রাইট? গ্রেট। জি। তার মানে এটাতে আর কোনো কিন্তু নেই, যদি কিন্তু নেই, তাই না? জি ভাইয়া। ওকে, তার মানে আমরা যারা এখানে সবাই আছি, তাহলে আমাদের সবার টার্গেটটা হচ্ছে আমাদের চান্স পাওয়া লাগবে। তাহলে চান্স পাওয়ার ক্ষেত্রে আমাদের তাহলে টার্গেটটা একটু তোমাদের বলি, তাহলে তোমাদের টার্গেটটা একটু বলি। সবার আগে সবার আগে তুমি যেটাকে দেখতে পাও ওটা অতদূর কিন্তু তুমি যাইতে পারবা আর কি। তুমি যদি মনে করো যে তুমি টপ 100তে চান্স পাবা, তাহলে তুমি চান্স পাইতে পারবা, হয় তুমি ঢাবিতে নাহলে অন্য কোথাও চান্স তুমি পাবা আর কি। তো মাথায় একটা সেট করে নিবা। আগে তোমারে বলি, প্রথম পরীক্ষাটা তোমার এডমিশন টেস্টে যেটা হবে সাধারণত, ডিইউ এ ইউনিটটা সাধারণত হবে, সাধারণত ডিইউ এ ইউনিটটা হবে। তবে এর আগে জাহাঙ্গীরনগর হইতে পারে, এর আগে জাহাঙ্গীরনগরে কিছু পরীক্ষা হইতে পারে। সাধারণত ডিইউটা এ হওয়ার কথা, তবে জাহাঙ্গীরনগর কিছু পরীক্ষা আগে হইতে পারে, এরকম ম্যাক্সিমাম সময় দেখা যায় এটা আগে হয়ে যায় এরকমটা। তার আগে মেডিকেলটাও হইতে পারে। তো আমরা ডিইউটাকে ধরলাম সবার আগে, অথবা ধরলাম জিইউটা সবার আগে, এরকম একটা পার্ট আমরা করে নিছি। জিইউ আর ডিইউ মধ্যে পার্থক্যটা কি পরে বলবো। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের সেকেন্ড অপশনগুলো, যদি আমাদের এইটা না হয়, যদি আমার এটা না হয়, তখন আমাদের কাছে অপশন আছে আরইউ আছে অপশনে। আমাদের তখন অপশনের মধ্যে পড়ছে যে খুলনা ইউনিভার্সিটি পড়ছে, অপশনের মধ্যে পড়তেছে হচ্ছে ধরো জাহাঙ্গীরনগর আরও কিছু ইউনিট থাকবে সেটা পড়ছে। আমাদের কাছে অপশনের মধ্যে পড়বে ধরো এগ্রি পড়বে, এগ্রি পড়বে। আমাদের কাছে দেখা যাচ্ছে যে জিএসটি পড়বে এরকম। তারপর ধরো যে জিএসটির মধ্যেই তোমরা এমবিএসটি বা এরকম কিছু জিনিস আছে। তো এইগুলা এই সেকেন্ড লেয়ারে এসে পড়ছে। তাহলে আমাদের টার্গেটটা এইটা ধরলাম, আমরা ফার্স্ট টার্গেট ধরি, ফার্স্ট লেয়ার ধরি, এটা ধরলাম আমাদের কাছে সেকেন্ড লেয়ার ধরি। তাহলে আমাদের টার্গেটটা আমরা কোথায় রাখতেছি, ফার্স্ট লেয়ারে রাখবো নাকি আমরা আসলে সেকেন্ড লেয়ারে গিয়ে রাখবো? লজিক না, যে টার্গেটটা কোথায় রাখবো, ফার্স্ট লেয়ারে রাখবো নাকি সেকেন্ড লেয়ারে রাখবো? ফার্স্ট লেয়ারে রাখার দরকার না এটা। দেখো, আমি যদি প্ল্যান করতে ভালোভাবে না করতে পারি, তাহলে আমি কিন্তু এক্সিকিউট করতে পারবো না। তোমরা কি কেউ স্বপ্ন দোকানে গেছো কেনাকাটার জন্য? কে কে গেছো স্বপ্ন দোকানে? কে গেছো স্বপ্নের দোকানে? স্বপ্নের দোকানে কে গেছো একটু বইলো তো, কমেন্ট করো ফেসবুকে অথবা যে কোনো জায়গায় কমেন্ট করলেই হবে। গেছো সবাই স্বপ্নের দোকানে? হ্যাঁ গেছো। তাহলে স্বপ্নের দোকানে গিয়ে তুমি কি করতে গেছিলা লাস্ট টাইম যখন কিনতে গেছিলা? তখন তুমি কিছু একটা জিনিস কিনতে গেছিলা, হয়তো বা ধরো ডিটারজেন্ট ধরো কিনতে গেছো। কিন্তু তুমি কিছু ডিটারজেন্ট নিয়ে বের হয়ে আসছো, নাকি তুমি কোনো একটা চকলেট কিনছো, নাকি হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানের সাথে কিছু পাইছিলে এটা কিনছো? কিনছো না? তুমি স্বপ্ন থেকে একটা জিনিস কিনে নিয়ে বের হয়ে আসতে পারছো, নাকি অন্য কিছু নিয়ে আসছিলে সাথে? আরো কিছু নিয়ে আসছি। আরও কিছু নিয়ে আসছো। কেন নিয়ে আসতে পারছো? কারণ হলো তুমি কিন্তু ওইটা কেনার জন্য যাও নাই, সেকেন্ড লেয়ারটা তুমি কিন্তু কিনতে যাও নাই। তুমি গেছিলে কোনটা, প্রথম লেয়ারটাই কিনতে গেছো। তুমি ওটা কেনা শেষ করছো, তোমার কাছে কিছু এক্সট্রা অ্যামাউন্ট ছিল, যে অ্যামাউন্টটা দিয়ে তুমি পরের গুলাতে নিয়ে আসছো, রাইট? তো যদি তোমার একটা কথা তোমারে ভালো করে মনে করাই দিই, ভালো করে তোমার একটা কথা মনে রাখে দিই, যদি তোমার ডিইউতে পজিশন আসে, ডিইউতে দেখা যাবে 10 থেকে, ডিইউতে নর্মালি যেটা হয় যে তার সিট সংখ্যার, ধরো যে 2000 সিট আছে, 2000 সিটের 5 গুণ পরিমাণে স্টুডেন্টের খাতাটা দেখা হবে আর কি। এটা মানে এমসিকিউতে পাশ করলে তো রিটেন খাতাটা দেখা হবে, তো 5 গুণ পরিমাণ, তাহলে দেখা যাবে 10 থেকে 11,000-এর মতো খাতা দেখা হবে। তোমার প্রথম টার্গেটটা হচ্ছে এইটা যে ভাই আমার ডিইউতে ধরলাম 10K যদি খাতা দেখে, তার মানে আমার খাতাটা দেখা লাগবে, বা 10K মানুষ বা 15K মানুষ 20K খাতা যেটাই হোক না কেন, ধরলাম 1 থেকে 10-এর ভিতরে আমারে 1 থেকে 10,000-এর ভিতরে আমার থাকা লাগবে, এটা হচ্ছে প্রথম টার্গেট। তুমি যদি ঢাবিতে এইরকম একটা টার্গেটে আসো, 1 থেকে 10,000-এর ভিতরে তুমি যদি থাকতে পারো, মোটামুটি তুমি শিওর থাকো তুমি এখানকার সেকেন্ড লেয়ারে কোথাও না কোথাও তোমার এটা হয়ে গেছে, লিখে রাখো। আর যদি আমি তোমার এটা বলি, তোমার ঢাবিতে 1 থেকে
3000-এর ভিতরে তোমার যদি সিরিয়ালটা থাকে 1 থেকে 3 সিরিয়ালটা থাকে, তাহলে তুমি এখান থেকে খুব ভালো পজিশনে চান্স পেয়েছো। এমনও হতে পারে তুমি এখানকার ভিতরে কোনো একটা জায়গায় 1 থেকে 100 ভিতরে চান্স পেয়েছো। কথা বুঝছো? মানে এটা হচ্ছে এই এডমিশন টেস্টের একটা হার্শ রিয়েলিটি। কেন বলো? তুমি এইখানে যাদেরকে দেখতেছো, যারা হচ্ছে এখানে আমাদের কাছে মেডিকেল এডমিশন টেস্টে পরীক্ষা দিবে, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্টে পরীক্ষা দিবে, যারা এই সকল সব জায়গায় টার্গেটটা রাখছে, তারা সবাই সবাই মিলে একটা জায়গায় পরীক্ষা দিবে, সেটা হচ্ছে কোনটা? এ ইউনিটে, রাইট? তাহলে এই ইউনিটের মধ্যে পরীক্ষা দিবে, ধরো যে 1,20,000-এর মতো ধরো পোলাপান পরীক্ষা দিবে ধরলাম। তাহলে 1,20,000-এ পরীক্ষা দিলে যদি আমাদের কাছে সিট থাকে 2,000-এর মতো, তাহলে আমরা যে ইউনিটটা একটু পরে বলতেছি, হ্যাঁ কাউসার, এটা শেষ করে নিচ্ছি। যদি আমাদের সিট থাকে ধরলাম 2,000-এর মতো, 1,20,000 যদি পরীক্ষা দেয়, তাহলে পার সিটে কতজন করে কমপ্লিট করতেছে? তাহলে যে কতজন করে কমপ্লিট করতেছে পার সিটে? 50+ না? 50+। তাহলে যদি তোমার পার সিটে 50+ স্টুডেন্ট কমপ্লিট করে, অ্যান্ড এই কম্পিটিশনের মধ্যে তুমি যদি কোনোভাবে 1 থেকে 3,000-এর ভিতরে থাকতে পারো, আমি তোমাকে টার্গেট কিন্তু বলিনি এখনও, তোমার যদি 1 থেকে 3,000-এর ভিতরে যদি তুমি থাকতে পারো, তার মানে কি তুমি এদের সাথে অলরেডি একটা কম্পিটিশনে প্রুফ করে আসছো। এবার তোমার কাজ হচ্ছে পরেরগুলোতে নিজেকে অটোমেটিক প্রুফ করে নিয়ে যাওয়া আর কি। এটা ক্লিয়ার কথাটা? সো আমার কাছে একটা জিনিস সবার কাছে মনে হয়, তোমাদের সবাই যারা যারা এইখানে এই কোর্সটাতে আসো, আমি তোমাদের একটাই কথা বলি, এই ইউনিটের টার্গেটটা চোখ বন্ধ করে খুব ভালোভাবে নাও, মানে খুব ভালোভাবে এই ইউনিটের টার্গেটটা নাও খুব ভালোভাবে। এটা এটা হচ্ছে সবার আগে একটা কথা। যার যা টার্গেট থাকুক, তোমরা আমাকে বলছো এখানে অনেক কিছুই বলছো, অনেক কিছু তোমরা আমার এনে বলছো, এক্সেপ্ট যারা মেডিকেল টার্গেট নিচ্ছ। যারা মেডিকেল টার্গেট নিচ্ছ তাদেরকে এক কথা বলবো, তোমরা অন্য কিছু টার্গেট না নিয়ে সবার আগে মেডিকেল টার্গেটটা নিবা। তারপরে এই কোর্সটা কেমন ব্যবহার করবে সেটা তুমি পরে বলে দিব আর কি। এটা সবার আগে মেডিকেল টার্গেটটা নিবা। কিন্তু যারা যারা কিনা ভার্সিটি টার্গেটের জন্য আসছো এখানে, তাদের যদি এক কথাই বলি যে তোমরা চোখ বন্ধ করে শুধুমাত্র এই ইউনিটে টার্গেট নিবা, যে ভাই আমার এইখানে একটা টার্গেট লাগবে। টার্গেটটা কত ধরলাম? 1 থেকে 3,000-এর ভিতরে ভাই বলছিল, তাহলে 1 থেকে 3,000-এর ভিতরে আমার টার্গেটটা লাগবে। এইবার যদি আমি ডিউতে টার্গেটটা যাই যে ভাই আমি 1 থেকে 3,000 যাবো না, যে আমার ডিউতে টপ পজিশনে চান্স লাগবে, এরকম তোমরা আমরা বেশ কয়েকজন বলছো যে ডিউতে আমার টপ পজিশনে লাগবে। টপ পজিশন মানে ধরলাম আমার ডিউ থেকে 1 থেকে 500-এর মধ্যে লাগবে। ডিউ থেকে 1 থেকে 500-এর মধ্যে থাকা মানে মোটামুটি তুমি যে সাবজেক্টে পাইতে চাও পাইতে পারবো আর কি। কারণ ডিউ থেকে বেশ কিছু সাবজেক্ট খালি রেখে মানুষজন মেডিকেলে চলে যাবে, কিছু মানুষজন ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাবে, ঠিক আছে? কিছু মানুষজন আবার ধরো এখান থেকে ছেড়ে দিয়ে অন্যান্য জায়গায় চলে যাবে, এরকম যাবে, সমস্যা নেই, এটা নেব। তো 1 থেকে 500-তে যদি আমরা থাকতে চাই, আমরা টপার্স হতে চাই, হচ্ছে এইটা হচ্ছে আমার টার্গেট। আমরা টপ করতে চাই ডিউতে, এইটা হচ্ছে আমাদের টার্গেট। কথা কি ক্লিয়ার? এবার টার্গেট কি লক হয়েছি? টার্গেট লক হয়েছে? টার্গেট লক। 1 থেকে 500-এর ভিতরে আমার থাকা লাগবে, এটা হচ্ছে আমার টার্গেট, যে আমি ডিউতে পাইতে চাই। তারপরে বাকিগুলো আমি দেখবো না আর কি, অটোমেটিক। এটা লক। এখন প্রশ্ন হলো যে ডিউতে এইটা লক করার আগে সবার আগে এবার আসতেছে যে জাহাঙ্গীরনগর যদি পরীক্ষা হয়ে যায় তখন আমরা কী করবো আর কি। এবার প্রশ্নের মধ্যে যদি খেয়াল করে দেখো, তোমরা যখন প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে যাবো তখন গিয়ে একটা বিপদে পড়বা, যে ডিউ এ এবং জাহাঙ্গীরনগরের প্রশ্ন, ডিউ এ আর ইউ কে ইউ জে ইউ এগ্রি জিএসটি, এগুলোর প্রশ্নের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। কেন পার্থক্য? কীরকম পার্থক্য? কারণ জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো সাধারণত মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন যেগুলো হয় তার সাথে মিল আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নের সাথে মিল আছে। কীরকম? মেডিকেলে কী হয়, মেডিকেলের মধ্যে প্রশ্নগুলো তুমি কেমন বুঝছো একটা টপিক, তুমি কত ভেতরে গিয়ে কতটুকু জানো না জানো, এটা নিয়ে কোনো ম্যাটার করে না। তুমি বইয়ের সবগুলো তথ্য নিজে মাথার মধ্যে নিতে পারছো কি না, ভিতরে আসে কি না, এইটা মূল ব্যাপারটা। যদি বইয়ের মধ্যে ভুল থাকে তাহলে তুমি ভুলটাই দেখাই এসো, দ্যাটস মেডিকেল। ঠিক আছে? কিন্তু জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে ওই সেম জিনিসটা মোটামুটি হয়, বইয়ের লাইন টু লাইন থেকে প্রশ্ন আসে। ঢাবিতে এই জিনিসটা হয় না। ঢাবিতে জিনিসগুলো বুঝে শুনে তারপর দাগাইতে হয়। কথা কি ক্লিয়ার কিনা? তাহলে যদি আমরা ডিউ এই টার্গেটটার সাথে যেই টার্গেটটা তুলতে চাই, তাহলে মোটামুটি আমি তোমাদের বলতে পারি কেমিস্ট্রি প্রিপারেশনের সময় মেডিকেল স্ট্যান্ডার্ড যে প্রিপারেশনটা নিতে হবে জাহাঙ্গীরনগরের জন্য, ওই স্ট্যান্ডার্ডটা নিতে হবে। সো তোমরা যারা জাহাঙ্গীরনগর ডি ইউনিট বা জাহাঙ্গীরনগরের অন্যান্য ইউনিটগুলোর প্রিপারেশন নিবা, শুধু কেমিস্ট্রি এন্ডে বলতে পারি, তাহলে তাদের জন্য কিন্তু বইটা টপ টু বটম সব পড়া লাগবে। কিন্তু ডিউ এ টার্গেট করলে এর পরবর্তীতে আর ইউ কে ইউ, তারপর এগ্রি জিএসটি, এগুলোর জন্য তোমাদের ওই বইয়ের লাইন টু লাইন পড়া লাগবে না। ভাইয়া যেভাবে তোমার স্লাইডে পড়াই যাব, যেভাবে প্রশ্ন সলভ করবো, এতে হয়ে যাবে, এক্সট্রা করে কিছু লাগবে না। আমি কি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি?
তোমরা কি আমার কথা কি বুঝতে পারছো? কারণ আমি কিন্তু সবগুলা মানে একদম টু দ্য পয়েন্ট বলা ট্রাই করতেছি, যা বলতেছি এটা কিন্তু এগুলোই কথা, এগুলো পরে তুমি দেখবা যে আজ থেকে 4 থেকে 5 মাস পরে তুমি এই কথাগুলো তুমি বলতেছো, ঠিক আছে? বইটা পুরোটা না পড়লে মেডিকেলের ক্ষেত্রে এবং জাহাঙ্গীরনগর ডি এর ক্ষেত্রে কঠিন, এটা পসিবল না আমার কাছে মোটামুটি বলা যেটা মনে হয় আর কি। আর জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আরেকটা প্রবলেম আছে, যেটা ছিল ওই সময়টাতে, যে ওদের বাংলা থাকে কিছু জায়গায়, কিছু জায়গায় আইকিউ থাকে, কিছু জায়গায় সাবজেক্ট থাকে, ওদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জায়গায় আলাদা করে পাস করতে হয়। এটা আমার কাছে খুবই উইয়ার্ড ছিল, এটা আমার কাছে পছন্দ ছিল না আর কি এটা। হ্যাঁ, কেন? ধরো আমার কাছে যদি 4টা প্রশ্ন থাকে, মানে ধরো আমার কাছে আমার যদি 3টা আইকিউ লেভেলের প্রশ্ন থাকে, এটার পাস মার্ক যদি 33% যদি পাস মার্ক হয়, তার মানে আমার সর্বনিম্ন 2টা জিনিস কারেক্ট হইতে হবে। তাহলে তো না হলে তো আমার পরীক্ষা অন্যান্যগুলো তুমি পাস করলেও, ভালো নাম্বার পাইলেও আমার জন্য তো আসলে চান্স পাওয়া পসিবল না। সো এই জন্য জাহাঙ্গীরনগরে এই যে বেশ কিছু ঝামেলা যেগুলো আছে, এই ঝামেলাগুলো আসলে কঠিন। কথা কি ক্লিয়ার কিনা? জি ভাইয়া। আমি কি ক্লিয়ারলি বুঝাতে পারছি যে তোমাদের কার কতটুকু জায়গায় প্রবলেম হইতে পারে, কি কি না হইতে পারে? এটা ক্লিয়ার। আমরা সেকেন্ড লেয়ারে কিন্তু আসিনি, সেকেন্ড লেয়ারটা আমাদের অটোমেটিক হয়ে যাবে। ভাইয়া জাহাঙ্গীরনগর ডের জন্য হাজারি স্যারের পরে কি কবি স্যার বা সঞ্জীব কুমার ঘোষ স্যারের বইও রিডিং করবো বা এমসিকিউ সলভ করবো? জাহাঙ্গীরনগরের জন্য একটাই পড়লে হয়েছে তোমার, এই যেতে মানে যে কোনো একটা রাইটারের বই টপ টু বটম বললেই হয়েছে। কারণ বইয়ের ভিতর থেকে নাম্বারসগুলোর থেকে, সালগুলোর থেকে, তারপর দেখা যায় তথ্যগুলোর থেকে, এগুলোর থেকে প্রশ্ন আসবে আর কি, বুঝছো? জি ভাইয়া। এটা তো যে কোনো একটা রাইটার বই ভালো করে দেখলেই হবে আর কি। আমার কাছে মনে হয় এই লেয়ারটা আমরা ক্লিয়ার যে আমাদের ডিউ এতে যাইতে হবে। এবার তাহলে প্রশ্ন হলো যে ডিউ এতে যদি আমি 1 থেকে 500-র ভিতরে থাকতে চাই, তো এবার আমার তাহলে কত পাওয়া লাগবে, তাই না? এবার চলেন, হ্যাঁ, আলোচনাগুলো করি। আমরা কিন্তু খাতার মধ্যে সবাই এগুলো আমি যতগুলো বলতেছি সবগুলো লিখে রাখবে আর কি, সুন্দর নোট করে রেখে দিবা, তাহলে এই কথাগুলো তোমার পরে কাজে লাগবে অনেক। এবার যদি তুমি আসো এখানে পাওয়ার জন্য, ডিউতে পরীক্ষা হবে হচ্ছে 60 মার্কের এমসিকিউ হবে, আবার 40 মার্কসের রিটার্ন হবে, 40 মার্কসের রিটার্ন হবে। আচ্ছা, ভালো করে দেখো, তোমাদের সবার কাছে এটার মধ্যে আগেও বলছিলাম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। ফিজিক্স আর কেমিস্ট্রিটা কমন, আমাদের কাছে ম্যাথ অ্যান্ড বায়োলজির মধ্যে যে কোনো একটা যেটা কম্পালসরি আছে আমি ওইটা দেখাবো। মেবি কারোর জন্য বায়োলজি কম্পালসরি, কারোর জন্য আবার ম্যাথ কম্পালসরি, যার জন্য এইটা কম্পালসরি তার জন্য এইটা আবার বাদ দিয়ে সে বাংলা অথবা ইংরেজি দেখাইতে পারবা, যার জন্য এইটা কম্পালসরি তার জন্য আবার ম্যাথ বাদ দিয়ে অন্য কিছু দেখাইতে পারবা, এরকম করতে পারবা। তবে আমার কাছে কেন জানি না মনে হয় এরকম চিন্তা না করে তোমার পিসিএমবিটাই দেখানোটা তোমার জন্য বেটার, তোমার জন্য পিসিএমবিটা দেখানোটা তোমার জন্য হচ্ছে বেটার। ওকে, ওকে, পিসিএমবিটা দেখানো তোমার জন্য বেটার। আচ্ছা, তুমি দেখাবা যখন, দেখানোর জন্য আমাদের সবার আগে এমসিকিউতে পাস করা লাগবে। তো এমসিকিউতে পাস করা মানে 40% হচ্ছে পাস, তাহলে এটার পাস মার্ক কত? পাস মার্ক হচ্ছে 4, 6, 24, না? 24 পাইলে তাহলে তুমি হচ্ছে পাস। আমরা কোনটাতে কত মার্ক পাইলে কোন সাবজেক্ট পাবো এটা পরে, কিন্তু আমরা কিন্তু বলি নাই আমরা ঢাবিতেই পড়তেছি, আমরা বলি নাই যে আমরা জাহাঙ্গীরনগরে পড়তেছি, আরইউতে পড়তেছি, এগ্রিতে পড়তেছি, বলি নেই। পড়াশোনা কোন সাবজেক্ট করবো সেটা পরে, আগে চান্স পাইতে হবে এইটা মূল, তারপর আমরা ডিসিশন নিব আর কি। ওই মিটিং আমরা পরে করব, ওই ডিসকাশন আমরা পরে করব, ঠিক আছে? আমাদের আগে লাগবে ওই, যাতে করে চান্সটা আমরা পাই এটার জন্য কি লাগবে? পাস করা লাগবে আর কি, নাকি? তাহলে 60-এর মধ্যে 24 পাওয়া লাগবে, 24 পেলে তুমি পাস। পাস, এটাতে ইন্ডিভিজুয়াল কোনো পাস নেই, কম্বাইন্ডলি 60-এর মধ্যে 24 পেলে তুমি পাস, নো ডাউট। পাইলা, পাস করলে তোমার রিটার্ন খাতাটা দেখবে, ঠিক আছে? সো রিটার্নটা তাহলে পরে আসতেছে, তাহলে সবার আগে আসতেছে কি 24 আমার পাওয়া লাগবে, তাহলে আমি পাস করবো। ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট এই 24টাই পায় না। তুমি এটা বিলিভ করো যে 1,20,000 পরীক্ষা দিল, তার মধ্যে প্রায় 95 থেকে 1 লাখের মধ্যে মানুষজন 24 পাচ্ছে না। রীতিমতো 1 লাখ মানুষজন কি পাবে না? 24 পাবে না। তাহলে তোমার কম্পিটিশন কত? তাহলে তোমার কম্পিটিশন কততে? কি মনে হয়? যদি 1,20,000 পরীক্ষা, তাহলে কম্পিটিশন তাহলে ধরো বাড়তি ধরলে তাহলে 20,000-এর মধ্যে কম্পিটিশন হলো না? যদি আমরা বাড়তিও ধরি তাহলে কম্পিটিশন কততে হলো? 20,000-এ। তাহলে 20, এই যে আমরা ধরলাম যে ভাই আমাদের 1,20,000 পরীক্ষা দিবে, তার মধ্যে থেকে 50টা ধরলাম, এরকম আলটিমেটলি এরকম না। আমার তাহলে কম্পিটিশন কার সাথে? পার সিটে 10 জনের সাথে আমার কম্পিটিশন। 10 জন, তার নাম্বারটা অনেক কম, বাট এই 10 জন কিন্তু পড়ুয়া 10 জন, বুঝছো? এই 10 জন কি পড়ুয়া 10 জন, যার সাথে তোমার কম্পিটিশনটা হবে। তাহলে এই 20,000 ধরলাম যে কোনোভাবে পাস করছে, বা 15,000 ধরে পাস করছে, 15,000 পাস করছে, 24 পেয়ে পাস করবে, তাহলে এখানে ম্যাক্সিমাম কত পাইতে পারে? ধরো
হ্যাঁ, কম্বাইন্ডলি এটাতে। এবার তুমি যখন এইখানে আসছো, এখন ভাইয়া আসেন আপনি 24-এর ব্রেকডাউনটা আমরা দেন, যে ঘটনাটা কি, রিয়েল কেস বলতেছি, কেস দেখো। ধরো ফিজিক্স দিবা তুমি পরীক্ষা, কেমিস্ট্রি দিবা, ম্যাথ দিবা, তুমি বায়োলজি দিবা। ধরো একটা স্টুডেন্ট মেডিকেল এডমিশনের পরীক্ষা দিবে, একটা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং এডমিশনের পরীক্ষা দিবে, প্রিপারেশন নিচ্ছে, আমার সাথেই নিচ্ছে, তাই জন্য বলতেছি তোমার। কেউ শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশনে নিবে, এটা আমি আগেও দেখাইছিলাম, তবু আমি এখানে একটু বলবো, কারণ আমরা কি আগে দেখাইছি, কি ভিডিও দেখেছি এটা বাদ। টাকা দিয়ে পড়তে আসছি, তার মানে হচ্ছে যে ভাই সার্ভিসটা চাচ্ছি, তো সার্ভিসটা নেই আমরা। ধরো যদি এটা মেডিকেল এডমিশনের স্টুডেন্টের যদি হয়, ও বায়োলজিতে ধরলাম, শুধু এমসিকিউর কথা যদি চিন্তা ভাবনা করে দেখি, আমরা রিটেনের কথা বাদ দিলাম, ও বায়োলজিতে যদি যে 15টা এমসিকিউ আছে, ও 15টার মধ্যে হয়তো বা মেবি 11টা বা 12টা দেখাইতে পারবে আর কি, ধরো মোটামুটি ধরো 76 থেকে সে 11টা পারবে আর কি। হ্যাঁ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রিপারেশন যে ছেলেটা নিছে, তার জন্য বায়োলজিতে সে হয়তো বা 7 বা 8 পাবে আর কি, ধরলাম একটা নাম্বার, র্যান্ডমলি ধরতেছি, কম বেশি, একটু হালকা কম বেশি হতে পারে, খুব বেশি কম বেশি হবে না। যদি সে ছেলেটা ভার্সিটি প্রিপারেশন নেয়, তাহলে ও 8-এর থেকে বেশি, এর থেকে একটু বেশি পাওয়ার কথা, 9 বা 10 পাওয়ার কথা, একটু বেশি পাওয়ার কথা নিল। যদি এ ম্যাথের মধ্যে যায়, ম্যাথ দাগায়, তো ম্যাথের মধ্যে দেখা যাবে এ হচ্ছে 7 বা 8 পাবে, 7 তাও নাও পাইতে পারে। কিন্তু কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়ে ম্যাথ দাগাইতে যায়, সে হয়তো 9 বা 10 পাইতে পারে আর কি। এটা হ্যাঁ, ধরলাম 9 বা 10 দাগাইলাম আর কি, হ্যাঁ 10 দাগাইছে। এটা ভার্সিটি পড়ে গেলে ধরো যে 9 পাইতে পারে, তাও 10 পাবে না, কারণ ইঞ্জিনিয়ারিং যে পড়ে গেছে সে একটু বেশি পাবে, এ তুলনায় কম পাবে, স্বাভাবিক ঘটনা এটা একটা। এরপর যদি কেমিস্ট্রি, যদি আমরা ফিজিক্সে যাই, ফিজিক্সেতে গেলে কি হয়, মেডিকেলে যে পড়ছে, ও মেডিকেলে পড়ার পরে কারণে দেখবা যে ও ফিজিক্সে অনেকগুলো ম্যাথ করে নাই, ও আসলে লজিক্যালি অনেকগুলো চিন্তা করে নাই, কারণ ও তো মেমোরাইজিং পাওয়ারটা অনেক বেশি হয়ে গেছিলো, যার জন্য ও ফিজিক্সে দেখা যাবে কত পাইতে পারে, 7 বা 8 পাইতে পারে হাইয়েস্ট এটা। বাট ইঞ্জিনিয়ারিং যে পড়ছে সে হয়তো বা এখান থেকে 10 পাইতে পারে, ঠিক আছে। বাট ভার্সিটি যে পড়ছে ও এখান থেকে 10 পাইতে পারে, কারণ ও ডেডিকেটেডলি এটাই পড়ে গেছে। আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং টপার্সের কথা বলি নাই, যে ইঞ্জিনিয়ারিং বইটা গিয়ে 1 থেকে 10-এর ভিতরে থাকবে, 1 থেকে 100-এর ভিতরে থাকে, তার কথা কিন্তু বলি নাই। হ্যাঁ, ওটা আলাদা। এবার যদি আমরা কেমিস্ট্রিতে যাই, মেডিকেলে যে পড়ছে ও কেমিস্ট্রিতে 9 বা 10 পাইতে পারে। যদি সেটা ইঞ্জিনিয়ারিংয়ে যাও, ও কেমিস্ট্রির মধ্যে 10 পাইতে পারে। যদি সেটা ভার্সিটিতে যাও, ও কেমিস্ট্রির মধ্যে 10 বা 11 বা 12 পাইতে পারে আর কি। এই যে যদি চেঞ্জেস কিছু আসে, তাহলে এই জায়গাতেই সবার আসলে নম্বরটা বাড়তে পারে। অন্যান্য জায়গায় যা প্রেডিকশন দিয়েছি মোটামুটি এরকম টাইপেরই থাকতে পারে। কথা বুঝছো? যদি কোনো একটা স্টুডেন্ট ভালো করতে যায় তো। এখন কারণ সবার জন্য কমফোর্ট জোন আছে, তাহলে এটা যদি স্টুডেন্টের কম্বল কত আসে, তাহলে দেখো তো কত আসতেছে, 8 7 15 আর 10 25, 25 আর 11 হচ্ছে 36। এই স্টুডেন্টটা কত পাইতে পারে, এটা হচ্ছে 38। এই স্টুডেন্টটা কত পাইতে পারে, তাহলে হচ্ছে 20, 9 9 18, ধরো যে 38। এই 3টা পর্যায়েরই স্টুডেন্ট চান্স পাওয়ার যোগ্যতাটা রাখে। কথা বুঝছো? এখন যদি খারাপ করে ফেলে, এই স্টুডেন্টটা মেডিকেলে যে পড়ছে, প্রিপারেশন নিছে, ও ঢাবিতে ভালো করতে পারতেছে না, কখন, সিজিপিএর কারণে না, তার রেজাল্টের কারণে, এটার কারণে না। ও কোথায় খারাপ করবে, ও মেবি খারাপ করছে ফিজিক্সে খারাপ করবে, ও মেবি ম্যাথে খারাপটা করছে, ও মেবি কেমিস্ট্রিতে খারাপ করছে, ওইগুলোতে খারাপ করে ও দেখা যাবে যে এখানে নাম্বারটা ওর খুব ড্রপ করে নিয়ে আসছে, অনেক ড্রপ করে নিয়ে আসছে, ড্রপ করে হয়তো বা 23-24-এর দিকে নিয়ে আসছে, 23-22 এদিকে নিয়ে আসছে। আবার ধরলাম, কারণ 24 তো না হলে তো পাস করতোই, 24 পেলে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যদি হয়, ও কোথায় ঝামেলাটা করে ফেলবে, ও হচ্ছে বায়োলজিতে একটা মারাত্মক ধরা খাইতে পারবে, ও দেখা যাবে যে ম্যাথের মধ্যে দেখা যাবে ধরা খাই যেতে পারে, কারণ ও দেখা যাচ্ছে যে হয়তো প্রিপারেশন ঠিকঠাকভাবে প্র্যাকটিসটা করে নেই, ও ফিজিক্স ধরা খাইতে পারে, কেমিস্ট্রিতে তুলনামূলক বেশি মার্ক পাবে আর কি, সবাই তুলনামূলক কেমিস্ট্রিতে বেশি মার্ক পায়। তাহলে কী হবে এটাতে, তাহলে এর জায়গাতে ধরো যে এ কমে অনেকগুলো কমায় নিয়ে আসতে পারে, 23 হতে পারে। ভার্সিটিতে যে হইতেছে এখানে ঝামেলাটা, তার দেখা যাচ্ছে সবগুলোতে একটা এভারেজ মার্ক থাকতে পারে। এভারেজ মার্ক ধরো যে ও যদি চিন্তা করে ভাই আমি 50% আর্ট নিব, এটাতেও আমি আর্ট পাইতে চাই, এটাতেও আমি আর্ট পাইতে চাই, আমি এটা যদি আর্ট পাইতে চাই, তাও তার একটা 32 হয়। ধরে নিলাম আমি, ও ধরো যে বায়োলজিতে একটু মুখস্থটা কম করতে পারে, ধরলাম সে 6 পাইছে আর কি। হ্যাঁ, 3 8 24 আর হচ্ছে 6 30। ধরে নিলাম তার ক্ষেত্রে, তার ম্যাথের ক্ষেত্রে তাও সে কম পাইছে একটু আর কি, কম পাইছে একটু, 7 পাইছে, তাও 29, তাও কিন্তু পাস করাটা পসিবল। আমি এবারটা বুঝতে পারছি। ওরা কিন্তু এই জায়গায় স্পেশালভাবে ম্যাথ বা ফিজিক্সের সময় দেয় না, স্পেশালভাবে অন্যরা কিন্তু এটা বাইরে দিতে সময় দেয় না। শুধুমাত্র তোমরা যখন ভার্সিটি প্রিপারেশন যখন নিচ্ছ, তখন তোমরা কিন্তু পুরোটার মধ্যে আলাদা করে একটা সময় দিচ্ছ, তাই না? তো তোমাদের কিন্তু এখানে স্কোপটা আছে ভালো করার। তাহলে
এই যে ভার্সিটি প্রিপারেশন নিয়ে ভাইয়া ঢাবিতে যে টপ করা যাবে কি যাবে না এই কথাটা মিথ। টপ করা পসিবল, তাহলে টপ করতে পারে না কেন? মানে তুমি তো এখানে দেখতে পারলে হিসাব নিকাশের জায়গা থেকে যে ভাই ঢাবিতে ভালো করা পসিবল নাকি? কেউ আমারে বলো তো যে কেন পসিবল না, হয় না? একটা বললো যে ভাই আপনি তো খাতা কলমে দেখাইছেন হয়, বাট হয় না, মানে সাধারণত হয় না কেন? কেউ একজন বলো তো একটা কারণ দেখি। হ্যাঁ, জাকিরা হচ্ছে যে অন্যান্য সাবজেক্টে ডেডিকেট থাকে, ওটাতে ভালো নাম্বার আনতে পারে, আর ভার্সিটি যারা ওরা অ্যাভারেজে থাকার কারণে মেরিট একটু পিছিয়ে চলে আসে। হ্যাঁ, এই যে কাউসারের কথাটা আমি নিচ্ছি আর কি। আর কেউ বলো। অ্যাকচুয়াল প্রবলেমটা হইলো ভার্সিটিতে যদি প্রিপারেশন নিয়ে বলো। আমরা ডিপ থিংকিং না করে আমরা উপরে উপরে যাই, হুম। গভীরে আমরা ঢুকি না, হুম, তারপর সেই জন্য আমরা টপ করতে পারি না। গ্রেট, দুইটা কমেন্ট পেয়েছি। তোমাদের কথাগুলো তোমরা একটু ভালো করে তোমরা নিজেরাও শুনবা, তাহলে তোমাদের সবচেয়ে কাজে লাগবে। শুধু আমাকে শোনায় লাভ নেই, নিজেদের কথা শুনতে হবে। আমি তোমাদের সাথে হুম, ভয় পাওয়া, exam না দেওয়া। এক্সামের ক্ষেত্রে ভয় পাওয়া, তারপর তারপর আরেকজন কি বলছে? প্র্যাকটিস বেশি বেশি না করা। ওকে, বা হচ্ছে সব সাবজেক্টে মনোযোগ দিতে যে হয়তো প্রপার ওয়েতে আগানো যায় না, বাকিটা একটা ডেডিকেট থাকে। হুম। আমি কিন্তু দেখছি যে মেডিকেলের জন্য এই ছেলে বা এই মেয়েটা মেডিকেলে চান্স পেয়েছে, কিন্তু ওর ঢাবিতে সে চান্স পায়নি, 23 পেয়েছে। এটাও কিন্তু পসিবল। আমার নিজের ছোটো বোন এরকম ছিল, সিলেট মেডিকেলে পড়তেছে, ঢাবিতে চান্স পায়নি। হ্যাঁ, তারপরে ধরো যে ইঞ্জিনিয়ারিং অনেক প্রিপারেশন নিচ্ছে, আমার বন্ধু প্রিপারেশন নিচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে। আমার বন্ধু হচ্ছে যে চুয়েটে পড়তেছে গিয়া, চুয়েটে 100তম হয়েছে আমার বন্ধু, বাট ওর ঢাবিতে চান্স পায়নি। বুঝছে? বলেন তো কি। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা হলে নার্ভাসনেসের কারণে টাইম ম্যানেজমেন্টটা প্রথম পরীক্ষা দেখে আমরা মিলাইতে পারি না। হুম, তারপর কোনটা আগে দাগাবো, কোনটা আগে দাগাবো, কোনটা পরে দাগাবো, এই জায়গায় মিস্টেক হতে পারে, বা রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার হুম, ভুল করে দিয়ে আসা। ওকে। তোমরা যতগুলো কারণ সবাই বলছো, সবাই সবারটা শুনছো না? জি ভাই। শুনছো তো, মনোযোগ দিয়ে শুনছো তো? তোমাদের কারোর সাথে কি গার্ডিয়ান আছে পাশে বসা? না ভাই। নাই। কথাগুলো শুনছো তো মনোযোগ দিয়ে? আমি বারবার বলছি কথাগুলো, প্রত্যেকটা কথা তোমরা নিজেরা রেখে রাখবা, যে 1 নম্বর ব্যক্তি এটা বলছে, 2 নম্বর ব্যক্তি এটা কথা বলছে, 3 নম্বর ব্যক্তি এই কথা বলছে। এগুলো কারণ, এটা অ্যাকচুয়ালি তোমাদেরই কারণ, কারণ না? জি ভাই। তো এই কারণগুলো যদি ওভারকাম তুমি না করো, তুমি বলো তুমি চান্স পাবা? না। কথা কি ক্লিয়ার কিনা? আমি তোমাদের যতই পড়াই না কেন, এমআইটির প্রফেসর এসে তোমাদের পড়াক না কেন, তুমি চান্স পাবা না যদি তোমাদের এই প্রবলেমগুলো তোমরা কি না করো, সলভ করো না করো আর কি। আচ্ছা, আমার দিক থেকে একটা প্রবলেম কি জানো? তোমরা আসলে কনফিডেন্ট না। যারা আমার বিগত এতদিনের পড়াশোনার বা এতদিন পড়ানোর অভিজ্ঞতা জায়গা থেকে ভার্সিটির প্রিপারেশন যারা নেয়, আমি যাদের অফলাইনে যেহেতু পড়াইছি আমার জানা আছে যে তারা কি না আসলে বলো তো, কি না? এটা কি? তারা আসলে কনফিডেন্ট না। ইজেন্ট ইট? তোমার নিজেকে তুমি প্রশ্ন করে দেখো, তুমি কনফিডেন্ট যে ভাই আমার ঢাবিতেই চান্স হবে? না। খুব ইমান দুর্বল না একটু? জি ভাইয়া। ইমান দুর্বল না তোমাদের সবার আগে? যে ভাই আমার ঢাবিতে চান্স হবে না ভাই, এই জন্য সেকেন্ড অপশনটা একটু দেখি। ভাই ঢাবিতে না হলে তাহলে জিএসটি হতে হলে ভালো হতো মনে হয় একটু। ভাই একটু ওই যে স্বাস্থ্যের প্রিপারেশনটা একটু যদি শুনে রাখতাম ভাই, ওই যে এটা এরকম বলি না আমরা? জি জি ভাইয়া। তাহলে আমরা কি কনফিডেন্ট আছি? আমরা কনফিডেন্সটা আমাদের নাই। কিন্তু মেডিকেলের একটা ছেলেটা কেন বলো তো হয়, মেডিকেলের একটা মেয়েটা কেন হয়? সে কনফিডেন্স খুবই কনফিডেন্ট থাকে সে, তার হবে। তার হবেই। না হলে ওর, তুমি একটা মেডিকেল অ্যাসপিরেন্ট কেউ ওখানে আসো, থাকলে আমার কথা শুনে বললো যে ভাই আমার যদি না হয় আমি মনে হয় মরে যাবো, আমি ভালো লাগবে না আমার। জি ভাইয়া। তো তার পড়ার টেবিলের সামনে তুমি তুমি পারলে মেডিকেল এডমিশন টেস্টে একটা স্টুডেন্টের একটা পড়ার টেবিলটা একবার ঘুরে এসো ওদিকে, তাহলে তুমি বুঝবা যে কারে কয়টা। যেমন ধরো আমি যেমন আমি আমার বোনের উদাহরণটা তোমাকে দেখাচ্ছিলাম, এটাই মনে হয় ওর বই। ওর বইয়ের মানে ধরো এই যে বইয়ের পাতাটা দেখলো সব ছিঁড়া, এই যে এই জায়গায় কতগুলা যে ওর লিখা, এটা মানে রীতিমতো প্রত্যেকটা জিনিসের পোস্টমর্টম করে শেষ করে আর কি। যে কারণ কি ভাই, ওর ওর যে পড়ার রুমটা ছিল, এক কথায় ভাই আমার চান্স না পাইলে আমার জীবন শেষ।
আমি বলছি তো চান্স না হলে সমস্যা তো নেই, আসি তো। বলছি তুমি না বলবা তুমি আসো, কিন্তু আমার জীবনের সাথে আমার থাকা লাগবে। এত কষ্ট করছে, এত কিছু করছি, চান্স পেতে হবে না? আমি ওটা বুঝতে পারছি। মেডিকেলে যা পড়ছে সে কি কনফিডেন্ট এনাফ, যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে অ্যান্ড ও দেখবা যারা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার সময় আমি বইয়েরই চান্স পাওয়া লাগবে, এটা আমার কনফিডেন্স আছে, ও চান্স পাবে, এটা নিশ্চিত থাকো। আর যারা হচ্ছে 4-5 জায়গায় চান্স পাওয়ার জন্য দৌড়াচ্ছি, টাফ আছে। একটা তো মানে কনফিডেন্ট একটা ছেলে, একটা উদাহরণ বলি। হ্যাঁ, আমরা কিন্তু গল্প করতেছি, হ্যাঁ, কারো কি খারাপ লাগতেছে? না, এটা মোটিভেশন না কিন্তু, কারণ এটা তো আমাদের শুরু করার আগে শুনতে হবে না, না শুনলে আমি কী করবো? হ্যাঁ, খারাপ লাগলে বইলো, হ্যাঁ, তাহলে অফ করবো আর কি এটাতে। তো আর এটা খারাপ লাগলে এটা কিছু বলার নেই, কারণ এটা আমার দুনিয়া, আমার ব্যাচ, এখানে কাউকে কোনো উদাহরণ দেওয়া লাগবে না। কারণ উদ্ভাসের ব্যাচ হলে বলা যেত যে কিছু বলতে গেলে ভাইয়া 2 ঘন্টা এরপর আরেকটা ব্যাচ আছে তো কিছু কথা বলা যায় না, তখন বলা যেত আর কি এটা। সো ওই যে আরেকটা ছেলেটা উদাহরণ বলি, ইউশা খান বলে একটা ছেলে আছে, এমডি ইউশা খান, তুমি চাইলে দেখতে পারো। ও 2023-এ বইয়ের চান্স পেয়েছে। এর পরবর্তীতে সে এই বইয়ের সিএসসিতেই পড়তেছে। দেন উৎকর্ষেও আমার সাথে আমার টিমে জয়েন করছিল, ওকে আমি অনেকদিন গ্রুম করছি, তারপরে সে 10 মিনিট স্কুলে গেছে, ভালো ছেলে খুবই একটা। তো ইউশার কনফিডেন্স লেভেলটা কীরকম যেন, ও পরীক্ষা দিছেই মনে হয় শুধুমাত্র বুয়েটে আর মেডিকেলে পরীক্ষা দিছে, ডিউতে মানে পরীক্ষা দেয়নি এরকম কিছু। বুয়েটে 94th হয়েছে, অন্য জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য প্রশ্ন ফর্মও তুলে নেই। মানে কনফিডেন্স লেভেলটা অনেক হাই ছিল আর কি। এটা কিন্তু রিস্ক, তাই না? ফর্ম তুলে নেয়, না হলে কি হবে? বাট তুমি শুধুমাত্র নেগেটিভ পয়েন্টটা না দেখে পজিটিভ পয়েন্টটা দেখো না, কনফিডেন্ট কীরকম, হিউজ, বুঝছো? সো ওদের এই 2টা জায়গার এক্সপিরিয়েন্স যারা চান্স পাবে, এই 2টা জায়গার এক্সপিরিয়েন্স যারা চান্স পাবে, ওদের মধ্যে কি আছে? একটা জিনিস, কনফিডেন্স আছে। তোমার মধ্যে কি নাই? কনফিডেন্সটা নাই। আমি কি মানে কথাটা একদম সরাসরি বলছি, কষ্ট পাইলেও কিছু করার নেই, এটা তো সত্যি না? এখন তোমরা আমারে বলো যে কনফিডেন্সটা না নিয়ে আসলে চান্স হবে। এখন তোমার কাছে এই জায়গাটায় যদি বলি যে ভাইয়া তোমার মনে হচ্ছে যে ভাইয়া আমার তো এইচএসসিতে কিছু গ্যাপ আছে, আমার কিছু এইচএসসিতে গ্যাপ আছে, আমি কেমনে কনফিডেন্সটা নিয়ে আসবো? ঠিক আছে, ওরা তো ভালো স্টুডেন্ট, হ্যাঁ ভাই, তুমি কম্পিটিশন করার সময় বিশের সাথে কম্পিটিশন করে চান্স পেতে চাও। বাংলাদেশে তুমি যদি ধরলাম ঢাবিতে 1,20,000 পরীক্ষা দিবে, আমাদের পাবলিক ইউনিভার্সিটির সিট মনে হয় 35 কি 40,000-এর মতো, তাহলে ওই 20,000 তো চান্স পাবে নাকি যারা ঢাবিতে পাস করছে? তাহলে তুমি যদি ওদের মধ্যে না থাকতে পারো, তাহলে তোমার কিন্তু এমনিতে একটা সিট মিস, তাহলে তুমি এটা করা কিন্তু যাবে না। এইচএসসিতে তোমার মনে হতে গ্যাপ আছে, তোমার মনে হতে পারে যে ভাইয়া আমার রেজাল্টটা 4.58 আসবে, আমার রেজাল্টটা হচ্ছে 4.6 আসবে, আমার রেজাল্টটা হয়তো বা ভাইয়া জাস্ট 4.2 আসছে, এরকম আসছে। এইটা তোমার জন্য বেরিয়ারই না ইভেন। কেন? কারণ এইটা নিয়েও ঢাবিতে আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা 2টাতেই এসএসসি এইচএসসি 2টার মধ্যেই A+ নাই, তবুও সে ঢাবিতে পড়াশোনা করছে, ভালো সিজি নিয়ে বেরোইছে, জব করতেছে, বাইরে চলে গেছে, এনাফ, হি ইজ এ সাকসেসফুল ম্যান, আছে এরকম। সো তোমার কাছে এইগুলো বেরিয়ার না, তুমি যে বেরিয়ারটার কারণে নিজেকে লো ফিল করাচ্ছ এবং তুমি কনফিডেন্স পাচ্ছ না। কথা কি ক্লিয়ার? সো এটা বেরিয়ার না, এটা সবার আগে বাদ। তাহলে ভাই আমার কনফিডেন্সটা গ্রো করানোর জন্য কি করা লাগবে, এইটা নিয়ে একটু সবার আগে চিন্তা করবা। তোমার কনফিডেন্স কিন্তু আমি গ্রো করাই দিব না, কারণ আমি তোমার আগেও কথা বলছি, এই ওরিয়েন্টেশন লাইভে শুধুমাত্র আমি এগুলো নিয়ে আজকে কথা বলতেছি, বাট নেক্সট ক্লাসগুলোতে কিন্তু আমি ডিরেক্টলি শুধুমাত্র পড়াশোনা নিয়েই কথাবার্তা বলবো। সো তোমার কনফিডেন্সটা কেমনে গ্রো করবে এইটা নিয়ে তোমার একটু কাজ করা লাগবে। তাহলে এবার তুমি যদি আসো যে আমরা এই জায়গাটায় কীভাবে কাজ করলে এই জায়গায় কনফিডেন্সটা গ্রো হবে, এইটা সবার আগে আমরা তো ডিসাইড করছি আমার লাগবে। শুরুতে যখন তোমরা বলছিলা ভাইয়া লাগবে, এটা না বলে ভাইয়া আমার লাগবেই কাহিনী বলেন, এটা এইরকম কথার টোন থাকতে হবে আর কি। আজ থেকে ডিসাইড আমরা কইরা নিছি যে আমরা আমাদের টার্গেট অন্য কিছু না, আমরা এ ইউনিটে টার্গেট নিছি। যদি আমাদের কাছে এই মুহূর্তে কানের কাছে এসে কোনো ভাইয়া বা কোনো কেউ যদি বলে যে ভাইয়া এইটার পাশাপাশি আমরা অন্য কিছুর মধ্যে প্রিপারেশনটা নিব কি না, আমি বলবো যে নেওয়ার দরকার নেই, কথাই শোনার দরকার নেই, কারোরই কোনো কথা শোনার দরকার নেই। যদি তুমি চান্স পেতে চাও তো জাস্ট ডিউ এর টার্গেটটা নিবা। এবার তোমার টার্গেটটা হচ্ছে যে আমি ডিউ এর টার্গেটটা আমি কীভাবে পৌঁছাবো, আমি ডিউ এটাকে আমি কীভাবে এটার মধ্যে পাস করবো অ্যান্ড কীভাবে আমি এটার মধ্যে ভালো করবো আর কি, টপ 100-র মধ্যে থাকবো। এইটার জন্য তোমার হচ্ছে রেগুলারলি কিছু অ্যাকশন নেওয়া লাগবে।
রেগুলারলি কিছু অ্যাকশন নেওয়া লাগবে। আমরা এই জিনিসগুলোকে এবার ভেঙে 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 সব জিনিসগুলো বলবো, ঠিক আছে, যে কিভাবে আমাদের অ্যাকশন প্ল্যানটা করা লাগবে, রাইট? আচ্ছা, এইবার তোমরা আমাকে আরেকটা কথা বলো যে আমাদের এই জায়গাটায় ডিগ্রিতে চান্স পাওয়ার সময় আমাদের কাছে কী কী জিনিস লাগবে। 1 নাম্বার হচ্ছে পুরা বই পড়া লাগবে কিনা, বই থেকে টাইপ ভিত্তিক পড়াশোনা করবা, টাইপ ভিত্তিক পড়াশোনা করবে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, ম্যাথ হোক, সবগুলো কী পড়বা বলো তো? টাইপ ভিত্তিক পড়বা। টাইপ ভিত্তিক পড়া মানে কোন টাইপ থেকে কেমন প্রশ্ন আসছে এরকম পড়াশোনাটা করা। যেমন ধরো আমি যদি তোমার যদি বলি ধরো গুণগত রসায়ন আছে আমাদের কাছে, গুণগত রসায়ন থেকে আমার কোয়ান্টাম সংখ্যা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আমার হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে পরীক্ষার প্রশ্ন আসে, আমার হচ্ছে আয়ন শনাক্তকরণ থেকে পরীক্ষার প্রশ্ন আসে। এই জিনিসগুলো থেকে পরীক্ষায় হরহামেশাই পরীক্ষায় প্রশ্ন আসে। এটা আমাদের কাছে হাই ফ্রিকোয়েন্সি টপিকগুলোর মধ্যে একটা। তবে দেখা যাচ্ছে যে আমাদের কাছে ধরো পরমাণু মডেলটা, এবার দেখা গেল যে এমআরআই এর ভিতর থেকে, আমাদের আইআর এর ভিতর থেকে, এই জায়গাগুলো থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে না, সাধারণত আসে না। তাহলে এই সব কিছু মিলিয়ে টাইপগুলো ধরে ধরে টাইপ বানায় পড়তে হবে। তাহলে একটা চ্যাপ্টারে বেশি টাইপ হবে না, কম টাইপ হবে আর কি, বুঝছো? একটা চ্যাপ্টারে কম টাইপ থাকবে, বেশি টাইপ থাকবে না। ধরো 8টা 9টা বা 10টা টাইপ হবে এরকমভাবে। ওই 10টা টাইপ আমাদের খুব ভালো করে পড়া লাগবে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক। তাহলে তুমি যেখানেই পড়ো, যার কাছেই পড়ো, যেমনেই পড়ো, সেটা কি পড়বা? টাইপ ভিত্তিক পড়বা। এখন তোমার একাডেমিক বই পড়া লাগবে কিনা, ধরো আমি একটা টাইপ করে দিছি, আমি বললাম যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে টাইপ 1, আমি তোমারে বললাম যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে টাইপ 1। এখন কোয়ান্টাম সংখ্যা ব্যাপারটা তোমার কাছে ভাইয়া যখন পড়াইছে বা কোনো টিচার যখন পড়াইছে, তখন তুমি গিয়ে দেখলা যে তুমি এটা বুঝো নাই, যা পড়াইছে তোমার কথা আটকায় যাচ্ছে, তোমার ঝামেলা হচ্ছে, তখন তুমি কি করবা? তখন তুমি সাথে সাথে ওই টপিকটা একটু নিজের বই খুলে জাস্ট ওই টপিকটাই পড়বা, নিজের বই খুলে শুধুমাত্র ওই টপিকটাই দেখবা, ওই টপিকটার বাইরে অন্য টপিক দেখতে যাবে না। কেন? কারণ তোমার কিন্তু এই টাইপটা ক্লিয়ার করা দরকার, কারণ ওই টাইপ থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। যে সকল ভাইয়ারাই যারাই কোর্স করাচ্ছেন, যারাই যেখানে পড়ো না কেন, সবাই এই জিনিসটা জানে, বুঝছো? সবাই এই জিনিসটা জানে। তবে হ্যাঁ, তিনি বা তারা যদি ঢাবিতে চান্স পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হয়েছে। যেমন ধর তুমি যদি আমারে এখন বলো যে ভাইয়া আপনি হচ্ছে যে আমাকে জিএসটির জন্য প্রিপারেশন নেওয়ান, ভাইয়া আপনি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য প্রিপারেশন নেওয়ান, আমি নেওয়াতে কিন্তু আমার পারবো না। কেন? কারণ রাজশাহী সি ইউনিটে বা রাজশাহীতে কিন্তু আমি নিজেই পরীক্ষা দিইনি, পরীক্ষাই দিইনি। পরীক্ষা না দিলে আমি জানবো কেমন যে ওইরকম ওখানকার পরীক্ষার প্রশ্ন কেমন হয়? আমাকে জানার কথা না, তো ডিটেইলি জানার কথা না। সো কিন্তু আমি তোমার এতটুকু পড়াইতে পারবো যে ওই জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন কেমন হইতে পারে, আমি একটা প্রশ্নের অ্যানালাইসিস করে বলছি। তো আমার কাছে তুমি যেদিন আলাদা করে আর ইউ এর প্রিপারেশন নিতে যাবা, তখন আমার কাছে মনে হয় এই প্রিপারেশন আমার কাছে নেওয়াটা খুব একটা যৌক্তিক হবে বলে মনে হয় না আমার। আমি তোমাকে বলতেছি যৌক্তিক হবে বলে আমার কাছে মনে হয় না। আবার তুমি যখন আমার কাছে মেডিকেলের প্রিপারেশন নিতে আসবা, তখন এটা আমার কাছে যৌক্তিক হবে বলে মনে হয় না, কারণ আমি তো মেডিকেলের প্রিপারেশনটা কোনোদিন নেওয়াই নেই, আমি নিজেও তো আসলে চান্স পাইনি। তাহলে আমি বুঝবো কেমনে যে এটা কীভাবে তুমি চান্স পাইতে হয়? হ্যাঁ, তুমি ভাবতে পারো যে ভাইয়া বিদেশে তো কী জানি হচ্ছে নাম, এই যে ওর নাম যেন কি, পিডাব্লিউ, ফিজিক্সওয়ালা, তো ও তো ভাইয়া চান্স পায় নাই আইআইটি, তাহলে ওর থেকে তো অনেক স্টুডেন্ট চান্স পাইছে, এরকম ঘটনা তো ঘটতে পারে না। ভাইয়া ফিজিক্সওয়ালা কি পড়াইছিল জানো? ও প্রশ্ন সলভ করাইতো না, ফিজিক্সওয়ালা মানুষকে গিয়ে মোটিভেশন দিত না। ফিজিক্সওয়ালা হচ্ছে লিটারেলি প্রত্যেকটা টপিকটার একদম ডেপথে গিয়ে পড়াইতো। ফিজিক্সওয়ালা যে ডেপথে গিয়ে পড়াইছে, তাহলে ওই রকমভাবে ফিজিক্স পড়ানোর জন্য, ওভাবে কেমিস্ট্রির টপিক পড়ানোর জন্য আমাদের এখানে অনলাইনে পড়াচ্ছে এরকম টিচার খুঁজে পাওয়া মুশকিল। সো ও চান্স নিজে না পাইলেও ও টপিকগুলোর এত ডেপথে যাইতো, যারা এই টপিকগুলো পড়ে যাইতো, প্রশ্ন যেখান থেকেই হোক না কেন, সেটা আইআইটি লেভেল হোক, এমআইটি লেভেল হোক, ও সলভ করতে পারতো। সো দ্যাটস দ্য থিং, ও কনসেপ্ট পড়াইতো। আমাদের এখানে কিন্তু আমরা কনসেপ্ট পড়াই না, আমরা কী পড়ি? আমরা হচ্ছে মেইনলি কিন্তু প্র্যাকটিস বেসড পড়ি, যে আমরা হচ্ছে যে ভাই কিসের, আপনি আমার প্রশ্ন পড়ান, কোন প্রশ্নগুলো আসবে বা না আসবে, এটা। সো দ্যাটস দ্য থিং। সো সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাই টাইপ ভিত্তিক পড়ানোর সময় যেখান থেকে যদি টপিকটা না হইতেই পারে, আমি তোমার কাছে অনেকগুলো টপিক পড়াবো, সেখান থেকে তোমার সবগুলো টপিক যে আমি তোমার বুঝাতে পারবো এমন কোনো কথা নেই,
100টা টপিক পড়ালে তুমি আমার কাছ থেকে হয়তো 70টা বা 80টা টপিক পড়বা আর কি, হতেই পারে। একজন ছেলে আমার গ্রুপে 27 বছরের গ্রুপে দেখলাম কথা বলতেছে যে নাইম ভাইয়ার মানে কেমিস্ট্রি ক্লাসটাতে আমার যাকে মনে হচ্ছে যে একটু কঠিন লাগতেছে, আমি অন্য কারোটা দেখতেছি আর কি। এটা আমি তারে অন্য কারোটা লিঙ্ক দিয়ে বলছি যে এই লিঙ্কটা তুমি দেখো তো, তুমি বুঝো কিনা। হতেই পারে ঘটনাটা, কারণ আমি সব জায়গায় সব টপিকগুলো ভালো করে পড়াইতে পারবো এমন কোনো কথা নেই। আমি সব টপিকে সর্বা না। আমার কোনো টপিকটা যেটা তোমার কাছে পছন্দ হবে বা ভালো বুঝতে পারবা, বা ওই দিন তোমার মন মেজাজ অন্যভাবে খারাপ ছিল, তুমি হয়তো পরীক্ষায় বুঝতে পারো না, এটা হতেই পারে। তখন তুমি কি করতে পারো, তখন তুমি বইটা থেকে খুলে তুমি এটা নিজে নিজে একটু বোঝার চেষ্টা করবে আর কি। তাহলে বই তুমি কখন যাবা, আগেই হচ্ছে ক্লাসের স্লাইড, তারপর নোট, দেন তুমি হচ্ছে বইয়ের দিকে যাবা। বই তুমি ক্লাসটা পড়বা কেমনে, তুমি টাইপ ভিত্তিকভাবে পড়বা। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি যে আমরা বই থেকে কিভাবে টপিকগুলো পড়বো, বুঝছো? সবাই কথা বলো, বুঝছো কি বুঝো নি যে কেমনে পড়বো? জি ভাইয়া বুঝছি। বুঝছি। হ্যাঁ, এবার 2 নাম্বারটার মধ্যে আসেন যে আমরা যদি বই থেকে টাইপ ভিত্তিক পড়ি, টাইপ ভিত্তিক একটা জিনিস পড়লাম, ধরেন যে ভাই আমি আপনাকে কোয়ান্টাম সংখ্যা পুরোটা একদম ধরে 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 পড়াইছি, পড়ানোর পরে এবারে কাজ কি, এবার হচ্ছে ওই টপিকটা নিয়ে আমার কাছে একটা জিনিস মনে হয়, ওই টপিকটা অ্যানালাইসিস করেন। ওই টপিকটা আপনার অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করা মানে কি বলো তো? ওই টপিকটা অ্যানালাইসিস মানে কি? মানে প্রশ্ন দেখবো, তাই তো? জি ভাইয়া, বিগত সালে কি টাইপের কোশ্চেন আসছে, তারপর তারপর ওই টপিক বেস মানে কোশ্চেন সলভ করা নিজে নিজে। আচ্ছা, তাহলে আমি একটু বলি এই জায়গাটায় অ্যানালাইসিস মানে কিন্তু এটা না। ধরো তোমরা যদি এখন বলা হয় যে নাইম ভাই কেমন পড়ায়, ভালো না খারাপ, 2টা অপশন দিছি না, তখন তুমি তো একটা অপশন চুজ করবা। কিন্তু তোমাকে যদি বলা হয় কোনো অপশন নেই, ভালো মন্দ এই 2টার কথার বাইরে বলতে হবে নাইম ভাই কেমন পড়ায়, তখন তুমি কি করবা? নাইম ভাই ওই টপিকটা মনে হয় এরকম পড়ায়, নাইম ভাই এই জিনিসগুলো ভালো, ওই জিনিসটা মনে হয় এরকম, ওই জিনিসটা আমার কাছে পছন্দ, ওই জিনিসটা অপছন্দ, এরকম না? না ভাই, বলবো বেস্ট। না, এটা তো পরে। বাট তুমি অ্যানালাইসিস করার সময় কেমনে কি বলবা, আরো ভেঙে ভেঙে বলবা না? হ্যাঁ, তাহলে এইখানে তুমি যখন টপিকটা অ্যানালাইসিস করবা, তাহলে ওই টপিকটা একটু ভেঙে ভেঙে তোমার যাওয়া উচিত। কীরকম ভেঙে ভেঙে যাওয়া উচিত দেখো, তুমি পড়ছো কোয়ান্টাম সংখ্যা, তাই না? এখন কোয়ান্টাম সংখ্যা পড়ার পরে তোমার মনের মধ্যে সবার আগে প্রশ্ন আসবে, তোমার নিজের মনে আসা লাগবে। যদিও টিচার এটা তোমার বলবো, আমি নিজে বলবো বা অন্য কেউ তোমার এটা বলবে, সমস্যা নেই, বাট তুমি নিজে একটা নিজেকে প্রশ্ন করবা, এই টপিক থেকে কি পরীক্ষায় এমসিকিউ টাইপের প্রশ্ন হইতে পারে নাকি রিটার্ন টাইপের পরীক্ষায় প্রশ্ন হইতে পারে। আগে তুমি প্রশ্ন ব্যাংক দেখবা না, অ্যাটলিস্ট 5টা মিনিট ওই টপিকটা সম্পর্কে একটু নিজের মাথার মধ্যে প্রশ্ন করবা, ওই টপিকটা থেকে কেমন প্রশ্ন আসতে পারে, এমসিকিউ নাকি রিটার্ন টাইপের, বুঝছো? তোমার যদি একটা প্রশ্ন আমি বলি, ধরো তোমার আমি বললাম যে একটা টপিক নিয়ে বলি, ধরো কোয়ান্টাম সংখ্যা তুমি পড়ছো, তাই না? ওই যে ANL, MN, বলো তো এই টপিকটা নিয়ে রিটার্ন প্রশ্ন হতে পারে নাকি এমসিকিউ প্রশ্ন হতে পারে, তোমার মাথায় কি আসে? একজন বলছে রিটার্ন, একজন বলছে এমসিকিউ, এমসিকিউ ভাই। একজন বলছে এমসিকিউ। আচ্ছা, তোমরা কিন্তু ধরলাম তোমরা কেউ প্রশ্ন ব্যাংক দেখোই নেই, ধরলাম প্রশ্ন ব্যাংক দেখো নেই, তোমরা মাথার মধ্যে একটা টার্গেট নিয়ে রাখছো এমসিকিউ হতে পারে বা রিটার্ন হতে পারে। তুমি যদি মাথার মধ্যে এইটা সুন্দরভাবে টার্গেটটা রাখতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা না এবার যে কোন জায়গা থেকে এমসিকিউ হতে পারে। চোখ 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 বন্ধ করলে মাথার মধ্যে একটা জিনিস আসতেছে না যে ভাই এই জায়গাতে এমসিকিউ হতে পারে, তারপর যে এই জায়গা থেকে রিটার্ন হতে পারে, এরকম মাথার মধ্যে কিছু একটা আসতেছে, অবশ্যই আসতেছে। তাহলে এবার একটু ট্রাই করে দেখো যে ওই প্রশ্নটা তুমি নিজে নিজে যদি প্রশ্ন করতা একটা স্টুডেন্টকে আটকানোর জন্য, তাহলে তুমি কোন প্রশ্নটা করতা? একজন আমার একটা প্রশ্ন করো তো কোয়ান্টাম সংখ্যার থেকে, ধরো তুমি কাউকে আটকে দিয়ে চাও, তুমি কোন প্রশ্নটা করতা? লোড কি? নোট কি, এটা হচ্ছে একজন বলছে নোট কি, এই প্রশ্ন করতে। আর কেউ? একজন বলছে আকৃতি, আর কেউ? এইবার দেখো তুমি যখন নিজে প্রশ্নটা করতে গেলা, তাহলে এবার তোমার মনে হচ্ছে না যে তোমাকে ওই বিষয়টা সম্পর্কে খুব ভালো জানতে হইতেছে? তাহলে তুমি তুমি যে সকল প্রশ্ন তুমি চিন্তা করো, তোমরা যে সকল বলছো এইগুলো জায়গা থেকে, যতগুলো জায়গা থেকে তোমরা মনে মনে ভাবছো, প্রত্যেকটা জায়গা থেকে ঢাবিতে পরীক্ষার প্রশ্ন আসছে। তোমরা কি আমার সাইকোলজি বুঝতেছো কিনা আমি জানি না, তোমরা মনের মধ্যে যা যা ভাবতেছো ওই জায়গা থেকে কি হয়েছে, পরীক্ষায় প্রশ্ন আসছে।
তাহলে তোমরা যখন নিজেরা পারলে প্রত্যেকটা টপিক থেকে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে যারা যারা শুনবা মাস্ট চান্স পাবা টপ পজিশনে চান্স পাবা। যে তোমরা যদি মনে মনে ভাবতে পারো যে এই প্রশ্নগুলো হইতে পারে কোয়ান্টাম সংখ্যা থেকে 1 2 3, আমি তোমরা যেটা বললাম 3 মিনিটের কাজ, 1 2 3 করে 3টা প্রশ্ন লিখবা, লিখে এরপরে তুমি 3 নম্বরে আসবা, এরপরে তুমি 3 নম্বরে এসে কোয়েশ্চেন ব্যাংকটা খুলবা, এরপরে তুমি 3 নম্বরে এসে কি করবা, কোয়েশ্চেন ব্যাংক খুলবা। কোয়েশ্চেন ব্যাংক খুলে গিয়ে তুমি দেখবা তুমি যা ভাবতেছিলা ওই প্রশ্নগুলোই আসছে, শুধুমাত্র কথাগুলো হচ্ছে কেমন একটু আলমারিতে তুলে রাখা কথা, তাই না? মানে সুন্দর কথা আর কি, কথা বুঝতে পারছি? তুমি মনে মধ্যে যা ভাবছো দেখবা প্রশ্ন ব্যাংক খুলে ওইরকম টাইপের প্রশ্নগুলোই আসছে, তখন এটা তোমাকে কি দিবে একটা জিনিস বলো তো? তুমি মনে মনে যা ভাবছো ওই জিনিসটাই পাইছো, এই জিনিসটাকে তোমাকে একটা কি দিবে বলো তো? এটা তোমার মনে মনে তুমি যদি পাইয়া যাও তাহলে তোমাকে কি দিবে? শান্তি দিবে, এই যে গ্রেট জাসমিন বলছো, কি দিবে বলো? কনফিডেন্স দিবে। কি দিবে? কনফিডেন্স দিবে। এন্ড আমরা সেটারই কথা বলতেছিলাম। তোমার কি নাই জানো? কনফিডেন্সটা নেই, ইউ আর নট কনফিডেন্ট এনাফ। বাট তুমি যদি এই স্টেপটা ফলো করে চলে আসো তাহলে তুমি তখন কি পাবা? কনফিডেন্স পাবা। বুঝছো? এবার বুঝতে পারছো যে কিভাবে কনফিডেন্স হওয়া যায়, মানে কিভাবে কনফিডেন্স পাওয়া যায়? তোমরা কি সবাই এই 3টা প্রসেস ফলো কইরা আগায় আইসা কনফিডেন্ট হইতে পারবা? ইনশাল্লাহ। এবার আসো কনফিডেন্সটাকে এবার রিয়েলিটিতে কনভার্ট করবো কেমনে? আমরা কোশ্চেন ব্যাংকে দিয়ে দেখে যা চিন্তা করছে তাই ছিল। এখন কোশ্চেন ব্যাংকে গিয়া ভাইয়া যেটা পাইলাম, কোশ্চেন ব্যাংকের মধ্যে গিয়ে আমি যেটা পাইলাম, একটা জিনিস ভালো করে আসি। আমি হচ্ছে এখানে একটা স্লাইড ওপেন করি, যে একটু আগে যে প্রশ্ন ব্যাংকটা সলভ করাইছিলাম তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, ওইটা একটু ওপেন করি আর কি এখানে। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। ধরো এইখানে আমরা যদি একটা প্রশ্ন নিয়ে দেখি, আচ্ছা এখানে একটা প্রশ্ন আমরা দেখাই তাহলে সুবিধা হবে, প্রশ্ন রিয়েল টাইম প্রশ্ন নিয়ে কথাবার্তা বলে সুবিধা হবে। এই দেখো তোমাদের ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন আছে তাদেরকে এই একটা কথাই বলছিলাম, কনফিডেন্ট থাকা খুব জরুরি। তোমাদের প্রশ্নগুলো এরকম হবে, তোমার চিন্তা করো না যে তোমাদেরটা এরকম হবে না, তোমাদেরটা সেম ভাবেই একটা স্লাইড পাবা, কোনো সমস্যা নেই এটাতে। আচ্ছা ধরো আমাদের কাছে এই প্রশ্নটাই আসছে, ধরে নিলাম এই মুহূর্তে একটা প্রশ্ন আসছে, এটা ধরলাম এটা আসছে। আচ্ছা এটা বাদ দিই, এটা তো আমি সলভ করি নেই, এটা আমি সলভ যেহেতু করি নেই, সলভটা দিই, সিমুলেটিভের সলভ আগে করা আছে তো এটা দিই। ধরো আমি তোমার এই জায়গায় এটা কথা বলি, ধরো এই প্রশ্নটা আসছে, সাস্টে একটা প্রশ্ন করছে আর কি। আচ্ছা ঠান্ডা মাথায় জিনিসটা বুঝছো? হ্যাঁ, এই যে এটা বের করার ব্যবস্থা করতেছি, ধরো এই প্রশ্নটা ধরে আসছে, এটা ধরে নাও তোমার প্রশ্ন ব্যাংকটা সলভটা এরকম থাকে না যে এটা হচ্ছে প্রশ্ন, এই হচ্ছে এইটা এইভাবে সলভটা দেওয়া আছে, এরকম থাকে না প্রশ্ন ব্যাংকটা তোমাদের কাছে? থাকে তো? আচ্ছা তোমরা কি করো বলো তো? তোমরা একটা ছোট্ট কাজ করো। আমি কি তোমাদের রাগ হইতে পারবো? রাগ হলে মন খারাপ করবা না। তোমরা সবার আগে এইটা একবার পড়ো যে 1.8 কেজি পানিতে কতটি অণু আছে, এটা একবার পড়ছো তোমরা, এটা একবার পড়ার পরে তোমরা কি করো, তোমরা হচ্ছে এইটা দেখছো, অপশনের মধ্যে আয় হায় অনেক বড় তো, আচ্ছা এটা খালি মুখে করা যাবে জানি না। এরপরে তোমরা হচ্ছে সলিউশনটা দেখছো, এই জায়গায় সলিউশনটা দেখছো, তোমরা এইটা দেখছো একবার, অপশনগুলো দেখছো 2বার, কারণ তোমার হচ্ছে কেউ একজন তোমার এইটা বুঝাইছে যে ঢাবিতে চান্স পাওয়ার জন্য বা এডমিশনে ভালো করার জন্য অপশন টেস্ট করতে হয়, এটা একটা টেকনিক। হ্যাঁ, এই টেকনিকটা ভালো করতে হয়, তো তুমি এইটা পড়ছো, এই জন্য 2টা করে দেখছো যে অপশন দিতে কিছু করা যাইতেছে না এটা। তারপর 3 তুমি সলিউশনটা ভালো করে পড়ছো, সলিউশনটা তুমি আরও 2বার পড়ছো। তুমি এটা করছো না? তোমরা তো এইভাবেই আগাও যে প্রশ্ন পড়ো একবার, পড়ার পরে এইটা 2 থেকে 3বার, তারপরে তোমরা হচ্ছে এটা শর্টকাটে করা যায় কিনা এটা দেখো, তারপরে তোমরা এখানে গিয়ে সলিউশনটা দেখে শিখে নাও। এই না প্রসেসটা? 3বার কোশ্চেনটা করতে হবে, তারপরে মানে থেকে কি বলে অপশনগুলো টেস্ট করতে হবে। তো এখন তুমি এটা গিয়ে দেখলা না, তুমি যখন এইটা গিয়ে দেখলা, তুমি যখন পরীক্ষায় গিয়ে দেখলা, পরীক্ষার মধ্যে গিয়ে দেখলা তোমার কাছে এই জিনিসটা নাই, ধরে নিলাম এই মুহূর্তে পরীক্ষার হলের মধ্যে এইটা নাই, তোমার কাছে পরীক্ষা হলের মধ্যে এটা নাই, আমি এখান থেকে একটা জিনিস দেখে ধরো এইটা
ধরো পরীক্ষার হলের মধ্যে তোমার কাছে এটা নেই, পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা আসছে, পরীক্ষার হলের মধ্যে আসছে, তাহলে তুমি এটা প্রশ্নটা পড়ার সময় এটা দেখবা যে এটা এরকম টাইপের, যে ভাইয়া তো খাতার মধ্যে লিখে দিছে এটা সিমিলার ম্যাথ সলভ করানো হয়েছে আগে, তুমি জানো, বাট তোমার কাছে এখানে সলভটা লেখা নাই জন্য তুমি দেখবা যে এটা অ্যান্সারের দিকে যাইতে পারতেছো না। তার মানে প্রশ্নটা আমার কয়েকবার করে পড়া থাকতে হবে, অ্যান্ড প্রশ্নটা পড়া থাকুক বা না থাকুক, তুমি যদি নিজে টপিক অ্যানালাইসিস করতে গিয়ে মাথার মধ্যে নিজে প্রশ্ন সেট করতে পারো, অটোমেটিক তোমার প্রশ্নটা দেখবা যে সেট হয়ে গেছে। এবার হচ্ছে ভাষাগত কথাবার্তা। তাহলে কোশ্চেন ব্যাংকটা সলভ করার জিনিস না, অ্যানালাইসিস করে দেখার জিনিস, ওইখান থেকে নিজের মাথাটাকে কাজে লাগানোর জিনিস। লাগাইছি। এইবার আসতেছে আমাদের এক্সাম দিতে হবে, 4 নম্বর ধাপটা হচ্ছে এক্সাম। যত বেশি তুমি এক্সাম দিবা তত তোমার কনফিডেন্সটা বাড়বে। এক্সাম যত দিবা তত তোমার কি হবে, তত তোমার কনফিডেন্স বাড়বে, কনফিডেন্সটা বাড়বে। যত তুমি এক্সাম দিবা তত তুমি তোমার ল্যাকিংসটা খুঁজে পাবা। ল্যাকিংস বুঝছো? তুমি তো ল্যাকিংসটা খুঁজে পাবা যে আমার এই জায়গায় প্রবলেম এখনও থেকে গেছে, ওই প্রবলেমটাকে সলভ করা লাগে। প্রতিটা উইকলি দেওয়ার সময় ওইটাকে চেক করতে হবে, ওইটাকে চেক করে করে ল্যাকিংসগুলোকে ঠিক করতে হবে। সো এই দুইটা জিনিস করে করে আগাইতে হবে। এখন যদি আমরা এই প্রসেসে আগাই তাহলে আমরা ভালো করতে পারবো। তাহলে আমরা এখান থেকে কয়েকটা জিনিস বলছি। একটা জিনিস বলছি, এক, আমাদের হচ্ছে ক্লাসটা হবে, ক্লাসটা আমরা কি করব, টাইপ ভিত্তিক করে ক্লাসটা করা লাগবে। 2 নাম্বার কাজটা হচ্ছে আমাদের কাছে টপিকটা নিজের মতো করে অ্যানালাইসিস করতে হবে, টপিকটাকে নিজের মতো করে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পরে তোমার নিজে কোয়েশ্চেন সেট করতে হবে, নিজে কোয়েশ্চেন সেট করতে হবে। এটা নিজে করতে হবে, এটা নিজে মনের মধ্যে 2 থেকে 3 মিনিট হলে এটা করতে হবে, নিজে কোয়েশ্চেন সেট করতে হবে। 3 নাম্বার কথা হচ্ছে আমার বেশি করে এক্সাম দিতে হবে। এক্সাম দিলে আমার কাছে ল্যাকিংসগুলো বের হবে, আর এর পাশাপাশি আমার কাছে কি কোয়েশ্চেন ব্যাংকটা বারবার করে আমাকে অ্যানালাইসিস করতে হবে। টপিক অ্যানালাইসিস করার সাথে সাথে কোয়েশ্চেন ব্যাংক তো পড়লেই হলো। এখন আমরা কোর্সের ভিতরে কী কী করতেছি, বা আমি এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করে আমি প্ল্যান কেমনে করছি, আমার প্ল্যানটা তোমরা শুনো এবার। আমার প্ল্যানটা হচ্ছে এটা যে আমরা যখন ক্লাস করব, 1 নাম্বার ক্লাসটা হচ্ছে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একটা ক্লাস করব, যাতে করে ওই টপিকটা নিয়ে তোমার মনের মধ্যে আর কোনো প্রশ্ন না থাকে, কোনো যেন দ্বিধাদ্বন্দ্ব না থাকে। যে আমরা কোয়ান্টাম সংখ্যা পড়ছি, আমরা তো সব টপিক পড়বো না, আমি আগেই বলে দিচ্ছি, আমরা কী করবো না, সব টপিক পড়বো না। একটা চ্যাপ্টার থেকে যতগুলো জায়গার থেকে পরীক্ষায় প্রশ্ন হইতে পারে সব টপিক পড়বো, বাট ওই চ্যাপ্টার সব জিনিসগুলো পড়বো না। তাহলে আমরা কি করব, এখানে আমরা টাইপ ভিত্তিক করে পড়বো, বা টাইপ ভিত্তিকভাবে যে কয়টা টপিক পড়বো ওই টপিকের একদম টপ টু বটম সব পড়বো আর কি। এই ক্লাসটার ডিউরেশনটা 2 ঘন্টার মতো হইতে পারে, তবে কিছু কিছু ক্লাস ভেদে, চ্যাপ্টার ভেদে এই ক্লাসগুলো একটু সময়টা বাড়তে পারে, বুঝছো, বাড়তে পারে একটু আর কি, বাট সেটা নিয়ে কোনো কথা নেই, বাড়লে বাড়বে, কমলে কমবে, বাট 2 ঘন্টা ধরো যে একটা স্ট্যান্ডার্ড টাইম রাখবো আর কি আমরা। আচ্ছা, এইটা এখন এই ক্লাসে কিন্তু আমরা প্রশ্ন ব্যাংক সলভ করাবো না, এই ক্লাসে কিন্তু আমরা প্রশ্ন ব্যাংক সলভ করাবো না, এই ক্লাসে প্রশ্ন ব্যাংক শুধুমাত্র আমরা এইটা পড়বো ভালোভাবে। ধরলাম আমরা একাডেমিকে গ্যাপ রেখে আসছি, ওই টপিকগুলোর গ্যাপ আর এখানে রাখা যাবে না, এইটার ডিউরেশনটা 2 আওয়ারের মধ্যে রাখবো, গ্যাপ রাখবো না। 2 নাম্বার কথা হচ্ছে, এখন এই টপিকের উপর ভিত্তি করে তোমার কাজ কি, ভাইয়া তো নিজে ক্লাসের ভিতরে একটা লেভেলে টপিকটা অ্যানালাইসিস করাই দিবে, তাহলে তোমার কাজ কি, তুমিও তো একবার পরে অ্যানালাইসিসটা করবা, নাকি তোমার শুধুমাত্র আমার অ্যানালাইসিসটা নিয়ে বাসায় ঘুমায় থাকবা? তোমরা অ্যানালাইসিস করবো না, আমার অ্যানালাইসিস নিয়ে তোমরা যদি ঘুমায় থাকো তাহলে কিন্তু চান্স আমি পাবো, আমার আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ নেই, চান্স কিন্তু তোমাকে পাওয়া লাগবে। প্রত্যেকটা ক্লাসের পরে 10-15 মিনিট হলেও ওই অ্যানালাইসিসটা করবা, অ্যানালাইসিসটা করে নিজে থাকবা। 2 নম্বর ক্লাসের দিন আমি কি করতেছি, কোশ্চেন ব্যাংকটা সলভ করব। একটু আগে যেটা দেখাইলাম যে ইঞ্জিনিয়ারিংয়ে যে কাজটা করছি তোমাদের জন্য সেম কাজই আর কি। এরকমভাবে প্রশ্ন ব্যাংকের মধ্যে সবগুলো প্রশ্ন থাকবে, প্রশ্ন ব্যাংকের মধ্যে এরকম থাকবে, তোমাদের যেমন কোশ্চেন ব্যাংকটা যেটা আছে, তোমাদের আলাদা করে কোশ্চেন ব্যাংকও কেনা লাগবে না, এটা করলেই হয়ে যাবে, যে এরকমভাবে দেওয়া থাকবে আর কি, যে কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসে, কোথায় কোথায় প্রশ্ন আসে দেওয়া থাকবে। আগে হচ্ছে একটু সূত্রগুলো লিখে দিব, তারপরে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়বো আর কি। বলানোর সময় আমি কিন্তু এই ক্লাসটা অন্যভাবে শুরু করছিলাম ওদের জন্য, যে আগে হচ্ছে যে টপিকগুলো পড়তে হবে, আমি তো সব চ্যাপ্টারগুলো একদম শুরুর টপিক দিয়ে শুরু করবো, আমার কোনো বাধ্যবাধকতা নেই, যাতে করলে আমাদের জন্য সুবিধা হবে, যেটা আমরা করলে, কারণ এই টপিকগুলো আগে করলে সুবিধা হইতো না, বাট আগে যদি আমরা নিচেরগুলো করে আসতাম তাহলে সুবিধা হইতো, এই জন্য এটাতে নিচেরগুলো আগে করাই দিয়ে আসছি আর কি, নিচেরগুলো এই জন্য আগে করাই দিয়ে আসছি এটা।
নিচেরগুলো আগে করাই দিয়ে আসছি এটা, বুঝছো? এখন দেখা যাচ্ছে তোমাদেরকেও এরকম করে ধরে ধরে করব, কিছু কিছু জায়গায় তোমাদেরকে এরকম করে HW দিব পরের ক্লাসটাতে, বুঝো নাই? এইখানে গুণগত রসায়নের উপরে কয়টা প্রশ্ন আছে? 244টা। গুণগত না, পরিমাণগত রসায়নের উপরে কয়টা প্রশ্ন আছে? 244টা। তাহলে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে সে যদি আমার এখানে এতগুলো প্রশ্ন সলভ করে, তোমার কি মনে হয় না ও এবারে পরীক্ষায় প্রশ্ন আসতে পারবে? ঘুরাই পেঁচালে তো এর মধ্যে দিয়ে আসবে, বুঝছো? তাহলে তোমাদের জন্য এরকম একটা কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা তোমাদেরও থাকবে, বাট ওইখানে কিন্তু অনেক প্রশ্ন থাকবে, আমি আবারও বলতেছি। ওটা রেকর্ডেড দিব, কেন বলো তো এবার? কারণ রেকর্ডেড না দিলে তো লাভ নেই। যেমন ধরো পরিমাণগত রসায়নটা ক্লাসটা রেকর্ড হয়েছে কতক্ষণ? 5 ঘন্টা 28 মিনিট রেকর্ড হয়েছে, আর 5 ঘন্টা 28 মিনিট তো লাইভ করলে প্রবলেম না। ওটা রেকর্ডেড থাকলো, তোমরা কোশ্চেন ব্যাংকের স্লাইডটা ডাউনলোড দিয়ে দেখবা নিজে সলভ করতে পারো কিনা। আচ্ছা পারতেছি, তাহলে তো ক্লাস দেখার দরকার নেই। যদি না পারো তখন কি মনে হবে? আচ্ছা ওইটা একটু টান দিয়ে দেখে আসি, ইজেন্ট ইট? তোমরা কি আমার প্ল্যানটা বুঝছো? মানে আমি স্টুডেন্ট হলে আমি এটা করতাম। দেখো আমি প্রশ্ন সলভ করতেছি, তুমি চেয়ে চেয়ে দেখতেছো, এটা করে কি কোনো লাভ আছে? না, কিন্তু তোমার নিজের প্রশ্ন সলভ করা লাগবে। এই জন্য আমি রেকর্ডটা রেখে দিব, তাহলে তোমার কাজ কি হবে? ওই রেকর্ডেরটা ওখানে গিয়ে সলভ করতে হবে। এটা ক্লিয়ার ভাইয়া? বলো। যে আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে এটা কি আমরা পরে আবার রেকর্ড আকারে পাবো, যে আমরা যদি ঘাটে থেকে আমি চাই আরেকবার দেখতে? হ্যাঁ হ্যাঁ শিওর। এই যে আজকে যেমন করে লাইভ করতেছি না আমরা, আমরা তো কালকেও নেক্সট দিন এইভাবেই ক্লাস করব। এই যে রেকর্ড হচ্ছে, তো এইটাই রেকর্ডিংটাই ওখানে দিয়ে দিব আর কি অ্যাপে, বুঝছো? এটা রেকর্ডিংটা ওখানে দেওয়া থাকবে। যেমন ধরো আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিংটা করছিলাম, ইঞ্জিনিয়ারিং রেকর্ডটা দিয়ে দেওয়া আছে, মানে দেখি এটা এই অ্যাকাউন্টটাতে অ্যাক্সেস নেওয়া আছে কিনা আমার জানি না, থাকলে এটাতে দেখাইতে পারবো। ওই রেকর্ডেরটা এখানে থেকে যাবে আর কি, রেকর্ডেরটা এখানে থেকে যাবে, এই যে এখানে রেকর্ডেরটা থেকে যাবে। যেমন ধরো আমি তোমার 27 ব্যাচের একটা ক্লাস দেখে, তাহলে বুঝতে পারবা। তো 27 ব্যাচে আমরা ধরো এখানে যে ক্লাস করছি, 27 ব্যাচে জৈব রসায়ন ক্লাস চলতেছে ওদের, লাস্ট দিনে ক্লাসটা ভাই এখানে করাইছিলাম। সো এইখানে আছে, যদি ঢুকি এখানে ক্লাসটা আছে, তো এখানে যেমন আছে এই রে ওর সাথে কথাবার্তা বলছি না, ওটা কিন্তু এখানেই ছিল, কথা বলা ছিল, রেকর্ডটা পরবর্তী এখানে আপলোড করে দিয়েছি আর কি, ঠিক আছে? এখানে রেকর্ডটা পরে আপলোড করে দিয়েছি। তোমাদের কাছে একই জিনিস থাকবে, এই যে ওদের জন্য একটা এক্সট্রা একটা শিট দিয়েছিলাম, শিটগুলো এখানে দেওয়া থাকলে কখনোই শিটগুলো এখানে দেওয়া থাকবে, তোমরা এখানে বসে ক্লাস করতে পারবা। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, বলছে ক্লাস ডাউনলোড করা গেলে ভালো হতো। আচ্ছা এটাতে মানে ডেভেলপিং ইস্যুস মনে হয় কিছু আছে, দ্যাটস ওয়াই ওটা দেওয়া নেই। অনেক কিছু হয়তো বা করা গেলেও করা যায় না, বাট দরকার নেই আর কি, একটু কষ্ট করে পড়ো এটা। আচ্ছা এখন এটা গেল ব্যাপারটা, তাহলে তোমার বুঝতে পারছো যে ক্লাসগুলো লেয়ারগুলো কেমন হয়েছে? আচ্ছা এখন তোমার রুটিনের কথার মধ্যে আসি। তোমার রুটিন বাবা কই? এখন তোমাদের রুটিনগুলা এই অ্যাকাউন্ট যেটা আছে তোমাদের, এই অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টে তোমাদের গিয়ে এই যে স্টাডি অপশনে যাবা, গিয়ে তোমাদের এই কোর্সের ভিতরে ঢুকছো, ঢুকলেই দেখবে এখানে যে রুটিন বলে অপশনটা আছে, এই যে রুটিনটা, ঠিক আছে? এই যে এই রুটিনটার মধ্যে এই যে এদের তো রুটিনটা এইভাবে দিয়ে দেওয়া আছে শিট আকারে, বাট তোমাদের রুটিনটা এরকম করে দেওয়া না। তোমাদের রুটিনটা দেওয়া হচ্ছে ওই একটা মানে নতুন একটা সিস্টেমে মনে হয় দিয়ে দেওয়া আছে, ওটা দেখলেই হবে। হ্যাঁ তোমাদের সিস্টেমটাতে দেখলেই হবে। যেমন এখানে দেখি একটু 28 ব্যাচের রুটিনটা কীভাবে দেওয়া, এই যে তোমাদের রুটিনটা যে এরকম একটা রুটিন দেওয়া আছে। হ্যাঁ তোমাদের রুটিনটা যে এরকম দিয়ে দেওয়া আছে, বুঝছো? এই যে এত নাম্বার ক্লাস, কখন হবে, কে নিবে ক্লাসটা, কোথায় থাকবে, সব এখানে দিয়ে দেওয়া আছে, বুঝছো? ক্লিয়ার কি না? রুটিন কই থাকবে? রুটিন দেওয়া, এই যে সি ইয়োর ব্যাচ ফুল রুটিন, এখানে ক্লিক করলে তোমার হচ্ছে ব্যাচের ফুল রুটিনটা তুমি দেখতে পারবে আর কি। এটা সো গেল, আমার কাছে মনে হয় এটাতে গেল। তবু আমি একটু তোমাদের ছোটো করে বলে দিচ্ছি, আমাদের লাইভ ক্লাসটা হবে হচ্ছে কবে? লাইভ ক্লাসটা প্রতি বৃহস্পতিবার করে হবে, মানে বৃহস্পতিবার করে হবে, সরি থার্সডে, যেটা না থার্সডে করে হচ্ছে আমাদের লাইভটা হবে, আর ফ্রাইডে হচ্ছে আমাদের রেকর্ড ডেটটা পাওয়া যাবে আর কি, বুঝছো? ফ্রাইডে রেকর্ড ডেটটা হবে। তবে দেখা যাবে যে আমি বৃহস্পতিবার অথবা শুক্রবার মিলিয়ে রেকর্ডটা করব। কখনো এটা মনে হতে পারে যে ভাইয়া রেকর্ড করতে গিয়েছি বাট হয়তো একটা লম্বা সময় বেশি লাগছে, তখন হচ্ছে যে শুক্রবার যদি না হয় তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিব যে আমি শনিবার তাহলে আপলোড করতেছি। যেমন ধরো এই যে ইঞ্জিনিয়ারিং ক্লাসটা যে 5.5 ঘন্টা লাগতেছিল ধরে ধরে সলভ করতে গিয়ে, তো হয়তো গতকাল আপলোড করা করছিল, গতকাল আপলোড না করে আজকে 7:30 মিনিটে আপলোড করছে। এই ধরনের কথাবার্তাগুলো আমরা কোথায় বলবো? তখন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলে দিব, বা তোমাদের ফেসবুক গ্রুপে বলে দিব আর কি, ঠিক আছে? ওকে, এটা গেল। এবার আসতেছি আমরা এক্সাম দিব কোথায়।
এবার আসতেছি আমরা এক্সাম দিব কোথায়। আমি তোমাদেরকে যখন এই কোর্স নিয়ে প্ল্যান করতেছিলাম তখন এক্সামের ব্যবস্থা নিয়ে আমি তোমাদেরকে বলছিলাম তোমরা অফলাইনে গিয়ে এক্সাম দেবো, এটা বলছিলাম না? এখন অফলাইনের এক্সাম যে ব্যাপারটা হইলো, অফলাইনটার এক্সামের ব্যাপারে এখন আমি যখন উদ্ভাসকে সাজেস্ট করলাম তখন হচ্ছে যে অনেকে এসে বললো ভাই উদ্ভাসের এক্সামটার ব্যবস্থা মনে হয় একটু কেমন হয়ে গেছে, কেউ এসে বলে এচিভের কথা বললো। এখন সবাই তো সবার মধ্যে করেই বলতেছে। এখন তখন আমার মনে হইলো যে আসলে অনলাইনের এক্সামটা এমন করা যায় কি না, যে এক্সামটা এমন হবে যে আমরা অফলাইনে করলে যে বেনিফিটটা পাইতাম ওই বেনিফিটটা আমরা এখানে পাইতে চাই। অর্থাৎ স্টুডেন্টদেরকে মাথা খাটায় 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 অ্যান্সার করতে হবে, কিন্তু অনলাইনে ওই এক্সামটা করার ব্যবস্থাটা নেই। যেমন ধরো আমাদের কাছে এইখানেই কিন্তু এই ওয়েবসাইটটার মধ্যে এক্সাম দেওয়া যায়, এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু এক্সাম দেওয়া যায়। আমি তোমাদের বলি, এই ওয়েবসাইটের মধ্যে এক্সাম দেওয়া যায়। এই যে 28 ব্যাচ আছে, এই যে এখানে এদের এক্সাম আছে, এদের এই যে এক্সাম আছে, এখানে এক্সাম দেওয়া যায়। আমি চাইলে তোমাদের এক্সামটা এখান থেকে নিতে পারি। ধরো এখান থেকে এক্সাম নেওয়া আছে, ধরো যে এক্সাম আছে, ধরো যে এখান থেকে আমি যদি দেই, এখান থেকে এক্সাম দেওয়া যায়, এখান থেকে এক্সাম দেওয়া যায়। সো এখান থেকে এক্সাম দেওয়া যায়, কিন্তু প্রবলেম হইলো বাচ্চারা না এখানে এসে এক্সাম দিতে চায় না। বুঝছো কথাটা কি? তোমরা নিজেরা এখানে এক্সাম দিতে চাও না, বা এখানে আসলে এক্সাম দিয়ে যে নিজেকে যাচাই করবে এটা হয় না, কারণ এখানে কোনো কম্পিটিশন নেই। এখানে আসলে তোমাকে কেউ টেক কেয়ার করতেছে না, এখানে তোমার জন্য কোনো মজাটা নাই, এরকম জিনিসটা নাই। এখানে তুমি কি করলা না করলা কেউ তোমার কোনো হাবিজাবি কিছুর মধ্যে হইতেছে না। তো তখন আমি আর ইমন মিলে বসছিলাম যে আসলে ইমন এটা নিয়ে সলভ করার একটা ব্যবস্থা আছে। আমার আসলে আমার 2023 থেকে 2023-এ আমরা যখন উৎকর্ষে ছিলাম, আমি, রাতুল ভাই, সালমান ভাই, তোমার সালমান ভাইকে চিনবা না, রাতুল ভাইকে চিনো, আমরা তখন নিজে বসে ভাবতেছিলাম যে এক্সামের জন্য একটা সলিউশন বের করা যায় কিনা, যে এক্সামটাতে বাচ্চারা যদি এক্সাম দিতে আসবে যখন, তখন ওদের জন্য কোনো মজাটা ওরা যেন পায়, ওদের কাছে যেন মনে হয় যে এক্সামটা হইতেছে আমাদের জন্য একটা শেখার আর একটা দুনিয়া আর কি। এটা আমরা তখন এই এক্সামের জন্য আলাদা একটা বড় প্ল্যান করছিলাম, ওই প্ল্যানটা এখন বলতেছি না, ওইটা আমি ইনশাল্লাহ ভাইয়া রাতুল ভাইয়ের সাথে কখনো কাজ করলে আবার এটা নিয়ে আমরা কাজ করবো, ওটা নিয়ে আমরা কাজ করছিলাম। তো তখন আমরা 2023-এর পরে 2024-এ এসে আমরা অনুশীলন নামে একটা এক্সাম সাইট বিল্ড করি, ওইটা লিড আমি দিয়েছিলাম। দেওয়ার পরে পরবর্তীতে উৎকর্ষ আসলে কন্টিনিউ করা হয় নাই, আর তখন থেকে আমার মনের মধ্যে এটা থেকে গেছে যে আমরা এক্সাম সাইটটা কেমন করে আমি বানাইতে চাই, পার্সোনালি আমি কেমন করে বানাইতে চাই। এখন আমি তো ডেভেলপার না, আমি তো বুঝিও না কেমন কি করতে হবে না করতে হবে। এই বছরে চর্চা টিমের সাথে আমার কয়েকবার বসা হয়েছিল, ওরা চাচ্ছিল আমি ওদের সাথে একসাথে কাজ করি, আমি ওদের ওখানে গিয়ে পড়াই, আমি ওদের টিমের সাথে কাজ করি, আমি রাজশাহীতেও ঘুরতে গেছি। বাট আলটিমেটলি আমার মনে হয়েছে যে মানে আমার জায়গা থেকে মনে আরও অনেক কিছু দেওয়ার স্কোপটা আছে, বাট কী দিতে স্কোপটা আছে আমি জানি না। বাট চর্চা টিমটাকে আমি খুব পছন্দ করি, কারণ এই ছেলেপেলেগুলো অনেক অনেক ট্যালেন্টেড, অনেক ভালো আর কি। এটা নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ, এটা এরপর আমাকে খুব সম্মান করে, আমি ওদেরকে খুব ভালোবাসি আর কি, এটা কথা সত্যি। কিন্তু তখন আমার মনে হচ্ছিল যে এক্সামটা নিয়ে কিছু করা যায় কি না, এই করা যায় কি না স্কোপটা থেকে তোমাদের ইমন ভাইয়ের সাথে এটা নিয়ে বসা হয়েছে। ইমন অনেক ইনোভেটিভ একটা ছেলে, কারণ ও অনেক কিছু প্ল্যান করতে পারে, অনেক কিছু এক্সিকিউট করতে পারে। এটা তখন ওর কাছে বসে যখন আমি ওদের ফুল প্ল্যানটা ওকে যখন বলি যে আমার মাথায় মনে আছে আমি 23-24 এরকম এরকম করছি, আমার মাথায় মনে আছে আমি এটা করতে চাই, যে আমার এমন একটা সিস্টেম লাগবে যেখানে বাচ্চারা আসলে ওরা যেন প্র্যাকটিস করার সময় মনে করে যে ইয়েস দ্যাটস মাই গ্রাউন্ড, অ্যান্ড ওরা যদি এখান থেকে যেন বের হয়ে যেতে না পারে। তো বলছে তাহলে ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, আপনি কি ক্ল্যাশ অফ ক্ল্যান খেলছেন? বলছে না ভাই আমি ক্ল্যাশ অফ ক্ল্যান খেলি নাই। তো বলছে আমি ক্ল্যাশ অফ ক্ল্যান খেলতে গিয়ে আমি এটাতে কাইন্ড অফ এডিক্টেড ছিলাম আর কি, কারণ জিনিসটাই এরকম টাইপের ছিল। চলেন এটা নিয়ে আমরা একটা প্ল্যান করি, কাজ করি। খুবই কম সময়ের ভিতরে আমরা এটা নিয়ে কাজ করছি। কাজ করে আবার আমি নিজে প্রত্যেকটা প্রশ্ন কোথা থেকে সোর্স করছি, প্রত্যেকটা প্রশ্ন দেখছি, দেখে প্রশ্নগুলো আমি তুলছি হচ্ছে কোথায়, আমাদের ব্যাকএন্ডে যাচাইতে তুলছি আর কি, যাচাইতে তোলার পরে ওই প্রশ্নগুলো আবার সেকেন্ড স্টেপে আবার কাউকে দিয়ে জাজ করাইছি, জাজ করানোর পরে তোমাদের হাতে জিনিসটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন এইখানে কীভাবে কাজ করছে যে তোমাদের এইখানে কাজটা জিনিসটা এরকম টাইপের হবে, তোমরা এখানে যখন একটা এক্সাম দিতে যাবা তোমরা নিজেকে চেক করতে পারতেছো না, কারণ কি, কারণ তোমার এখানে হচ্ছে হেরে যাওয়ার ভয় নেই। তাহলে তোমরা উদ্ভাসে বা এচিভে বা অন্য জায়গায় এক্সাম দিতে যাও কেন অফলাইনে, কারণ এক্সাম দিতে গেলে তুমি তোমার ল্যাকিংসটা বুঝতে পারবা, ওই ল্যাকিংস বুঝে তুমি হয়তো নেক্সট টাইম কাজ করতে পারবা। অথবা আব্বা আম্মা তোমাকে ওখানে পাঠায় কেন, কারণ ওইখানে গেলে তোমার যে প্রবলেমটা হয়, তোমার নাম্বার কম পাও, এটা নিয়ে আব্বা আম্মা তোমাকে প্রশ্ন করতে পারে, তখন হচ্ছে যে তুমি মানে এটার অ্যান্সার দিতে পারো এটা। সো দ্যাটস ওয়াই আমরা এইখানে একটা কাজ করছি কি, যে এইখানে হচ্ছে একটা এই এক্সাম মোডে, যাচাইতে একটা এক্সাম মোডে বন্ধুর সাথে খেলার একটা মোড রাখছি, বন্ধুর সাথে খেলা। বন্ধুর সাথে তুমি যদি খেলতে পারো, আনরেঙ্ক একটা ব্যাটেল যদি দিতে পারো, তখন কি হয়,
যে ও 30 সেকেন্ডে একটা প্রশ্নের উত্তর দিতে পারে, তুমিও 30 সেকেন্ডে একটা প্রশ্নের উত্তর দিচ্ছ, হয়তোবা তোমরা 10টা প্রশ্ন 20টা প্রশ্নের সাথে তুমি এবং অন্য কেউ একটা কম্পিটিশন করতেছো। কম্পিটিশন করলে কি হয়, তুমি দেখলে একটা প্রশ্ন তুমি 30 সেকেন্ডে পারো, অ্যান্ড তুমি ওখান থেকে তোমার নম্বর আসছে হচ্ছে 2, 3, 4, ওর নম্বর আসছে এত কম, তাহলে তুমি কিন্তু 1-to-1 একটা ব্যাটেলের মধ্যে নিজেকে যাচাই করলা যে তোমার আসলে পজিশনটা আসলে কোথায়, যেটা কিনা এই এক্সাম সিস্টেমে নাই। বাট ওইখানে গিয়ে সাথে সাথে ইনস্ট্যান্ট তুমি পেয়ে যাচ্ছ, আর তুমি কম সময়ের ভিতরে এডমিশন টেস্টে যেটা হয়, এক্সামটার মধ্যে ঢাবিতে প্রত্যেকটা প্রশ্নের জন্য মনে হয় 45 সেকেন্ডের মতো করে সময় পাওয়া যাবে আর কি এটা। তাহলে তুমি যদি 30 সেকেন্ডের প্রিপারেশনটা এখানে অনলাইনে নিতে পারো, অ্যান্ড তোমার টার্গেটটা হচ্ছে তোমার ওই বন্ধুটাকে হারানো, এটা হচ্ছে তোমার মনের মধ্যে টার্গেট, তার মানে তাহলে কি তুমি আগের থেকে একটা কম্পিটিটিভ মাইন্ডসেটে বসে ওখানে পরীক্ষা দিচ্ছ, এটা হচ্ছে 1 নাম্বারটা। সো যার যেখানে তোমার যাচাই একটা বড় হেল্প করতে পারে। 2 নাম্বার যে হেল্পটা তোমার করবে সেটা হলো কি, তোমার মনে হয় না যে আমরা কিছু বন্ধু বান্ধব নিয়ে একসাথে পড়ি, যেমন ধরো আমার এডমিশন টাইমে আমার রুমে ছিল জাহিদ, হ্যাঁ জাহিদ এখন ডাক্তার, ডক্টর জাহিদ ছিল। তারপরে হচ্ছে যে আমার হচ্ছে একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে সাইদ ছিল আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে চুয়েটে পড়ে, চুয়েট থেকে সিভিল থেকে পড়াশোনা করছে এটা। হ্যাঁ, তারা এই দুজন খুবই ক্লোজ ছিল আমার ওই সময়টা থেকে। পাশাপাশি আমার কিছু মানে মেয়ে বন্ধুও ছিল যারা ডাক্তার এখন, হ্যাঁ এবং যারা ইঞ্জিনিয়ার চুয়েট থেকে পড়াশোনা করছে একটা, আরেকজন ঢাবির থেকে পড়াশোনা করছে, এখন মনে হয় কানাডাতে আছে। সো এখন আমরা সবাই মিলে কী হইতাম, আমাদের একটা নিজস্ব একটা গ্রুপ ছিল আর কি, হ্যাঁ বিএনসিডি ফ্রেন্ড নামে। তো আমরা ওই গ্রুপের মধ্যে কথাবার্তা বলতাম, আমরা আমাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতাম এটা। সো ওইটাকেই যাচাইতে কি করা হয়েছে, নিজস্ব একটা ক্ল্যান নামে, ক্ল্যাশ অফ ক্ল্যান থেকে আইডিয়া নিয়ে একটা ক্ল্যান বানানো হয়েছে, যে ক্ল্যানে তুমি একটা কাজ করবা আজকে, তোমার বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে তোমরা চান্স পাইতে চাও, সিমিলার মাইন্ডসেট বন্ধু বান্ধব আছে না, যে যারা খুব ডেডিকেটেড আছে কিনা এরকম, তোমার বন্ধু বান্ধব নেই আছে, তাহলে এরকম তুমি তোমার বন্ধু বান্ধব 8জন চুজ করবা, 8জন হচ্ছে অনেক বেশি, বা তুমি ধরো 5জন চুজ করবা, 5জন বন্ধু বান্ধব চুজ করে ওইখানে গিয়ে তুমি একটা নিজের একটা ক্ল্যান বানাবা। ধরো তুমি ক্ল্যান বানাইছো, ধরো যে হ্যাঁ টার্গেট ডিউ, ধরো তুমি একটা ক্ল্যান বানাইছো, ধরে নিলাম বানাইছো একটা আর কি, বানায়ে ওই ক্ল্যানটাতে তোমরা একটা কাজ করবা যে আমরা যে যা যা পড়বো প্রতিদিন আমরা এসে এখানে এই ক্ল্যানে প্র্যাকটিস করবো, ওই টপিকগুলোর উপর প্র্যাকটিস করবো। তাহলে প্র্যাকটিস তুমি যত করবা তাহলে তোমার ওই পুরো ক্ল্যানটাতে ট্রফি বাড়বে আর কি। তাহলে তোমার কোনো একজন বন্ধু যদি দেখা যাচ্ছে যে আজকে প্র্যাকটিস করে নাই, তাহলে তোমার ট্রফিটা কমে গেছে, পুরো ক্ল্যানটা ট্রফি কমছে, তখন তাহলে তুমি ওরে বলতে পারবা যে তোর জন্য ট্রফি কমতেছে, তাহলে যে তোর পড়াশোনা করা উচিত। তাহলে ওই একজন আরেকজনকে যদি এটা বলতে পারো, তাহলে দেখা যাচ্ছে কি তখন ভালো হয় না? কথা বুঝতে পারছো? এইটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বেস্ট উইনিং পার্ট এইটা হতে পারে। যেমন ধরো আমি আর আমার জাহিদ যে বন্ধুদের কথা বললাম, আমরা এক রুমে থাকতাম, তো বেড শেয়ার করে থাকতাম আর কি আমরা। তো আমাদের বেডটা নিচে ছিল, মাটির নিচে ছিল, ইয়েতে মানে মেঝের মধ্যে ছিল আর কি। তো জাহিদ আর আমার পড়াশোনাটা কেমন হতো যে আমি তো কোচিংয়ে ভর্তি হই নাই, আমার আসলে আমি বাসায় বাসায় পড়ছি, ও কোচিংয়ে ভর্তি হয়েছিল। তো আমি কি করতাম, ওরে আমি বলতাম যে তুই হচ্ছে এই বইটা মামা পড়, এই বইটার মধ্যে এই জিনিসটা খুব ভালো আছে এইটা আর কি। ও আইসা আবার বলতো যে আজকে কোচিংয়ে এটা করাইছে, আজকে কোচিংয়ে ওইটা করাইছে, এটা করলে ভালো, এরকম বলতো আর কি, এটা বুঝছো, ওইটা বলতো। সো এই জায়গাটায় তাহলে কি হইতো, আমরা একজন আরেকজনের কাছ থেকে পড়া দিতাম পড়া নিতাম, এরকম টাইপের অবস্থা। আমি ভার্সিটিতে গিয়েও সেম কাজটা করছি। আমার একটা রুমমেট আমি বানিয়ে নিয়েছিলাম, মাইক্রোবায়োলজিতে পড়তো, ডিউ মাইক্রোবায়োলজিতে, নাম হচ্ছে শাহরিয়া রাজবি, হ্যাঁ ওর নোয়াখালী বাড়ি ছিল ওর। তো ও আর আমি যখন একসাথে বসতাম, তাহলে ও করতো কি, ও হচ্ছে যে আমার বলতো আজকে তুমি পড়ো নাই, আজকে ভার্সিটি থেকে পড়াশোনা পড়তে তো হইতো আর কি। আমি ওর জিজ্ঞাসা তুমি আজকে পড়ো নাই, এরকমভাবে আমরা কথাবার্তাগুলো বলতাম। আমরা যখন লাইব্রেরিতে যেতাম, ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে, আমার একটা ফ্রেন্ড ছিল নাম হচ্ছে জিনাত জাহান, তারপর হচ্ছে শান্ত এখন মানে ভার্জিনিটি একে পড়াশোনা করতেছে ইউএসএতে, আর জিনাত জাহান মানে একটা কলেজের লেকচারার আর কি। সো আমরা তখন লাইব্রেরিতে বসে বসে এইগুলো আলোচনা করতাম যে আচ্ছা আজকে আমরা কী পড়তে হবে, কালকে কী পড়তে হবে এটা। এই যে একজন যখন আরেকজনকে আলোচনায় ধরতাম, আমাদের যখন লাইব্রেরিতে ফিক্সড যাওয়ার সময় থাকতো যে আমাদের 3জনের লাইব্রেরিতে যাওয়া লাগবে, তাহলে একজন কোনোভাবে না গেলে আরেকজনের পুশের কারণে আমরা যেতে পারি আর কি, এটা কথা বুঝছো? সো ওই পুশটার জন্য আমার কাছে মনে হয় ক্ল্যানটা বেস্ট হতে পারে। তোমরা চাইলে নিজেরা নিজেদের একটা ক্ল্যান বানায় নিয়ে করতে পারো আর কি। ক্ল্যান একজন বলছে বন্ধু না থাকলে কি করব, বন্ধু না থাকলেও সমস্যা নেই, এই গ্রুপটাতেই তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই ভার্সিটির ব্যাচের মধ্যে, তাহলে এখান থেকে তুমি কারোর সাথে বন্ধু হয়ে যাও, কাউকেই বলো এখানে যে আমি একটা ক্ল্যান খুলছি, তোমাদের আমার ক্ল্যানে কে কে আসবা, যারা যারা ডেডিকেটেড আছে ওর ক্ল্যানে জয়েন করবা, জয়েন করে তোমরা এখানে প্র্যাকটিসটা করবা। তাহলে তোমরা আজকে ফিজিক্স যেটা ইমনের কাছে যেটা পড়ছো, কেমিস্ট্রি তোমরা আমার কাছে যেটা পড়ছো, বা বায়োলজি তোমরা ধরো যে কারোর কাছে পড়তেছো না, তোমরা হয়তো বা এখানে অনলাইনে পড়তেছো, তো দেখে তুমি এখানে এসে তোমরা প্র্যাকটিসটা করো। প্রতিদিন তোমার টার্গেট থাকবে যে তোমার ক্ল্যানের ট্রফি যেন সবচেয়ে বেশি থাকে আর কি এটা, তাহলে তোমরা অটোমেটিক কিন্তু একটা জায়গায় যেতে পারবা। সো অফলাইন এক্সামের জায়গায় তোমরা যাচাইকে, অফলাইন এক্সামের জায়গায়
তোমরা যাচাইকে একটা অপশন হিসেবে চিন্তা করতে পারো, যেটা তোমার কাছে কি হইতে পারে, তোমার বন্ধু বান্ধবের ওই যে গ্রুপ স্টাডি যেটা, এটা তোমাকে একটা বড় লেভেলে সাপোর্ট দেবে। অ্যান্ড এইটা হচ্ছে একটা ফুললি গেম মোডে থাকবে, অ্যান্ড এইটা তোমার কাছে হচ্ছে ফুললি একটা প্র্যাকটিস মোডে অলওয়েজ লাগবে। যেমন আমি তোমাদের বলি এটা কেমনে কাজ করতেছে। লাস্ট দিন এক ছেলে আমরা পোস্ট করলাম যে জহির নামের এক ছেলে, ও হচ্ছে সবচেয়ে বেশি ট্রফি পাইছে। রাত 3টার দিকে কি 3:30টার দিকে দেখলাম আরেক ছেলে কমেন্ট একটা পোস্ট করছে যে আমি লেগেছিলাম কত ঘন্টা থেকে যেন বললো, লেগে থেকে আমি ওরে হারাই দিয়ে আমি এখন ট্রফিতে একে আসছি আর কি। এটা এই যে ব্যাপারটা যদি কম্পিটিশনটা মনের মধ্যে এসে, এখানে তো কোনো অন্য কিছু করে আর ট্রফি পাওয়া যায় না, প্রশ্ন সলভ করতে হয়, করে করে ট্রফি পাইতে হয়। তুমি যদি আবার প্রশ্ন ভুল করো তাহলে তোমার ট্রফি হারায় যায়। তাহলে এই জায়গাতে তুমি চিন্তা করে দেখো যে তোমার নাম্বারটা বাড়ার স্কোপটা কতটা বেড়ে গেল আর কি, রাইট? সো এইটা তোমরা যদি কম্পিটিশনটা আগামী প্রত্যেকটা দিন করতে পারো, প্রশ্নগুলোতে কোনো ঝামেলা আর হবে না। আর প্রশ্নগুলা পার্সোনালি আমার চুজ করা আছে। এখন নেক্সট স্টেপে কিছু প্রশ্ন উঠতে আছে আজকে, যে প্রশ্নগুলো হচ্ছে উদ্ভাস উইকলি স্ট্যান্ডার্ড প্রশ্ন, যেটাতে উদ্ভাসে উইকলি থাকলে যেমনটা করা হয় যে একটা উইকে তুমি যা পড়তেছো বেসিক থেকে অ্যাডভান্স সব লেভেলের প্রশ্ন থাকে, ওই রকম প্রশ্ন দিয়ে আমরা উদ্ভাসের উইকলি সিলেবাসের সাথে মিল রেখে এইখানে একটা উইকলি নিব। হ্যাঁ, আমরা অনলাইনে একটা উইকলি নিব, ওই উইকলিটা তোমরা অ্যাটেন্ড করবা, তাহলে অফলাইনের উইকলিটা সিস্টেমটাও এখানে হয়ে যাবে আর কি। ব্যাপারটা কি ক্লিয়ার হতে পারছি? এগুলো সলভ কি আমরা সবগুলো পাবো? হ্যাঁ, সব তো এখানে দেওয়া থাকবে আর কি। ওখানে তোমরা যদি ওইখানেই থাকো, তোমাকে কেউ এক্সপিরিয়েন্স করো নাই, প্রশ্ন থাকে, প্রশ্নের নিচে ব্যাখ্যা দেওয়া থাকে আর কি, এরকম ব্যাখ্যা দেওয়া থাকে, ব্যাখ্যা এখানে লিখে দেওয়া আছে, বুঝছো? জি ভাই। ব্যাখ্যা আছে। কোনো আমি নিজে প্রশ্ন দিতেছি না, প্রশ্ন দেওয়ার সময় আমি ব্যাখ্যা দিব না কেন? এরকম কথা। যদি ব্যাখ্যা না দিলে তাহলে তুমি কেমন শিখবা? ব্যাখ্যা দিতে হবে। তোমার তাও যদি কোনো প্রবলেম হয় কোনো একটা বুঝতে, তোমাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিছি না, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই আসো না, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে তোমরা একটা ডিসকাশন গ্রুপ বানাবা। এইটাকে আমি কোনো অ্যান্সার দিব না ধরে নিবা, তোমরা অ্যান্সার দিবা। ওই প্রশ্নটাতে আটকায় গেছো, তোমরা বুঝো নাই, তাহলে তোমাদের ওখানকার মধ্যে থেকে কেউ একজন তার প্রশ্নের উত্তর বুঝাই দিবা। কারণ আমার টার্গেটটা ভাই এইখানে এই ব্যাচে তোমরা যারা যারা ভর্তি হইছো, আমার সবাইরে চান্স লাগবে, এটা হচ্ছে আমার টার্গেট। তা চান্স তো আমি একা পড়ালে কি চান্স হবে? তোমরা না পড়লে চান্স হবে না। এই জন্য তোমরা নিজেদের সাথে ডিসকাশন করবা। কোথাও আটকায় গেলে, কোথাও ঝামেলা হলে সেটা আমি আছি, বুঝছো? জি ভাই। হ্যাঁ, তো যাচাইতে আমরা আসলে তোমাকে বলতেছি যে তুমি এটা যাচাইটা নিয়ে নিও, ঠিক আছে? তো যাচাইটাতে পাওয়ার জন্য অপশনটা মনে হয় তোমরা জানো অলরেডি, এর বলার কিছু নেই। লিঙ্ক টিঙ্কগুলো দিয়ে দেওয়া ছিল, যে তোমরা হচ্ছে এখান থেকে গিয়ে পেয়ে নিয়ে তোমরা এখান থেকে প্র্যাকটিস করিও। কোথাও কোনো ইস্যুস হইলে জাস্ট আমাদের বললেই হবে যে ভাইয়া এরকম এরকম অবস্থা হয়েছে না হয়েছে। এটা তোমার জন্য একটা বেস্ট একটা সার্ভিস এটা দিবে আর কি এটা। বাট এইটা আমি আবারও বলতেছি, এটা হচ্ছে মানুষের ব্রেন চাইল্ড বলে কথা হয় না, যে কিরকম বানাতে চাইছি কেমন না বানাতে চাইছি, ঠিক এরকমভাবে বানানো আর কি এটা। আর টি শার্টটা ওইটারই। সো যাচ্ছে টি শার্ট পাওয়ার অপশনটা আমরা নাই, আমরা তাড়াহুড়া করে কয়েকটা টি শার্ট বানিয়ে নিয়ে ঢুকে গেছিলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম বানাবো, টি শার্ট দেওয়ার ব্যবস্থা করতেছি। তোমাদের ট্রফি জিতলে তো তোমাদের এখান থেকে কিছু হালকা টাকা পয়সা অ্যান্ড টি শার্টের ব্যবস্থা রাখা হবে আর কি, কোনো সমস্যা নেই। বাট মাথায় রাখবা, যাচাইতে খেলার হিসেবে নিবা, ভালো হবে। সো আমরা যেখানে ছিলাম সেটা হলো, কোথায় যেন ছিলাম, এক্সাম। সো এক্সামটা তুমি দিলে, একটা অনলাইনে এক্সামটা দিলা, তবে কারো কাছে যদি অফলাইনে এক্সাম দেওয়ার যদি সুযোগ থাকে, যাওয়া যায়, তাহলে অফলাইনে পারলে উইকলিগুলো অ্যাটেন্ড করো, কথা বুঝতে পারছি? উইকলিগুলো অ্যাটেন্ড করো। আর আরেকটা জিনিসটা হচ্ছে কি, যখন তোমরা যাচাইতে প্র্যাকটিস করবা, তখন যে সকল প্রশ্ন তোমার বারবার ভুল হবে, ওই প্রশ্নগুলোকে বুকমার্ক করে রাখবা। ধরো একটা টপিক থেকে তুমি বারবার প্রশ্নগুলো ভুল হয়, হ্যাঁ, তাহলে ওই ভুল হওয়া টপিকগুলো তুমি একটু বুকমার্ক করে রাখে ওইগুলো বারবার প্র্যাকটিস করবা, তাহলে তোমার কি ওই প্র্যাকটিসগুলো বারবার হয়ে গেল, বুঝছো? উইকলি অনলাইনেই হবে আর কি, তবে তোমরা কেউ চাইলে উদ্ভাসিত কারো যারা ভর্তি আছে তারা তো অফলাইনে গিয়ে দিতে পারবে আর কি এটাতে। বাট উইকলিটা আমি অনলাইনেই নিব, মডেল টেস্টগুলো অনলাইনে নিব, এক্সামের সবগুলো ব্যাপার সেবার আমি হচ্ছে যাচাই থেকে নিব আর কি, কথা বুঝছো? আমি আর ইমন আমরা সবাই যাচাই থেকে নিব, আমরা এসএসসি ক্র্যাকার্সে এখান থেকে আর এক্সামটা নিব না, এক্সামটা ওইখান থেকে নিব, যাতে করে তোমাদের ওই বেনিফিটটা হয়। কিছু আমরা সিজন বানানোর ট্রাই করতেছি, যেমন ফুটবল সিজন হয় না, ওরকম সিজন বানানোর ট্রাই করতেছি, যে এই সিজনের মধ্যে এই কয়টা এক্সাম রাখবো, যারা যারা এই সিজনে ভালো করবো তাদেরকে কিছু গিফট দিব, এই সিজন শেষ হয়ে গেলে আরও কিছু সিজন রাখবো, মানে এক্সামের মধ্যেই সিজন রাখবো আর কি। এটা ভালো হবে ইনশাল্লাহ, মানে তোমাদেরকে পড়াশোনার মধ্যে কেমন রাখা দেওয়া যায় মজার মাধ্যমে, ওটা রাখার সর্বোচ্চ ট্রাইটা করবো আর কি। ওইটারও কি রুটিন থাকবে? হ্যাঁ, রুটিন তো আছে,
আয় হ্যাঁ কি বলো, ডেডিকেটেড রুটিন তো আছে, ডেডিকেটেড রুটিন তোমার ভাবছো না কোথায় আছে? রুটিনটা আমি তোমাকে বলি, হ্যাঁ, এটা তো বাইরের মানুষজন বললে হয়তো, তোমার তো এটা বলা উচিত না। ধরো একটা উইকে আমরা কি পড়ি বলো তো, একটা উইকে আমরা পড়তেছি থার্সডে, থার্সডে আর ফ্রাইডে আমরা কি পড়ছি, থার্সডে কেমিস্ট্রি 01 পড়ছি, ফ্রাইডে কেমিস্ট্রি 01-এর কোশ্চেন ব্যাংক সলভটা পাইছি। এখন এই উইকে উইকলি যে এক্সামটা হবে, উইকলি এক্সামটা কিসের উপর ভিত্তি করে হবে? এই যে এতটুকুর উপর ভিত্তি করে এটা হবে, বুঝছো? জি ভাই। মানে বাইরে যারা আছে, যারা ধরো আমার কোর্সে ভর্তি নাই, তারা না বলবে এটা যে ওদের উইকলির ইয়েটা কি, রুটিনটা কি, বুঝছো? তোমাদের তো রুটিনটা বলা কিছু নেই, কারণ তোমরা যা পড়বা এটার উপর ভিত্তি করে পরীক্ষা হবে, ঠিক আছে? ওদের জন্য রুটিন দিতে হবে, রুটিনটা দেওয়ার জন্য তখন বলতে হবে যে আমরা কোর্সে যেটা পড়াইছি ওটাই হচ্ছে আমাদের রুটিন, বা এটা হচ্ছে মূলত উদ্ভাসের রুটিনটা, এটা উদ্ভাস যে রুটিনে পড়াইছে ওই রুটিনটা আমরা দিয়ে দিচ্ছি এটাদেরকে, বুঝছো? ভাইয়া উদ্ভাসের উইকলি কি সলভ ক্লাস নেবেন আমাদেরকে? মানে অনেক টপিক থাকে যে টপিকগুলো আমরা বুঝতে পারি না। যদি এরকম টপিক হয়ে যায়, তোমার উদ্ভাসে পরীক্ষা দিয়ে আসার পরে এই গ্রুপে তো আলোচনা হবে, তাই না? যে ভাইয়া এই টপিকগুলোতে মনে হয় একটু আরেকবার দেখালে ভালো হইতো, তখন আমরা লিস্ট করলাম এরকম টপিকগুলো কী কী আছে, প্রয়োজন আমরা একটা ক্লাস দিলাম, ক্লাস দিলে তো ক্ষতি নেই, তাই না? জি ভাই। মানে যদি দেখা যায় যে লাগে একান্তই, তখন তো আমার কোনো সমস্যা নেই, আমি তো দিতে রাজি আছি। কিন্তু আমার টার্গেট তো হচ্ছে চান্স পাওয়া লাগবে ভাই, মানে এরকম কিন্তু এই যে যদি মনে হয় ভাই ভার্সিটি প্রিপারেশন নিয়ে চান্স পাওয়া যায় না কি করব, যদি এরকম করো তাহলে লাভ নেই। মানে আমার চান্স পাওয়া লাগবে, অ্যান্ড না চান্স পাইলে আসলে বাণিজ্যদের প্রশ্ন একটা আর কি, জি ভাই। বুঝছেন? এটা তোমার থেকে আমার বেশি বাণিজ্যদের প্রশ্ন, কারণ হলো যে আমি এই এডুকেশন লাইনে বেশি দিন লাইফে পড়াবো না, যে কয়েকটা দিনই পড়াবো, মানে বেশি বছর পড়াবো না, আগামী 2-3 বছর হয়তো বা পড়াবো, এরপর আর পড়াবো না। তো আমার তো বলতে হবে না যে এই বছরে পড়াইছি, এতজনের পড়াইছিলাম, এখন থেকে চান্স পেয়েছে এতজন, এরকম না বললে মানুষ যাবে না। জি ভাইয়া যাবে। নাহলে তো মানুষ বলবে যে কী পড়াইছেন তাহলে আর কি, এটা এত বছর পড়াইছি, এটা তো আগে উদ্ভাসে পড়াইছি, এখন তো একাকে পড়াচ্ছি, তাহলে এটা করতে হবে, এটা ঠিক আছে। ওকে, তাহলে আমরা সব কিছু বুঝছি না, যে আমরা কিভাবে ক্লাস করব, কোথায় ক্লাস করব, কেমনে কি থাকবে, সব কিছু বুঝছি। আমরা তোমাদের এই মানে টার্গেট যে ওয়ালটা ধরলাম, এটা টার্গেট ওয়াল, তো এই ওয়ালটা আছে, কিন্তু এই ওয়ালটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার হচ্ছে কি লাগবে, আমরা টার্গেটটাকে সব কিছু মানায় রাখছি, হচ্ছে ডিউতে টার্গেট লাগবে, টার্গেটটা হচ্ছে আমরা 1 থেকে 500-এর ভিতরে আমরা থাকতে চাই, 1 থেকে 500-এর ভিতরে থাকলে আমরা সব সাবজেক্টই পাবো, এনাফ, বুঝছেন? তবে এখানে যদি একটু কথা বলি, সাস্টের প্রিপারেশনের জন্য ঢাবির প্রিপারেশন দিয়ে বা এই ভার্সিটি প্রিপারেশন দিয়ে সাস্টটা হবে, তবে আমি ঢাবির প্রিপারেশনের মধ্যে সাস্টের প্রশ্নগুলো রাখি নাই, আমি হচ্ছে সাস্টের প্রশ্নগুলো ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আলাদা করে রেখে দিয়েছি আর কি। এটা আইইউটির প্রশ্নগুলো এখানে ঢাবির মধ্যে দিয়ে হবে না, এটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে রেখে দিচ্ছি আলাদা করে, সো ওইখান থেকে এটা দেখতে হতে পারে। ঢাবির মধ্যে যখন প্রশ্ন সলভ করব, এর মধ্যে অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্ন থাকবে, তোমরা যা যা বলছো এগুলো থাকবে, সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে কোন প্রশ্নটা কোথায় কেমনভাবে আসতে পারে, কীভাবে না আসতে পারে, এগুলো নিয়ে আলাদা করে কথাবার্তা হবে, ক্লাসের মধ্যে এটা নিয়ে হবে, কোনো সমস্যা থাকবে না। আর আরেকটা জিনিসটা হচ্ছে যে তোমরা লাস্ট একটা কথা বলি, তোমরা যেটা মনে মনে ভাবছো বা তোমাদেরকে যেটা বলে মানুষজন, তোমাদেরকে মানে বলতেছি যারা ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশনটা নেয়, যে যারা একটু পারে না, যারা মনে হয় একটু পিছায় আছে, যারা মনে হয় ডেডিকেটেড না, যারা মনে হয় কনফিডেন্স নাই, এরা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামটা নেয়। কথা সত্যি, কিন্তু কথা কিন্তু সত্যি। কিন্তু আমি তোমার একটা কথা বলি, যে তোমরা যখন আমার সাথে কোর্সটা কন্টিনিউ করতে আসছো, তোমরা কিন্তু ম্যাক্সিমামই আমাকে নক করে আসছো, নক করে আসার সময় তোমরা কিন্তু কইছিলা যে তোমরা ডেডিকেটেড আছো করার জন্য আর কি এটা। সো অন্ততপক্ষে আমার এই ব্যাচটারে নিয়ে আমরা হচ্ছে এমনি না বলি যে ভার্সিটিতে পড়ছে মানে ও পেছায় আছে, ওর দিয়ে হবে না, এটা করে না, এটা না করি, অ্যাটলিস্ট আমরা একটা ট্রাই দেই, নাকি বলো? আমরা একটা ট্রাই দেই, না হওয়ার পর পরে না হয় বলবো, যদি তোমার না হয় তাহলে ওই দোষের দায়ভার শুধু তোমার একার না, আমি নিব আর কি। বিশ্বাস করো, আমি লাইভ করে আমি বলে দিব না যে ওর চান্স যে পায় না, এটা দায়ভার আমারও আছে, কারণ আমি হয়তো ভালোভাবে সার্ভিস দিতে পারিনি, এটাও হইতে পারে আর কি, আমি নিব এটা দায়ভার। হ্যাঁ, কারণ একটা স্টুডেন্ট চান্স না পাইলে ওটা শুধুমাত্র তার দায়ভারের মধ্যে থাকে না, একটা স্টুডেন্ট চান্স পাইলে শুধুমাত্র এটা আবার তার ক্রেডিটের মধ্যেও থাকে না, দুই দিক থেকেই অন্য কারোর না কারোর ক্রেডিট থাকে। সো আমি তোমাদের দায়ভার দিতে রাজি আছি, বাস এতটুকু বলবো যে যেভাবে পরিশ্রমটা নিজে করার প্ল্যান করছি, ঠিক ওই রকমভাবে তুমিও যেন পরিশ্রমটা করো। আজকে অনেকগুলো কথা হইলো, যদি তুমি পরিশ্রম করো
আর তুমি যদি হেরে যাও, তোমার যদি না হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট পরিশ্রম করছো, হয়েছে, এটা হইলে অনেক কিছু হবে আর কি। আমার যেমন একটা গল্প তৈরি হবে, তোমার একটা গল্প তৈরি হবে, অনেক কিছুই তৈরি হবে। এটা আমি তো আরও খুশি হব। আমি যেমন বললাম যে 2 থেকে 3 বছর পরে আমি আসলে পড়াইতে চাচ্ছি না, আমি হয়তো অনলাইনটা রাখবো না, বাট অক্সিগেম তো থাকবে, অক্সিগেম থাকবে, যাচাই থাকবে, সবই তো থাকবে। তাহলে হুনোজ তোমাদের মধ্যে থেকে কেউ একজন ঢাকায় চান্স পাইছো, ঢাকায় চান্স পাইলে এটা করবো আর কি। ঢাকায় চান্সের বাইরে গেলে করবো না হয়তো বা। যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কি করব, মানে আপনার যদি কি? গ্রুমিংটা যদি করতে পারি আপনার সাথে। ও আচ্ছা, হ্যাঁ এটাই বললাম যে যদি তোমরা এরকম হও যে ঢাকার কোনো একটা জায়গা থেকে কেউ পড়তেছো বা ঢাকার বাইরে কেউ পড়তেছো, সমস্যা নেই কোনো, যাদের আমার স্টুডিও অ্যাক্সেস করার ব্যবস্থাটা থাকবে, তাদেরকে সাথে যেন আমি এটা দিতে পারি। আমার টার্গেট আছে এইটা। আমি অক্সিগেম সারা বছর সারা জীবন চালাবো না, আমি আসলে সারা জীবনে এরপরে অন্য জায়গায় কিছু কাজ করব লাইফে, কিন্তু অক্সিগেম থেকে এর পরবর্তীতে আমার ব্যাচ থেকে চান্স পাওয়া স্টুডেন্টদের হাতে আমি অক্সিগেমটাকে ছাড়বো। অক্সিগেমের স্কুল সেগমেন্ট বলো, এক্সিগেমের জন্য বিএসসি সেগমেন্ট বলো, এইচএসসির পরে আমি আমার স্টুডেন্টের হাতে ছাড়তে রাজি আছি। সো দ্যাটস ওয়াই আমি খুব করে চাই তোমাদের মধ্যে থেকে কেউ চান্স পাও, তাদেরকে দিয়ে এখানে কাজ করাই, তাদেরকে দিয়ে এখানে একটা ব্যবস্থা হয়ে যাক, একসাথে পরিশ্রম করুক, এরকম কিছু একটা হোক। কথা বুঝছো জিনিসটা? সো এইটা আমি ওপেন করে রাখলাম, কারণ আমি অক্সিগেম অন্য কারো হাতে ছাড়বো না। জাস্ট আমার মেন্টালিটির সাথে যাদের মেন্টালিটি ম্যাচ করে, যারা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টকে সার্ভিস দেওয়ার জন্য কাজ করতে চায়, তাদের হাতে ছাড়বো। সো এই জন্য তোমাদেরকে বলতেছি ওই জায়গাটা রাখবা, ঠিক আছে? অক্সিজেনে পড়াবো, এটা ড্রিম না তোমাদের, এটা অবশ্যই ড্রিম না, বাট এইটা একটা অপশন। লাইফে অনেকগুলো অপশন পাবা তোমরা আর কি, মেবি 1000 অপশন পাবা নেক্সট ইয়ার, বাট তার মধ্যে এটা একটা অপশন হতে পারে যে ঠিক আছে ভাইয়ের সাথে এটা কথা বলতে পারি আর কি। ওকে, কোনো সমস্যা নেই, বুঝছো? সো আমরা মনে হয় আজকে এটুকুই রাখতে পারি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার দিক থেকে একটা স্পেশাল কথা, যদি তোমাদের গার্ডিয়ানরা পাশে থাকে তাদের কাছে এই জিনিসটা পৌঁছায় দিবা যে ভাইয়া একটা ছোট্ট জিনিস, তুমি শুরু করছিলা এসএসসি থেকে, তারপরে তুমি এখন আসো এইচএসসিতে, শেষ করছো মাত্র, রেজাল্ট পাও নাই। এরপরে স্টেপটার নাম হচ্ছে বিএসসি সায়েন্সে পড়লে, তারপরে স্টেপটার নাম হচ্ছে এমএসসি সায়েন্সে পড়লে, এরপরে স্টেপের নাম হচ্ছে পিএইচডি, তারপরে স্টেপের নাম হচ্ছে পোস্টডক। এরপরে আর কোনো স্টেপ নেই পড়াশোনার, বুঝছো? মানে ডিগ্রি অ্যাকোয়ার করা যাবে না, মাঝখানে কিছু ডিগ্রি পাইতে পারো, এটা হচ্ছে লাস্ট ডিগ্রি। এরপর পোস্টডক 1, পোস্টডক 2, পোস্টডক 3 এমনি করে। একটা কথা বলো, তোমার এইটা হয়ে গেছে, তোমার এটা হচ্ছে, এরপরে স্টেপটা তোমার হচ্ছে এইটা। তোমার যদি এইটাতে কোনো একটা পাবলিক হইতে পারে, কোনো একটা পাবলিক হইতে পারে, কোনো একটা প্রাইভেট হইতে পারে, কোনো একটা প্রাইভেট হইতে পারে, কোনো একটা ন্যাশনাল ইভেন্ট হইতে পারে, কোনো সমস্যা নেই আমার। তুমি যেটাতেই পড়ো, পাবলিকে তুমি যদি পড়ো, তোমার লাইফটা অনেকটা ইজি হবে। এই সেন্সে ইজি হবে, তোমার সার্কেলটা বাড়বে, তুমি আসলে লাইফে অনেক কিছুকে দেখতে পারবা। তারপরে তুমি দেখতে পারবা যে তোমার মানে এই বিগত বছরগুলোতে থেকে পাবলিক থেকে যারা পড়ে ভালো করছে, হয়তো কমিউনিকেশনটা ভালো হতে পারে অনেক জায়গার থেকে। প্রাইভেটে পড়লেও নতুন একটা লাইফের দিকে চিন্তা করতে পারো, ন্যাশনালের দিকে পড়লেও নতুন একটা লাইফে চিন্তা করতে পারো। যার থেকেই চিন্তা করো না কেন, কোনোটাই খারাপ না, বরঞ্চ এইখান থেকে তুমি এই স্টেপে পরেরটাতে উঠো। তুমি মাস্টার্স যখন করবা, যেখান থেকেই করো, দেশ করো, দেশের বাইরে থেকে করো, যেখান থেকে করো, ভালো করবা। তারপরে তুমি হচ্ছে পিএইচডি করতে যাবা, এখানে তুমি ভালো করা ট্রাই করবা। তুমি পোস্টডক করতে যাবা, তুমি এখানে গিয়েও ভালো করবা। তোমাদেরকে যদি বলি, শুধুমাত্র পড়াশোনা করেও টাকা উপার্জন করা যায়। যেমন এখানের কোনো টাকা ছিল না, এখানেও টাকা ছিল না। বিএসসি যখন তুমি করবা, আমাদের দেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট বিএসসি করার পরে সামনের দিকে আর আগায় না, ম্যাক্সিমাম স্টুডেন্ট বিএসসি করার পর সামনের দিকে আর আগায় না। আমার টার্গেট আছে সামনে আগানো, আল্লাহ পাক জানে না কী করবো। যে এই জায়গাটায় এখান থেকে ভিডিও দেখা যাচ্ছে না, এই দেখা যাচ্ছে না ভিডিওটা? আচ্ছা, যে বিএসসি করবা, বিএসসি করার পর এমএসসিতে তুমি যদি যাও, আমাদের দেশে বিএসসি এমএসসি করার সময় আমরা সাধারণত কোনো টাকা পয়সা পাই না, আমরা টিউশন করাই চলি, জব করে চলি, এরকম টাইপের হয়। তবে তুমি যদি পিএইচডি করতে যাও, ধরো যদি আমরা ইউএসের কথা চিন্তা করে দেখি, তো পিএইচডি করতে গেলে মোরলেস $2,000, মানে $2,00,000 মতো মান্থলি একটা স্টাইপেন্ড পাওয়া যায়, স্যালারি পাওয়া যায় আর কি, জব হিসেবে স্যালারি পাওয়া যায়। তাহলে তুমি এখান থেকে ভালো একটা উপার্জন করেও পড়তে পারবা, পিএইচডিও অর্জন করতে পারবা তুমি যদি করতে পারো। তো $2,00,000, 2 লাখ মানে 2 লাখ টাকা, কম টাকা না। দেন তুমি যদি পোস্ট ডক করো, এইটা মোরলেস 3 থেকে 4 এখান থেকে। এটা হচ্ছে মান্থলি, জাস্ট পড়াশোনা চলাকালীন সময়ে তুমি এই টাকাটা পাইতে পারো। আর তুমি যদি এগুলো কমপ্লিট করে কোনো একটা ইন্ডাস্ট্রিতে ঢুকো, তাহলে তোমার তো স্যালারি আরও বেশি হবে।
তার মানে কি, আমরা যারা এই পর্যন্ত লাইফটাকে এদিকে রাখতেছি, আমার লাইফটা মিজারেবলই থাকবে। আমার লাইফের আসলে ওই 20, 30, 40 হাজার 50 হাজার টাকা স্যালারি ছাড়া আমরা সামনে কিন্তু আগাইতে পারবো না। যদি তোমার মনে হয় যে তুমি লাইফে অনেক কিছু করতে চাও, তুমি লাইফের জিনিসটাকে সামনের দিক থেকে আগাইতে চাও, যদি তোমার টাকা পয়সার উপার্জনই মনের বড় একটা ফ্যাক্টর যদি হয়, পার্সোনালি রিকোয়েস্ট করবো তোমাদের সবার কাছে, এটা একটা শুরু করছো এখান থেকে, আগে শেষটা করো। শেষ করতে গেলে এক, পৃথিবীতে সম্মানিত ব্যক্তিদের তুলনায় পড়াশোনা যারা করছে সেখানে তো তুমি একটা জায়গায় থাকবা। দুই, তুমি লাইফে এগুলো পড়াশোনা শেষ করলে কি পাওয়া যায় অ্যাকচুয়ালি তুমি এটাও পাবা। কিন্তু মাঝখানে কোনো একটা পথ ছেড়ে দিও না, মাঝখানে পথ ছেড়ে দিও না। পড়াশোনা অন্ততপক্ষে পড়াশোনার সাথে থাকবা। যদি তুমি জবেও ঢুকো তাও তুমি এই ডিগ্রিগুলো কমপ্লিট করবা। এই ডিগ্রিগুলো কমপ্লিট করলে তুমি লাইফে অনেক কিছু শিখতে পারবা, যে শিক্ষাগুলো তোমার আসলে এই ডিগ্রি কমপ্লিট করার আগে পাওয়া যায় না আর কি। তুমি চিন্তা করো না এটা যে একজন বিএসসি কমপ্লিট করা মানুষ সে আসলে একজন পোস্টডকে যাচাই করতেছে যে আসলে ওই পোস্টডক কী জানে না আর কি, তার কথা কিন্তু শুনো না। সে এটা পর্যন্ত যাইতেই পারেনি আর কি তার লাইফে, সে একজন ফ্রাস্ট্রেটেড মানুষ। ওকে, এরকম দরকার নেই। আগে এই পর্যন্ত যাও, পারলে এরকম কারোজনের সাথে কথা বলে তাহলে তুমি বুঝতে পারবা যে ওই মানুষটা ধ্যানে জ্ঞানে বৃদ্ধি বিবেচনায় কত বড়। এই মানুষগুলা দেশের জন্য সম্পদ, তাদের মাথাটাও সম্পদ, তাদের চিন্তাভাবনাগুলোও সম্পদ। তবে হ্যাঁ, একটা সম্পদের দুইটা জিনিস থাকে। ধরো আমার কাছে ছুরি একটা সম্পদ, সম্পদের দুইটা জিনিস আছে, একটা ধারালো, দুই দিকে ধারালো ছুরি, ভালোর দিকেও কাটতে পারে খারাপের দিকেও কাটতে পারে। সো ভালোর দিকে কাটবে কখন, যদি তাকে কিছু ভালো দিকে টেনে নিয়ে যাওয়া হয়, ভালো পরামর্শ দিয়ে দেওয়া হয়, তার পরিবারের যদি কালচারটা ভালো থাকে। ঠিক আছে, এখন যদি তোমার পরিবারের কালচার ভালো না থাকে, তোমার পরিবারের মানুষজন যদি এরকম হয় মানুষের টাকা মেরে খায়, তোমার পরিবারের মানুষজন যদি এরকম মানুষকে ক্ষতি করে বেড়ায়, তাহলে তুমি এটাই শিখবা। তোমার পরিবারের মানুষজন যদি ভালো হয়, তোমার মা বাবা তোমার যদি ভালো পরামর্শ দেয় যে তোমার সত্যি কথা বলো, মানুষের ক্ষতি করা যাবে না, ঠিক আছে, যদি তোমার বলা যে যা করবা নিজের পরিবারের উপর মানে উপকারের জন্য করবা, সমাজের উপকারের জন্য করবা, তাহলে তুমি ভালোর দিকে যাবা। পরিবার আমাদের ভবিষ্যতে ভালো মন্দ করার জন্য একটা বড় এলিমেন্ট, নট একমাত্র এলিমেন্ট, একটা বড় এলিমেন্ট। এরপরে ডিগ্রিগুলো কমপ্লিট করলে জীবনে ভালো হবে। সো আমি মাত্র তোমাকে এইচএসসি থেকে বিএসসি ওঠার জন্য হেল্প করতেছি। এর পরবর্তীতে বিএসসিতে থাকাকালীন সময়ে অন্য কারো কাছে একটা হেল্প নিবা, যাতে করে বিএসসি থেকে তুমি এমএসসিতে উঠতে পারো। হেল্প মানে শুধুমাত্র টাকা পয়সা বা কোর্স না, হেল্প মানে কথাবার্তাও হতে পারে। এমএসসিতে গিয়ে হেল্প নিবা কীভাবে তুমি পিএইচডিতে উঠতে পারো, পিএইচডিতে হেল্প নিবে তুমি পোস্টডকে উঠতে পারো। লাইফে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য কারো না কারো একটা হেল্প দরকার আর কি। রাইট নাও আমি তোমাকে ছোট্ট একটা জায়গায় হেল্প করতেছি। ইন ফিউচার যদি আমার স্বপ্ন আছে যে আমি অক্সিগেম নিয়ে তো জার্নিটা মাত্র স্টার্ট করছি, অক্সিগেমকে নিয়ে আমার স্বপ্ন আছে আমি আসলে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব লেভেলের মানুষকে যেন আমি অক্সিগেমে কানেক্টেড রাখতে পারি, যাতে করে একটা স্টুডেন্ট বা একজন মানুষের বড় হওয়ার জন্য তার কাছে যেন টাকাটা সবচেয়ে বড় বাধা না হয়, তার সুযোগটা সঠিকভাবে না জানা যে বড় বাধা, সেই জন্য এটা ভালো করে এখান থেকে বুঝতে পারে অ্যান্ড সেই সুযোগগুলো সেই জন্য এখান থেকে পাইতে পারে। এটা আমার একটা বড় স্বপ্ন আছে। এই স্বপ্নগুলো সত্যি কখন হবে, যখন আমি যেমন তোমাদের কাছে পড়ানোর মাধ্যমে আমার চিন্তাভাবনাগুলোকে ট্রান্সফার করতে পারি, সেদিন সত্যিটা পসিবল, যেদিন তোমরা আসলে এই জার্নির সাথে কানেক্টেড থাকবে সেদিন। তো কানেক্টেড থাকা মানে এটা না যে তোমরা পড়াবা, কানেক্টেড থাকা মানে এটা না যে তোমরা আসলে কাজ করবা, এটা না। তোমার কানেক্টেড থাকা মানে হচ্ছে আমরা একটা ফিলোসফির সাথে কানেক্টেড থাকলে হয়তো বা লাইফে কিছু করা যাবে। এখন এক কথায় ফিলোসফি হচ্ছে এটা, ভাইয়া আমাদের এসএসসি থেকে শুরু করে পোস্টডক পর্যন্ত যাওয়া লাগবে, দ্যাটস দ্য জার্নি। জার্নির মাঝখানে একটা স্টপেজে আসো, এসএসসি থেকে বিএসসিতে ওঠা লাগবে। এটা খুব বেশি কিছু না, লাইফ অনেক বড়, বাট এইটাকে আমাদেরকে এখন আনলক করাই লাগবে। আনলক করতে গেলে আমরা ডিইউ থেকে করলে আমাদের জন্য একটু সুবিধা, আমরা ডিইউ থেকে করব। হিসাব বরাবর ক্লিয়ার? এবার বলেন, অনেক কথাবার্তা হয়েছে, মোটিভেশন হয়েছে, কথাবার্তা হয়েছে, সব কিছু হয়েছে, প্ল্যানও হয়েছে। হ্যাঁ, আমরা আজকেই এতগুলো কথাবার্তা বলার সুযোগ পাইছি, এরপরে পাবো না, কারণ হচ্ছে আমাদের নেক্সট লেকচার থেকে পড়াশোনা শুরু করতে হবে। নেক্সট লেকচারটা হচ্ছে পরিমাণগত রসায়নের উপরে। আমি হচ্ছে উদ্ভাসের ফুল রুটিনটা ফলো করতে চাইছিলাম, আমি ওইটাই করতেছি আর কি। কারো কিছু বলার থাকলে বলো, না থাকলে আমরা আসলে ছেড়ে দিব। কারো কিছু বলার আছে? ভাই অ্যাডমিশন নিয়ে আপনার কি মতামত? লাইক অনেকে পারে অনেকে পারে না, পার্সোনাল ওপিনিয়ন। আচ্ছা পুরো রিজন হাইট এক্সেট্রা। আচ্ছা, এডমিশনে ভালো না করতে পারা সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এটা যে ও আসলে ভালো করতে চায় নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপারটা। কারণ
ওকে, ও হয়তো বা চাইছিল সে মেডিকেল প্রিপারেশনটা নিবে না, কিন্তু বাবা মা জোর করে মেডিকেল প্রিপারেশনটা নেওয়াইছে, তাহলে এই জায়গায় ও ভালো করতে পারলো না, এটা এক। 2 নম্বর কথা হচ্ছে ওর মনে হয়তো বা এটা চাচ্ছে না, বা ও এটা কোনোভাবে বুঝে নাই যে আসলে তাকে ভার্সিটি কেন পড়তে হবে। হ্যাঁ, তার মন টার্গেট হচ্ছে সে বাইরে চলে যেতে চায়, তার টার্গেট সে গান করতে চায়, তার টার্গেট হচ্ছে যে সে ফুটবল খেলতে চায়, বাট তাকে জোর জুলুম করে পড়াশোনার মধ্যে ফেলাচ্ছে। তো দ্যাটস ওর মনটা এখানে নেই, ও শুধুমাত্র পড়ার টেবিলে বসতেছে জাস্ট কারো একটা কথায়, বাবা মার কথায়, অন্য কারো কথায়, এটা একটা কারণ। তো নিজের অপিনিয়ন থাকতে হয়, নিজের প্রতি কনফিডেন্স থাকতে হয়, এটা একটা ব্যাপার। এটা 2 নম্বর কথার মধ্যে যদি আসি, ভার্সিটি চান্স না পাওয়ার পিছনে কারণগুলো, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যে চান্স পাবে এটার জন্য কি লাগবে, তার ওই বইটার নলেজটা তার মধ্যে ভালোভাবে থাকতে হবে। কিন্তু আমরা টিচার্সরা যখন তাকে পড়াই, আমরা সব কিছু তাকে স্পুন ফিডিংয়ের মতো করে দিই, তাকে প্রশ্নটাই আমি সলভ করে দিই, টপিকটা আমি সলভ করে দিই, খাতার নোটটাও আমি দিয়ে দিই, ও যা শুধুমাত্র চোখ দিয়ে দেখে যায় আর ও মনে করে আমি পারছি, আমি পারবো। ব্যাপারটা কাইন্ড অফ এরকম, ওই যে একটা জারের ভিতরে, একটা জার মানে বুঝতে পারতেছো, যে একটা ট্রান্সপারেন্ট কাচের বোতলের ভিতরে ভিতরে গুড় রেখে বাইরের থেকে আমরা চাটতেছি আর কি, এরকম টাইপ ব্যাপারটা, যে এতে করে আমরা স্বাদ পাচ্ছি, মানে গুড়ের স্বাদ পাচ্ছি আর কি, বাট গুড়ের আসলে স্বাদ তখন পাওয়া যায় না। স্বাদ পাওয়ার জন্য কী করতে হবে, জারটা খুলতে হবে, ভিতরে গুড় আছে ওইটা নিয়ে তারপর খাইতে হবে, তাহলে স্বাদ পাওয়া যাবে। সো একটা স্টুডেন্ট, ও আসলে একটা ক্লাস করে, অনলাইন ক্লাস করে, অফলাইন ক্লাস করে, শিট কিনে, বই কিনে, সব করে, তো বাসায় পড়ার টেবিলে সে ভালো করে সময় দেয় না, এটা একটা কারণ। 2 নম্বর কথা হচ্ছে, 3 নম্বর কথার মধ্যে যদি যাই, এক্সামের মধ্যে ও একটা এক্সাম কেন দিল, নিজেকে চেক করার জন্য, আমার কোথায় ভুল হলো, কোথায় ঠিক হলো। এটা দেখা গেলো 100-র মধ্যে যেদিন পরীক্ষাটা তার হয়েছে, পরীক্ষার মধ্যে সে হয়তো 40 পাইছে, সে 40 পেলে কেন, তো 60টা ভুল হয়েছে, 60টা যে ভুল হলো তার, 60 মার্ক কেন ভুল হইলো সেটা নিয়ে কাজ করে না। আমাদের গার্ডিয়ান যে জায়গার থেকেও বলে তুই কেন 40 পেলি, তাহলে তোকে দিতে আর হবে না। হ্যাঁ, তখন সে কম্পেয়ার করে, আচ্ছা আমি 40 পেয়েছি, তাহলে আমার দিয়ে মনে হবে না, তাহলে আমি চলে যাই আর কি। এটা এটা একটা অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে, মাইন্ডসেটটা ঠিকঠাকভাবে স্ট্রং থাকে না। সো যদি মাইন্ডসেটটা এরকম হয়, আমার আজকে 40 আছে, সো কালকের থেকে আমি হচ্ছে 60 বানাবো, কালকে 50 বানাবো, আচ্ছা কালকে থেকে 41 বানাবো, দেখি পারি কিনা, নেক্সট উইকলিতে 41 হয়েছে, এ অনেক খুশি হয়ে যাবে আর কি এটা। তো বাট এই খুশিটা আমরা হইতে পারি না। তারপরে হচ্ছে যে কি, দেখা যাচ্ছে যে সে সকাল সন্ধ্যা দুপুরে বা রাত্রে কখন পড়াশোনা করবে এটাতে প্ল্যান করতে পারে না। ধরো সে রাত 12টার সময় পড়তে বসছে, 2টা 3টা পর্যন্ত পড়াশোনা করছে, এই পড়াশোনা খুব একটা কাজে লাগে না, বাট সকালবেলা যদি পড়াশোনা করতো এটা অনেক কাজে লাগতো। বাট দেখা গেলো সে এফোর্ট দিছে, বা রং টাইমে একটা এফোর্ট দিছে, তাহলে তো হইলো না জিনিসটা, ঠিক আছে। যেমন ধরো আমরা যদি এখন নামাজের কথা যদি বলি, তো নামাজ যদি ধরলাম যে একদম খুব ভিড়ের মাঝখানে নামাজ পড়া শুরু করছে, বাজারের মাঝখানে সবার সাথে হই হুল্লোড় করছে, ওখানে নামাজ পড়া শুরু করছি, আমি নামাজের প্রতি মনোযোগ রাখতে পারতেছি না, তখন আমার সবাই আমারে বললো যে তাহলে তো তোমার নামাজ তো কবুল হয় নাই, ভালো হইলো না, কারণ হচ্ছে যে এই জায়গায় তুমি তো মনোযোগ ধরে রাখতে পারো নি, তো অন্যদিকে চলে গেছো। দ্যাটস নট দ্য থিং আমি ওইখানে নামাজ পড়ছি এটা ভুল। দ্যাটস দ্য থিং যে আমার নামাজটা আসলে হয়েছে কি হয়নি, এটা মূল ব্যাপারটা না, আমার জায়গাটা চুজ করাটা ভুল ছিল। কারণ আমি ওই এমন জায়গায় পড়তে বসলাম যেখানে চারপাশে এতগুলো ডিস্ট্রাকশন চলে আসতেছে, আমার কানের মধ্যে তো ওয়ার্ডটা আসবে, আমি ওই জায়গায় তো মনোযোগটা ধরে রাখা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। তাহলে কী করা দরকার, একটা কাম অ্যান্ড কোয়াইট প্লেস দরকার আমার জন্য, একটু হলেও এই যে জায়নামাজটা থাকা দরকার, যে জায়গায় আমি পড়তে পারবো। তাহলে আমার জন্য পড়ার টেবিলটা একটু গোছানো থাকতে হবে, ভাঙাচুরা হোক আমাদের কাছে যেমনই হোক, আমার খাড়ের উপরে পড়ি, বাট ওই জায়গাটা গোছানো থাকতে হবে যেখানে ভালো করে পড়াশোনা করতে হবে। বাট মোস্ট অফ দ্য কেসে আমরা গোছানোভাবে পড়াশোনা করি না। এরপরে আরও হয় না কেন, এডমিশন টেস্টের মধ্যে সবাই গ্রাম থেকে ঢাকায় চলে আসে, শহরে চলে যায়। এতদিন পর্যন্ত ছিল কোথায়, বা উপজেলা শহরে ছিল বা জেলা শহরে ছিল, এতদিন পর্যন্ত সে একটা কমফোর্ট জোনে ছিল, সে কমফোর্ট জোন ভেঙে নতুন একটা জায়গায় গিয়ে খাপ খাইতে নিয়ে যায় একে, গিয়ে দেখা যায় পানির সমস্যা, থাকার সমস্যা, খাওয়ার সমস্যা, এগুলোর সাথে কোপ উইথ করতে করতে তার দেখা যায় যে ভালোভাবে গোছানো হয়ে ওঠে না আর কি। এটা অনেকের কাছে একাডেমিকের গ্যাপ আছে, গ্যাপটাকে পূর্ণ করা হয় না, ওরা ধরে উঠতে পারে না কেমনে পড়বো না পড়বো, এরকমটা হয় না। আর সবচেয়ে বড় কারণ, বাংলাদেশে তো আসলে সিট সংখ্যায় 30,000 বা 40,000-এর মতো, সো কম্পিটিশন করে আসলে ওই জায়গাটায় টিকে থাকার জন্য আসলে হয় না। তো একটা স্টুডেন্ট যে ধরো যে 3 পাইছে, 3.00 পাইছে কোনো কারণে, তাহলে ওর কি ভবিষ্যতে পড়াশোনার স্কোপ নাই? আছে, কিন্তু দেখা গেল যে তার যে গ্যাপগুলো আছে ওই গ্যাপটা সে পূরণ করে সামনে আগানোর মতো করে মাইন্ডসেটটা ধরে রাখতে তার পারে না। সো আবার দেখা যায় যে এখন ফেসবুক চলে আসছে, ইউটিউব চলে আসছে, একবার ঢুকলে তো আমরা ওখানে হারাই যাই, ওটা তো আসলে কোনোভাবে ব্যাক আসা হয় না আর কি। এটা একবার রিলস দেখা শুরু করছি, ওই রিলস দেখতেই আসি আর কি, অনেকক্ষণ থেকে কেউ আমাদের না বলা পর্যন্ত আমরা আসলে বাদ দিতে পারতেছি না। সো এটা একটা অনেক বড় ব্যাপার। সো এরকম অনেকগুলো কারণ হতে পারে অ্যাডমিশন চান্স না পাওয়ার জন্য, বাট সবচেয়ে বড় ব্যাপারটা যেটা, নিজে কনফিডেন্ট থাকলে দেখবে অটোমেটিক হয়ে যাবে আর কি। কথা বুঝছো, তোমাকে কেউ হারাইতে পারবে না।
অ্যান্সার পাইছো ভাইয়া? ভাইয়া বলো। হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে কিছু বলতে আচ্ছা, ঢাবিতে হ্যান্ড ক্যালকুলেশন আছে, রিটার্নও আছে। হ্যান্ড ক্যালকুলেশনগুলো আমি যেটা প্ল্যান করছি, প্রত্যেকটা ওই যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করার সময় তো প্রশ্নগুলো আমি সলভ করাবো না, তো ওই জায়গায় আমি প্রত্যেকটা প্রশ্ন সলভ করার সময় হ্যান্ড ক্যালকুলেশনগুলো টিপস অ্যান্ড ট্রিক্স সব ওখানে দেখাই দিলাম, ভালো হবে না এটা? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে থাকলো, তাহলে আরো ভালো হইলো। ধরো হ্যান্ড ক্যালকুলেশন আমি ধরো টিপস বললাম, ধরো অনেকে এরকম করে দেখাবে 10-এর সাথে 10 গুণ করলে এত, তার সাথে 0.7 গুণ করে, তার সাথে হচ্ছে 35 গুণ করে অ্যান্সারটা কত আসছে, এটা ধরো তোমার দেখাইলাম। বাট দেখা গেলো অ্যাকচুয়ালি এরকম কোন প্রশ্নটা আসলে তুমি বুঝো নাই, বাট প্রশ্নের এগেন্স্টে যদি তোমার জিনিসটা যদি দেখাই তখন ভালো হবে না? বুঝছো? তো আমার আমার টার্গেট রাখছি ক্লাসের ভিতরেই হ্যান্ড ক্যালকুলেশন বলো, রিটার্ন বলো, এগুলো ক্লাসের ভিতরে এমবেড করে দিব আর কি, ঠিক আছে? এন্ড এরবারে ছোট ছোট, হ্যাঁ বলো করে যে বলো, দলিল করে দেবো। বুঝিনি। আচ্ছা, ফেসবুক থেকে কমেন্ট করে নেই, কারণ হচ্ছে হ্যাঁ করো, ফেসবুক থেকে কিছু বলতে চাইলে বলো। বলছে ভাই ফ্যামিলির ইচ্ছা বাইরে প্ল্যান করা, বাট নিজের একটা চেষ্টা করার ইচ্ছা। হ্যাঁ, ফ্যামিলি বাইরে যেতে যাচ্ছে তো দিবে, সমস্যা কি? আমরা তো বলি নাই যে তোমার চান্স পাওয়া লাগবে না, তোমার পড়তে হবে আর কি। চান্স পাও, তারপরে তুমি বাইরে চলে যাও, সমস্যা কি? চান্স পেয়ে তুমি 12 বছর যে পড়াশোনা করলা 1 থেকে 12 পর্যন্ত, তো চান্স পেলা, চান্স পাওয়ার পর তুমি ভাবলে পড়বো না আমি এখানে, বাইরে গিয়ে পড়াশোনা করো, যে ইউনিভার্সিটি তোমার জন্য ভালো। তুমি ঢাবিতে ভর্তি হলে চান্স পাই মানে কি ঢাবিতে তোমার পড়া লাগবে আমি তোমার এটা বলবো না? তুমি ঢাবিতে চান্স পেয়ে যদি তোমার মনে হয় যে তুমি অন্যান্য সাবজেক্টে ভালো পাইছো, তোমার ওখানে বেনিফিট ভালো আছে, তুমি ওখানে যাবা। আমি তো তোমার বলিনি যে এখানে পড়তে হবে আর কি, চান্সটা পাইলে তোমার নিজের ভালো লাগবে, তবে যেখানে তোমার চলে যেতে ইচ্ছা করে তুমি চলে যাবা আর কি। পুরো পৃথিবীতে তোমার শেখার জায়গা, তোমার যেখানে ইচ্ছা যাবা। ভাইয়া বলো। আমার বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক কাছে, তো অনেক কাছে বলতে 1 ঘন্টার মতো হ্যাঁ। সময় লাগে। হুম। তো মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলাদা একটা ফ্যাসিলিটি কাজ করে, তো আমার এটাই মেইন টার্গেট, স্টুডেন্ট নেওয়ার ইচ্ছা। হুম। তো এখন প্রিপারেশন কিভাবে ডিএমএসটাই নেবো নাকি জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে প্রশ্ন ব্যাংক ভালো করে পড়ে লাভ আছে খুব কম, বাট বইটা ভালো করে পড়া লাগবে। অ্যান্ড তুমি এই ক্লাসগুলো লাইভের মধ্যেই থাকবা, যখন আমরা ক্লাসগুলো করবো তুমি ক্লাসের মধ্যে লাইভে থাকবা, বাট ওই টপিকগুলো পড়ার সাথে সাথে তুমি বইটা তোমার এক্সট্রা করে তোমার বইটা হচ্ছে টপ টু বটম ভালো করে পড়া লাগবে আর কি, কথা বুঝছো? মানে এক্সট্রা করে বইটা পড়া লাগবে তোমার, মেডিকেল প্রিপারেশনের মতো করে। হ্যাঁ, যেমন ধরো আমরা যারা জাহাঙ্গীরনগরের বাইরে অন্যান্য ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়ার সময় দেখা যাচ্ছে যে আমাদের বইয়ের প্রত্যেকটা লাইন ওরকম করে না পড়লেও হবে, হ্যাঁ, কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য প্রত্যেকটা লাইন পড়া লাগবে আর কি, এটা মাস্ট। পাশাপাশি ধরো যে ওদের যে এই যে আইকিউতে, বাংলাতে, ইংরেজিতে এগুলোতে আলাদা করে পাস করতে হয়, এই প্যারাটাও কিন্তু তোমার নেওয়া লাগবে। বাট ওই সিলেবাসের সম্পর্কে কিন্তু আমার কোনো আইডিয়া নেই। দেখা গেলো তুমি কেমিস্ট্রিতে ভালো করলা, ফিজিক্সে ভালো করলা, ম্যাথে ভালো করলা, বাট তুমি আইকিউতে বা বাংলাতে ভালো করো নাই, তো কিন্তু তোমার কিন্তু তখন চান্স হবে না, এরকমটা হতে পারে, ঠিক আছে? ডিগ্রি রেটে কি জগন্নাথের মোটামুটি কভার হবে? জগন্নাথ, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, জগন্নাথ কভার হয়ে যাবে, মোটামুটি না ভালোভাবে শেষ হয়ে যাবে, কি বলো, হয়ে যাবে। ওকে, আরো কারো কিছু বলার আছে? নাই, তাই না? আর এর বাইরে যদি আমাদের আলাদা আরো কোনো প্রশ্ন থাকে, অন্য কিছু থাকে, প্রতি শুক্রবার তো লাইভ করি, ওখানে কথাবার্তা হবে, আর ক্লাসের মধ্যে তো কথাবার্তা হবে, সমস্যা নেই। ফিজিক্সের জন্য কি করবা? ফিজিক্সের জন্য ঢাবিতে আমি যদি একটাই কথা বলি, তোমার প্রশ্ন সলভ করা দরকার বেশি বেশি করে। কিসের প্রশ্ন? অধ্যায়ের শেষে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে এগুলো বেশি বেশি করে সলভ করা দরকার। ইংরেজিটা বলতে পারতেছি না ঢাবিতে, আমি যেটা বলতে পারি না সেটা আবার আমি কই না, বুঝছো? ইংরেজিটা বলতে পারতেছি না। বায়োলজিতে শুধুমাত্র প্রশ্ন ব্যাংকটা বললে হবে মেডিকেল ইয়াতে ঢাবির জন্য, কারণ বায়োলজিতে তোমার অত বেশি পাওয়া লাগবে না, 7, 8, 8, 9 পাইলেই হবে আর কি, 8, 9 পেয়ে যাবা যদি প্রশ্ন ব্যাংক পড়ে ফেলে, ভালো হবে, বাট প্র্যাকটিস বেশি বেশি করা লাগবে। আমার মনে হয় আমরা এখন প্রশ্ন করলে সবগুলো হচ্ছে যে
আমাদের ভালো প্রশ্ন আসবে না আর, কারণ অলরেডি তো আমাদের প্রশ্ন সবগুলো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে হাবিব বলছে ভাই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে 3 ঘন্টার পরে সাউন্ড নেই। আমি তো এটাই বললাম, কোশ্চেন ব্যাংকটা সলভ ক্লাসটা সলভ করছি পুরোটাই, কিন্তু পরে ইয়েটা নাই, কি যেন হচ্ছে সাউন্ডটা নাই, সাউন্ড সারা রেকর্ড হয়ে গেছে আর কি। এখন যদি তোমাদের মনে হয় যে আলাদা করে রেকর্ড করে দেওয়া লাগবে, তাহলে আমি রেকর্ডটা করে দিব, আবার ওই 3 ঘন্টা সেম রেকর্ডটা করা লাগবে। আশা করি লাগবে না, কারণ খাতার সলভ তো নিজে হাতে করে দেওয়া আছে, এটার মধ্যে হয়ে যাবে আর কি। বাট লাগলে পরে বইলো দিয়ে দেবো না। বাট এটা আমার ভুল ফল্ট না, এটা সামহাউ টেকনিক্যাল একটা ইরর। এটা তো শুরুতেই আজকে ঢুকে এটা বললাম যে আমার নিজেরই খুব মন খারাপ হয়ে গেছে এটা এত বড় ক্লাস রেকর্ড করার পরে। ডি এর বাইরে আরও ইউনিট আছে, দেখতে হবে এটা। এক সাবজেক্ট বেশিক্ষণ পড়তে পারো না? আচ্ছা, তোমরা বেশিক্ষণ পড়ো কেন? তোমরা হচ্ছে যে এরকম একটা প্যাটার্নে পড়াশোনা করবা, প্রত্যেকটা সাবজেক্ট 45 মিনিট পড়বা, 45 মিনিট পড়বা। 45 মিনিট পড়ার পরে তোমরা হচ্ছে 5 মিনিট বা 10 মিনিটের একটা নেসেসারি ব্রেক নিবা। এই ব্রেকের মধ্যে তোমরা হচ্ছে দুষ্টামি করতে পারো, তোমরা একটু অন্য রুম থেকে ঘুরে আসতে পারো, এসে আবার 45 মিনিটস করে পড়বা। অর্থাৎ তোমার পড়াশোনার ব্রেকটা হবে এরকম 45 হালকা ব্রেক, আবার 45 হালকা ব্রেক, এরকম করে পড়বা। তোমরা হচ্ছে মাঝখানে কোনো ব্রেক দাও না, বিধায় ঝামেলাটা হয়। তোমরা দেখবা আমার ক্লাসে আমি এটা করি, কিছুক্ষণ পড়ানোর পরে বলি আচ্ছা তো চলো তো আমরা কলম রেখে দেই, আচ্ছা চলো তো আমরা একটু কথা বলি, চলো তো আমরা একটু আড্ডা দিই। কেন বলি? কারণ আমরা যাতে করে একটু ওই 45-এর একটা ব্রেকটা কাটায় উঠে নতুন করে পড়তে পারি আর কি। তোমরা যদি টানা পড়তে যাও তাহলে কিন্তু তুমি আটকে যাবে, তোমাদের মাথার মধ্যে ঢুকবে না। তুমি যদি আগে 45 মিনিট একটা কিছু পড়ো, তারপর 45 মিনিট আরেকটা কিছু পড়ো, মাঝখানে ছোটো একটা ব্রেক রাখো, তাহলে সুবিধা হবে তোমার জন্য। এই জায়গায় একটা ছোট্ট কাজ তোমরা কেউ করতে পারো। হ্যাঁ, ওয়াটার ট্রিটমেন্ট নিতে পারো একটা। ধরো একটা গামলা নিলা, গামলার মধ্যে কিছু বরফের টুকরা নিবা, নিয়ে নিজের মুখটা ডুবাবো আর কি এখানে কিছুক্ষণ, তাহলে দেখবো যে খুব ফ্রেশ লাগবে, দেখবো যে ভালো করে পড়তে পারবো আর কি। মাথা কাজ করে না জন্য এসে আমরা ভালো করে পড়তে পারি না, এই জন্য ঝামেলা হয়। ফিজিক্সের জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর জন্য তোমরা শুধুমাত্র চাইলে বুয়েটে আসা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে পারলে তোমাদের খুব ভালো হবে আর কি। ঢাবির জন্য এটা, অন্য জায়গার জন্য না। বাট আমি তো কেমিস্ট্রি ওই জায়গাগুলোতে সলভ করাই দিব, সমস্যা হবে না। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা রেখে দিই আজকে, আর কথা না বলি। প্রশ্ন ভালো আসতেছে না, আসলে রাখতাম আর কি এটা। ইংরেজির জন্য কিছু এমসিকিউ করায়েন ভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং কিছু এমসিকিউ, আচ্ছা ইঞ্জিনিয়ারিং এমসিকিউ না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা ভালো পরামর্শ বলছো, দেখি রাখবো। বাট আমি কিন্তু এই জন্য ইঞ্জিনিয়ারিং ব্যাচে যারা আছে তাদেরকে ভার্সিটি ফ্রি করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এভাবেই প্রতিদিন ক্লাস হবে তো, এই যে কথা বলে বলে, বাট পরে হচ্ছে এরকম আড্ডা হবে না আর কি। ম্যাথ কীভাবে কী করব? ম্যাথের ক্ষেত্রে আমি যেটা করছিলাম আমার সময় শুধুমাত্র রূপবন্তী প্রকাশনী বইটাই পড়ছিলাম, অধ্যায়ের শেষের মানে অধ্যায়ে যে সকল ম্যাথ আছে সেই সবগুলো ম্যাথ করছিলাম, পাশাপাশি হচ্ছে অধ্যায় শেষের এমসিকিউগুলো সলভ করছিলাম। ম্যাথের তো এই প্রিপারেশন ইজি একটু, বিগত বছরে আসার প্রশ্নগুলা, বোর্ডের প্রশ্নগুলো সলভ করা, আর হচ্ছে অধ্যায় শেষের এমসিকিউগুলো সলভ করা। এখানে তো পেঁচানো গোছানো কিছু নেই। বায়োলজি অধ্যায়ের শেষে বায়োলজি হচ্ছে যে প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়তে হয়, আর বায়োলজির তথ্য অনেক, সো এটা খুবই কঠিন হয়ে যায় আর কি। তাহলে ঠিক আছে, আমরা রেখে দিচ্ছি আজকে। আর এটা তো স্লাইডটা দেওয়ার কিছু নেই, স্লাইডটা আসলে আমাদের কিছু নাই এখানে অবশ্য, আজকে শুধুমাত্র নিজে লিখছি। প্রতিদিন ক্লাস পড়ানোর সময় ভাইয়া এরকম করেই পড়াবো, যে নিজে নিজে হাতে হাতে লিখে লিখে পড়াবো। সো এইভাবেই ইনশাল্লাহ হবে, তোমরা সুন্দর করে নোট করবা। আজকে কেউ যদি কোনো নোট নিয়ে থাকো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, এবং এই অক্সিগেম যে গ্রুপটা আছে পাবলিক গ্রুপটা, এর মধ্যে শেয়ার করো আর কি। ঠিক আছে, কিছু যদি নোট নিয়ে থাকো আজকের ক্লাসে, যে কী কী বলছে কী কী না বলছে, এটা নোটটা একটু শেয়ার করো। প্রতিদিন তোমরা নোট শেয়ার করবা, প্রতিদিন নোট শেয়ার করবা, ঠিক আছে? রিটেনের পাস মার্কটা একটু বলে দিন। রিটেনের পাস মার্ক নেই তো,
দুইটা মিলে 24। দুইটা মিলে 24 না, এটা হচ্ছে এমসিকিউতে 24 পেলে পাস, তাহলে রিটার্ন খাতাটা দেখবে, বুঝছো ভাই? বুঝতে পারছো? হ্যাঁ, 22 ঘন্টার ম্যারাথন করার পর কি লাইভ করা লাগবে? ওইটা হইলো যে তোমার ছিল শর্ট সিলেবাসে ছিল, আর ফুল সিলেবাসে ওইটা করলে 80% কাভার হয়ে যাবে। বাট এবারে লাইফটার মধ্যে তো একটু ডিফারেন্ট রাখছি, কারণ হচ্ছে এবারে একটু মানে আরেকটু ভালোভাবে পড়াতে চাই, কথা বলে বলে পড়াইতে চাই। ধরো একটা স্টুডেন্ট বললো যে ভাই এটা বুঝিনি, এই সময় তাকে বুঝতে হবে না, তো ওই সময় তো এটা হয় না, তো রেকর্ডেড তো এটা। তোমরা এটা সবাই লাইভটা করো, লাইভটা করলে বেনিফিট হবে বেশি, ডিসকাশন করা যায় তো। লাইভটা একটু লাইভ ক্লাসটা করো, আর ওইটা যদি কেউ করে রাখো ভালো হবে, কারণ ওটাতে রেকর্ডেডভাবে সব গুছানো আছে, করতে পারো আর কি, সমস্যা নেই। কেমিস্ট্রি, হ্যালো হ্যাঁ বলো বলো। ভাই, ইমন ভাই বলছিল এক পেজে ইয়া করতে, একটা অধ্যায় পড়ার পরে এক পেজের মধ্যে পুরোটা মানে সামারি করে ইয়া করতে, নোট করতে। হ্যাঁ, যেটা আমরা করবো অল ইন ওয়ান করছিলাম না, তোমাদের মনে আছে যে, তোমাদের মনে আছে রে ওয়ান শটে আমরা এটা করছিলাম যে, কেউ ওয়ান শট করছিলা? হ্যাঁ ভাইয়া। ওয়ান শটে যে অল ইন ওয়ান করছিলাম, মনে আছে? করো নাই? জি ভাইয়া। এই যে অর্ণব বলতেছে করছে, অল ইন ওয়ানটা ভালো ছিল না? অল ইন ওয়ানের মধ্যে তো আমরা এক ক্লাসেই এক পুরো চ্যাপ্টার পড়াইছিলাম আর কি, মানে একটা স্লাইডে সবগুলো নিয়ে আসছিলাম। তো ওইরকম আমরা এখানেও করব, বুঝছো? ওইরকম জিনিস আমরা এখানেও করব, সমস্যা নেই, বুঝছো? করবো। অল ইন ওয়ানটা সেটা ছিল না, ওই অল ইন ওয়ানের মতো করেই নিয়ে আসবো আর কি, আমরা এখানে গুছাবো। বাট এটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের শেষে আমি বলে দেই যে ক্লাসের মধ্যে তোমরা কি করবা, ক্লাসের শেষে বলে দিব যে তোমরা এই ক্লাসটা যে পড়লা, এবার তোমার কাজ কি 1 2 3 4 করে আমি লিখে দিব, ওইভাবেই তোমরা করবে আর কি, বুঝছো? আমি লিখে দিব, সমস্যা নেই। অর্গানিক আগে পড়া নাই, কেমন শুরু করবো? যদি অর্গানিক যদি আগের থেকে পড়া না থাকে তাহলে বলবো যে ভাই আগে তুমি এটা দেখে আসো। অর্গানিক যদি আগে পড়া না থাকে তাহলে অর্গানিকের প্লেলিস্টটা করো। অর্গানিক যদি আগে পড়া না থাকে অর্গানিকের প্লেলিস্টটা করতে বলবো আর কি, বুঝছো? এই প্লেলিস্টটা করো, 12টা ক্লাস আছে না, 12টা ক্লাসে করো, পুরোটাই করো, বেনিফিট দিবে তোমার অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইভে 0 থেকে বেসিক পড়বো আর কি ইনশাল্লাহ, এই জন্যই তো লাইভটা করতে বলতেছি। বেশি বড় বড় ক্লাস নিব না তো চ্যাপ্টার ওয়াইজে, এই জন্য তো 2টা ভাগে ভাগ করছে, একটা রেকর্ডের একটা লাইভ, বুঝছেন? নিতে চাই না তো বেশি বড় বড় ক্লাস, 2 ঘন্টার মধ্যে শেষ করার সর্বোচ্চ ট্রাই করবো। তো এই যে আগামী বৃহস্পতিবার ক্লাসটা হোক, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, আমার মনে হয় ক্লিয়ার না? আরও কারো কোনো কোশ্চেন আছে? নেই? কিন্তু বুঝলাম না, ফেসবুক এতগুলো মানুষ ভর্তি হয়েছে তোমরা, কিন্তু ফেসবুক গ্রুপে হচ্ছে কম মানুষজন জয়েন করছো, এটা কারণটা কি? অনেকে মনে ফেসবুকটা চালায় না, না? হ্যাঁ, নিজের মতো করে করা উচিত, তাই না? সমস্যা নেই, এটা ক্লাসের শেষে বলে দিব যে তোমরা কি পড়বা, কেমনে পড়বা, এখন এই ক্লাসের পরে কি করতে হবে, এটা আমি বলে দিব, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো চিন্তা করো না। হ্যাঁ, এফবি ডিজেবল, অনেকে এফবি চালায় না, এই জন্য হয়তো গ্রুপে নাই। সো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত থাকি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 7টা 30 মিনিটে। অ্যান্ড সবাই যাচাইটা যেন সবাই যেন আমরা প্র্যাকটিস করি, হ্যাঁ এটা। আর যাচাই কেমন হয়েছে একটু বলো তো সবাই, প্ল্যান তো করে বানাইছি, তোমরা এটা পরে তোমার একটা ফিডব্যাক দিও। ওকে, আমি ধরো একটু ইয়েটা ডিলিট করে দিয়ে আসি, ফেসবুক লাইভটা কেটে দিই আমরা, দেন